এরকম কেন? এটা এরকম কেন? এটা তো অ্যাকচুয়ালি আমি বাড়িতে ছিলাম মানে কে আসলো? আমরা বেসিকা বাচ্চারা নিয়েছিলাম মাস্টার বাড়িতে ভোর 6টা 5 বা 7-এ। তারপরে আমরা আইছি 8:30 8:30টার সময় বাচ্চারা নিয়ে বড় ছেলে নিয়ে আসি। আবার পরে বড় ছেলে আইসে ঘরে আমি নিচে মার সাথে কথা বলতে ওখানে বড় ছেলে আমার বলছে পাপা আয়া দেখতে হবে আয়া ছেলে দিকে আমার ছোটো ছেলে নিয়ে দশমিকার নামাই দিয়ে সেটা বড় ছেলেকে সাগেরা দিচ্ছে বাচ্চা নিয়েছে ওইখান থেকে এখন আয়া ছেলেরা আমার তুমি যাই না দিকে এদিকে যাও এদিকে যাও মাস্টার এদিকে যাও ওইখানে মাস্টার বাড়ি উদান করছি ভাবছিলাম হে মাস্টার বাড়ি করবো হে পাপা মাস্টার বাড়ি করতাম না কালকে হেরা স্কুলকে পিকনিকে যাইবো তো রাত্রেবেলা করে নাম এই কথা বলেছে মাস্টার বাড়ি করতো না আমি নিয়ে আইছি আমার স্কুলে দিয়ে যে ঘটনা প্রায় দেখলাম যে আমরা আগে দেখছি প্রায় 8:30 দেখলাম। হ্যাঁ ঠিক আছে ঘরের পজিশন ঢালো এই ঘরের খাটের পজিশন ঢালো এই যে আমাদের কি থাকবে আমি তার এসব কথা মুখে ডাইলে লাইন শান্তি বলে তো এসব কথা আইব স্বাভাবিক সবাই ভালো আমি একটু এটা তো পুরা ইয়েটা ফটো তুলবো। হ্যাঁ বিছনাথ নমুনা এটা আরে মা ওরে ওই তো না তাই থাকবো এরা দুইটার একই থুইছি আপনার নামটা আপনার নাম জয়ন্ত কুমার সাহা। একটু খবর পাই আইছে আমি খবর পাই আইছি আমারে কইতাছে আপনার কি হবে আমার মায়া মায়া কি হইছে মেয়েটা মায়াটা দিতে হইছে আমি কই যাচ্তাম না বাবা কিছু কইতারি না আমরা হঠাৎ করে খবর পাইছি তারা জানি ফোন করছে তাই ফাঁসি দিছে আমরা দই যাইলাম রে বাবা আমরা মায়ের ধরা ফেলাম না আমি গেলে টিফিন দেখাইতাম আসছিলাম বাজারে কি দেখছেন মেয়ের কি দেখছে কি অবস্থা পাইছে এই অবস্থা এটা কি মেয়ের শ্বশুর বাড়ি এটা মেয়ের শ্বশুর বাড়ি এটা কত বছর আগে মেয়ের বিয়ে দিছিল ছেলে মেয়ে আছে কি ওই তো বড়জন আপনারা তো আসার পরে একটা অভিযোগ করতেছেন যে আপনার মেয়েদের হত্যা করা হয়েছে মানে কি কারণে এরকম সন্দেহ করতেছেন
জানি না, বর্তমানে স্বামী ওনার স্বামী কই আছে? স্বামী এখানেই আছে, কোথায় আছে বলে জানি না। স্বামী বাড়িতে আছে। বাইরে মধ্যে আছে। মাস্টার বাড়ি গেছে। বড় তো হ্যাঁ হইলো আমার বড় ছেলের বয়স হলো সুরজিৎ সাহা 15+। মানে কি হয়েছিল ঘটনাটা, আপনি কি দেখলেন? ঘটনা তো স্যার আমি লাগছিল না? অ্যাকচুয়ালি আমরা 12টার সময় বাইরে ছিলাম আমার ভাগ্নির বিয়ার জিনিসপত্র কিনুন মিলে জিনিসপত্র কিনা সেরা আইসি আউনের পর আমার ছোটো ছেলে আবার ক্রিকেট খেলে, তো আমি ক্রিকেটে হেরে নিয়ে লেগে গেছি আস্তবল মাঠে। তো আবার কালকে গেম আছে জিরে নিয়াতে, তো আমি তারা পৌঁছল কথাবার্তি কয়েটে আইসি আইএসেরা, এরপরে আমি ভাতটা কিছু খাইছি না। তো আমার ছোটো ছেলে কিছু খাইছে না, তো এই ছোটো ছেলে এগ রোল খাইছে, এগ রোল বানাইছে, মিসেস এগ রোল বানাইছে, আমি এগ রোল খাইছি, আমার বড়ো ছেলে এগ রোল খাইছে, ছোটো ছেলে এগ রোল খাইছে। খাইটে এসে এরা আমরা কী করছি, আমি দুনো ছেলে রেলে মাস্টার বাড়ি গেছি গা। কটার সময় আসছিল 6টা 3 বা 4-এ বাইরেছি, মানে 6:30 থেকে মাস্টার বাড়ি। ছোটো ছেলে মাস্টার হলো দশমিঘাট, বড়ো ছেলে বাড়ি মাস্টার বাড়ি হলো সার্কেট হাউস। তো ছোটো ছেলেরা আমি এখানে ড্রপ করে সেটা দশমিঘাট ড্রপ করে বড়ো ছেলেরা নিয়ে গেছি আমি সার্কেট হাউস। ওইখান থেকে 8টার সময় মানে 8:15টার দিকে রিটার্ন হয়েছে আইএসেরা। তারপরে আমি আবার রামনগর 2 নম্বর আছি, নন্দী স্যারের বাড়ি আছে সেকশানে, ওইখানে দাঁড়াইছি। তো আমার ছোটো বড়ো ছেলে করতেছে বাবা 8:30টার সময় না 7:30 এই শুরু করবো, এখানে দাঁড়াইতে হইব। আমি এখানে দাঁড়া রয়েছি, আমরা আমরা দুজনে কথা বলতেছি, বাপে আর ছেলে কথা বলতেছি আমার হচ্ছে পাপা চলো মাস্টারবাড়ি করতাম না, রাত আমার তো বোর্ডের পরীক্ষা আছে ম্যাট্রিকের, বাড়িতে গিয়ে পড়বো। দেখ কোন প্রবলেম যদি না হয়ে চল আইসি আইএসে না। তো আমার এখানে মার সাথে দাঁড়ায় কথা বলতেছি নিচে, তো ছেলে আইসে বাবা চাবিটা দেবো। তো আমি স্কুটির থেকে চাবিটা খুললে সেটা ঘরের সাথে দিছি আর কি, আমি দিছি পরে হ্যাঁ পাপা দৌড় দিয়ে আইসে আইসারে কই গিয়া দেখলাম এই অবস্থা স্যার। কটার সময় আপনার বাড়িতে ঢুকছিলেন? বাড়িতে ঢুকছি স্যার 8:15 বা 8:30 এরকম। এই উপরতলার মধ্যে কি আপনি একেই থাকেন বা আপনার বিশেষ থাকে, অন্য কেউ আছে? না আমরা তো ফ্যামিলি, আমরা 4জন ফ্যামিলি, আমি আমার মিসেস আর 2 ছেলে। মানে অন্য কেউ থাকে না? না তো প্রাথমিকভাবে কি মনে হয় হঠাৎ করে এরকম আত্মহত্যার সিদ্ধান্ত? এটা তো আমি তো নিজে বুঝতে পারি, আমি তো লিবে আছি স্যার ছুটিতে। কি করে? সিআরপিএফে চাকরি করেছি, সিআরপিএফে মহারাষ্ট্র গড় ছুটি মন্দির রাজারামে আমি আছি। ছুটি আছে 26 তারিখে স্যার। কতদিনের ছুটি? 1 মাসের ছুটি আছে স্যার। আমাদের পরেই তো এই কথাবার্তা পূজা সব কিছু বললাম, সব কিছু ঠিক আছে। আজকেও আপনার জিনিসপত্র সব কিছু কিনলাম সব কিছু, হ্যাঁ। তো এই ঘটনা যে করলাম আমি জীবনে ভাবছি না, কোনো কারণ ছাড়া এরকমভাবে আত্মহত্যা? আমি তো যে মানে এটা করতে পারতেছি না যে কীভাবে এই ঘটনাটা আমি জীবনে ভাবছি না যে হ্যাঁ করবো, কারণ আমার 2টা ছেলে, বড় ছেলে বোর্ডের পরীক্ষা। আপনার শ্বশুরমশাইয়ের একটা অভিযোগ যে ওনার মেয়েকে হত্যা করা হয়েছে, উনি কিছুক্ষণ আগেও বললেন। কে? আপনার শ্বশুরমশাই? না এরকম তো কোনো কিছু ঘটনা তো আমার লগে তো হয়েছে না স্যার। আমি তো ছুটি যাইতেছি আজকে 18 বছর 19 বছর আমার। উনি চিৎকার করে বলছিলেন যে আমার মেয়েকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। না স্যার, এরকম কোনো কিছু ঘটনা। এমনিতে পারিবারিক কিরকম ছিল তার সাথে আপনার সঙ্গে, মানে বিশেষের সম্পর্ক কি? আমরা তো স্যার 1 মাসে আই ছুটি, আবার 3-4 মাস পরে আমরা ছুটিতে আই, এরকম কিন্তু খারাপ কোনো সম্পর্ক নাই। বাকি আমরা তো মনে করেন বাচ্চাটার সাথে একটু ধরো খেলাধুলার মধ্য দিয়ে সেটা একটু তো মনে করেন বকাবাধ্য হয়, বাচ্চাটাকে বকাবাধ্য করি, ঠিক আছে। তো এই আর কি। তো আমার অনেক সময় করে তুমি এত বকাবাধ্য করো না, তুমি 2 দিন লেগে ছুটিতে আইছো, তুমি যাও গা, তো বকাবাধ্য বাস এতটুকু। এরকম কোনো এর সাথে আমার কোনো এরকম মারধর বা কোনো বকাবাদ্দি কোনো কিছু এরকম কোনো ঘটনা হয়েছে না। আমি জীবনে চিন্তা করতে পারছি না যে সেই ঘটনাটা করে নিলাম। কত বছর আগে বিয়ে করছেন? স্যার আমি 2006-এ বিয়ে করছি স্যার। সামাজিক ছিল? হ্যাঁ সামাজিক স্যার। মানে বর্তমানে ছেলে মেয়ে? 2 ছেলে, বড় ছেলে স্যার ক্লাস 10-এ, এবার আগামী বছর 26-এ মাধ্যমিক দিব স্যার। ছোটো ছেলে ক্লাস 5-এ স্যার, ক্রিকেট খেলে কালকা ক্রিকেট গেম আছে স্যার। আপনার মিসেসের নাম কি? শুক্লা রয় সাহা। আপনার নাম? জয়ন্ত কুমার সাহা। এই বাড়িটা কি আপনাদের নিজে? আমার নিজের বাড়ি স্যার, আমার এটা এরকম কেন? এটা এরকম কেন? এটা তো স্যার অ্যাকচুয়ালি আমি বাড়িতে ছিলাম, মানে কে আসলো? আমরা বেসিকা বাচ্চারা নিয়েছিলাম মাস্টার বাড়িতে। ধর 6টা 5-এ বা 7-এ। তারপরে আমরা আইছি 8:30 8:30টার সময় বাচ্চারা নিয়ে, বড় ছেলে নিয়ে আসি। আবার পরে বড় ছেলে আইসে ঘরে, আমি নিচে মার সাথে কথা বলতেছি। ওখানে বড় ছেলে আমার কাছে পাপা আয়া দেখতে হবে, আয়া ছেলে দিয়ে আমার ছোটো ছেলে নিয়ে দশমিকার নামাই দিয়ে সেটা বড় ছেলেকে সাইকেটা বসেছে, ওইখান থেকে এরপর আয়া ছেলেরা
আমার আরে তুমি যাও না এদিকে, এদিকে যাও, এদিকে যাও, মাস্টার এদিকে যাও। ওইখানে মাস্টার বাড়ি উদান করছি, ভাবছিলাম হে মাস্টার বাড়ি করবো, হে পেছনে পাপা মাস্টার বাড়ি করতাম না, কালকে হেরা স্কুলকে পিকনিকে যাবো, তো রাত্রেবেলা করে নাম এই কথা বলেছিল মাস্টার বাড়ি করতো না, আমি নিয়ে আইছি আমরা স্কুলে দিয়ে যে ঘটনা প্রায় দেখলাম যে আমার গায়ে দেখছি প্রায় 8:30 দেখলাম। হ্যাঁ ঠিক আছে শেষ বান্টি, ঘরের পজিশন ঢালো, এই ঘরের খাটের পজিশন ঢালো, এই যে আমারও কি থাকবে আমি একই জীবনে ভালো বললে তো আর এসব কথা মুখে ডাইলে লাইনে না শান্তি বলে তো এসব কথা আইব স্বাভাবিক যাইব সবাই ভালো আমি একটু তুমি বললে এটা তো পুরা ইয়েটা ফটো তুলবো, হ্যাঁ বিছনা নমুনা এটা আরে মা ওই তো না লাইট থাকবো এরা দুইটার একই তুইছি আপনার নামটা আপনার নাম জয়ন্ত কুমার সাহা। একটু কি খবর পাই আইছে কিছু না আমরা মরা দেবো ভাই আমি খবর পাই আইছি একটু কইতে দিন। আমারে কইতেছে থাক বাবা থাক আপনার কি হবে আমারই মায়া আমার মায়া আমার মায়া চাপড়ি মানে কি হয়েছে মেয়েটা মায়াটা দিতে হয়েছে আমি কই যাচ্তাম না বাবা কিচ্ছু করতে পারি না আমরা হঠাৎ করে খবর পাইছি কারা জানি ফোন করছে তাই ফাঁসি দিছে আমরা দৌড়ে আইলাম রে বাবা আমরা মায়ের তোরা ফেলাম না আমি গেলে টিফিন দেখাইতাম আসছিলাম সেটা কি দেখছেন মেয়েরে কি দেখছে কি অবস্থা পাইছে ঠিক এই অবস্থায় আর এটা কি মেয়ের শ্বশুর বাড়ি এটা মেয়ে শ্বশুর বাড়ি আচ্ছা কত বছর আগে মেয়েরে বিয়ে দিছিল 17 বছর 18 বছরের ছেলে মেয়ে আছে কি ওই তো দুই ছেলে ওই তো বড়জন আপনারা তো আসার পরে একটা অভিযোগ করতেছেন যে আপনার মেয়েরে হত্যা করা হয়েছে মানে কি কারণে এরকম সন্দেহ করতেছে না জানি না বর্তমানে স্বামী ওনার স্বামী কই আছে স্বামী এখানে আছে কোথায় আছে বলতে পারি না স্বামী বাড়িতে আছে বাইরে মধ্যে আছে মাস্টার বাড়ি গেছে এর হলো আমার বড় ছেলের বয়স হলো সুরজিৎ সাহা 15+। মানে কি হয়েছিল ঘটনাটা আপনি কি দেখলেন ঘটনা তো স্যার লাইট আমি দিলো না? actually আমরা 12টার সময় বাইরে ছিলাম, আমার ভাগ্নির বিয়ার জিনিসপত্র কিনুন হলে জিনিসপত্র কিনা ছেড়ে আইসি আউনের উপর আমার ছোটো ছেলে আবার ক্রিকেট খেলে, তো আমি ক্রিকেটে হেরে নিয়ে লেগে গেছি আস্তবল মাঠে।
তো আবার কালকে গেম আছে হ্যাঁ জিরে নিয়াতে। তো আমি তারা কইছিল কথাবার্তি কইটে আইসি আইএসেরা, এরপরে আমি ভাতটা কিছু খাইছি না। তো আমার ছোটো ছেলে কিছু খাইছে না, তো এই ছোটো ছেলে এগ রোল খাইছে, এগ রোল বানাইছে, মিসেস এগ রোল বানাইছে, আমি এগ রোল খাইছি, আমার বড় ছেলে এগ রোল খাইছে, ছোটো ছেলে এগ রোল খাইছে। খাইটে এসে এরা আমরা কী করছি, আমি দুনো ছেলে মাস্টার বাড়ি গেছি গা। কটার সময় আসছিল 6টা 3 বা 4-এ বাইরেছি, মানে 6:30 থেকে মাস্টার বাড়ি। ছোটো ছেলে মাস্টার বাড়ি 10 ঘাট, বড় ছেলে বাড়ি মাস্টার বাড়ি হলো সার্কেট হাউস। তো ছোটো ছেলেরা আমি এখানে ড্রপ করে সেটা 10 ঘাট ড্রপ করে বড় ছেলেরা নিয়ে গেছি আমি সার্কেট হাউস। ওইখান থেকে 8টার সময় মানে 8:15টার দিকে রিটার্ন হয়েছে আইএসেরা। তারপরে আমি আবার রামনগর 2 নম্বর আছি, নন্দী স্যারের বাড়ি আছে সেকশানে, ওইখানে দাঁড়াইছি। তো আমার ছোটো বড় ছেলে বলতেছে পাপা 8:30টার সময় না 8:30 ছাড়বো, এই শুরু করবো, এখানে দাঁড়াইতে হইব। আমি এখানে দাঁড়া রয়েছি। আমরা দুজনে কথা বলতেছি, বাপরে আর ছেলে কথা বলতেছি আমার হচ্ছে পাপা চলো মাস্টারবাড়ি করতাম না, রাত আমার তো বোর্ডের পরীক্ষা আছে ম্যাট্রিকে, বাড়িতে গিয়ে পড়বো। বলছে দেখ কোন প্রবলেম যদি না হয়ে তাহলে চল। আইসি আইএসে না, তো আমার এখানে মার সাথে দাঁড়ায় কথা বলতেছি নিচে। তো ছেলে আইসে বাবা চাবিটা দেবো। তো আমি স্কুটির থেকে চাবিটা খুললে সেটা ঘরে চাবিটা দিছি আর কি। আমি দিছি পরে হ্যাঁ পাপা দৌড় দিয়ে আইসে কই গিয়া দেখলাম এই অবস্থা স্যার। কটার সময় আপনার বাড়িতে ঢুকছিলেন? বাড়িতে ঢুকছি স্যার 8:15 বা 8:30 এরকম। এই উপরতলার মধ্যে কি আপনি একেই থাকেন বা আপনার বিশেষ থাকে, অন্য কেউ আছে? না আমরা তো ফ্যামিলি, আমরা 4 জন ফ্যামিলি, আমি আমার মিসেস আর 2 ছেলে। অন্য কেউ থাকে না? না তো প্রাথমিকভাবে কি মনে হয় হঠাৎ করে এরকম আত্মহত্যার সিদ্ধান্ত? এটা তো আমি তো নিজে বুঝতে পারি। আমি তো লিবে আছি স্যার ছুটিতে। কি করে? সিআরপিএফে চাকরি করেছি, সিআরপিএফে মহারাষ্ট্র গড়চুপি মন্ডে রাজারামে আমি আছি। ছুটি আছি 26 তারিখে স্যার। কতদিনের ছুটি? 1 মাসের ছুটি আছে স্যার। ভ্রমণের পরে তো এই কথাবার্তা পূজা সব কিছু বললাম, সব কিছু ঠিক আছে। আজকেও আপনার জিনিসপত্র সব কিছু টিনলাম সব কিছু। হ্যাঁ, তো এই ঘটনা যে করলাম আমি জীবনে ভাবছি না। কোনো কারণ ছাড়া এরকমভাবে আত্মহত্যা? আমি তো এইটাই যে মানে এটা করতে পারতেছি না যে কীভাবে এই ঘটনাটা আমি জীবনে ভাবছি না যে হ্যাঁ করবো। কারণ আমার 2টা ছেলে, বড় ছেলে বোর্ডের পরীক্ষা। আপনার শ্বশুরমশাইয়ের একটা অভিযোগ যে ওনার মেয়েকে হত্যা করা হয়েছে, উনি কিছুক্ষণ আগেও বললেন। কে? আপনার শ্বশুরমশাই? না এরকম তো কোনো কিছু ঘটনা তো আমার লোক তো হয়েছে না স্যার। আমি তো ছুটি যাইতেছি আজকে 18 বছর 19 বছর আমার। উনি চিৎকার করে বলছিলেন যে আমার মেয়েকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। না স্যার, এরকম কোনো কিছু ঘটনা। এমনিতে পারিবারিক কীরকম ছিল তার সাথে আপনার সঙ্গে, মানে বিশেষের সম্পর্ক কি? আমরা তো স্যার 1 মাসে আই ছুটি, আবার 3-4 মাস পরে আমরা ছুটিতে আই, এরকম কোনো খারাপ কোনো সম্পর্ক নাই। বাকি আমরা তো মনে করেন বাচ্চাটার সাথে একটু ধরো খেলাধুলার মধ্য দিয়ে স্যার একটু তো মনে করেন বকাবাদ্য হয়, বাচ্চারা বকাবাদ্য করি, ঠিক আছে। তো এই আর কি। তো আমার অনেক সময় কই তুমি এত বকাবাদ্য করো না, তুমি 2 দিন লেগে ছুটিতে আইছো, তুমি যাও গা, তো বকাবাদ্য বাস এতটুকু। এরকম কোনো হের সাথে আমার কোনো এরকম মারধর বা কোনো বকাবাদ্য কোনো কিছু এরকম কোনো ঘটনা হয়েছে না। আমি জীবনে চিন্তা করতে পারছি না যে সেই ঘটনাটা করে নিলাম। কত বছর আগে বিয়ে করছেন? স্যার আমি 2006-এ বিয়ে করছি স্যার। সামাজিক ছিল? হ্যাঁ সামাজিক স্যার। মানে বর্তমানে ছেলে মেয়ে? 2 ছেলে, বড় ছেলে স্যার ক্লাস 10-এ, এবার আগামী বছর 26-এ মাধ্যমিক দিব স্যার। ছোটো ছেলে ক্লাস 5-এ স্যার। ক্রিকেট খেলে কালকা ক্রিকেট গেম আছে স্যার। আপনার মিসেসের নাম কি? শুক্লা রয় সাহা। আপনার নাম? জয়ন্ত কুমার সাহা। এই বাড়িটা কি আপনাদের নিজে? আমার নিজের বাড়ি স্যার, আমার নিজের। এটা এরকম কেন? এটা এরকম কেন? এটা তো স্যার অ্যাকচুয়ালি আমি বাড়িতে ছিলাম না। কে আসলো? আমরা বেসিকা বাচ্চারা নিয়েছিলাম মাস্টার বাড়িতে। বিকেল 6টা 5-এ বা 7-এ। তারপরে আমরা আইছি 8:30 8:30টার সময় বাচ্চারা নিয়ে, বড় ছেলে নিয়ে আসি। আবার পরে বড় ছেলে আইসে ঘরে, আমি নিচে মার সাথে কথা বলতেছি। ওখানে বড় ছেলে আমার বলছে পাপা আয়া দেখতে হবে, আয়া ছেলে দিকে আমার ছোটো ছেলে নিয়ে 10 মিনিট নামাই দিয়ে সেটা বড় ছেলেকে সাইকেলটা দিচ্ছে একটা নিয়েছে। ওইখান থেকে এরপর আয়া ছেলে নুন দিচ্ছে আমার। আরে তুমি যাও না এদিকে, এদিকে যাও, এদিকে যাও, মাস্টার এদিকে যাও। ওইখানে মাস্টার বাড়ি উদান করছি, ভাবছিলাম হ্যাঁ মাস্টার বাড়ি করবো, হ্যাঁ পাপা মাস্টার বাড়ি করতাম না, কালকে হ্যাঁ স্কুলকে পিকনিকে যাইবো, তো রাত্রেবেলা করে নাম এই কথা বলেছে মাস্টার বাড়ি হ্যাঁ করতো না, আমি নিয়ে আইছি আমাদের স্কুলে দিয়ে দেবো। যে ঘটনা প্রায় দেখলাম যে আমরা আগে দেখছি প্রায় 8:30 দেখলাম। হ্যাঁ ঠিক আছে।
শেষ বালতি ঘরের পজিশন ঢালো এই ঘরে খাটের পজিশন ঢালো এই যে আমারও কি থাকবে আমি একই ভালো হবে বললে তার এসব কথা মুখে আইলে শান্তি বলে তো এসব কথা আইব সবাই ভালো এটা তো পুরা ইয়েটা ফটো তুলবো হ্যাঁ বিছনা নমুনা আরে মা ওই তো না তাই থাকবো এরা দুইটা একটু ফিক্সি আপনার নামটা আপনার নাম জয়ন্ত কুমার সাহা একটু কি খবর পাই আইছে কিছু না আমরা মরা দেবো ভাই আমি খবর পাই আইছি একটু কইতে দিন। আমারে কইতেছে থাক বাবা থাক আপনার কি হবে আমারও মায়া মায়া আমার মায়া চাপড়ি মানে কি হয়েছে মেয়েটা মায়াটা দিতে গেছে আমি কই যাচ্তাম না বাবা কিচ্ছু কইতারি না আমরা হঠাৎ করে খবর পাইছি কারা জানি ফোন করছে তাই ফাঁসি দিছে আমরা লই আইলাম রে বাবা আমরা মায়ের ধরা ফেলাম না আমি গেলে টিফিন দেখাইতাম আসছিলাম বাজার সেটা থেকে কি দেখছেন মেয়েরে কি দেখছেন কি অবস্থা পাইছে ঠিক। এই অবস্থা ওই আর বুঝতে এটা কি মেয়ের শ্বশুর বাড়ি এটা মেয়ে শ্বশুর বাড়ি এটা কত বছর আগে মেয়েরে বিয়ে দিচ্ছে 17 বছর 18 বছরের ছেলে মেয়ে আছে কি ওই তো দুই ছেলে ওই তো বড়জন আপনারা তো আসার পরে একটা অভিযোগ করতেছেন যে আপনার মেয়েরে হত্যা করা হয়েছে মানে কি কারণে এরকম সন্দেহ করতেছেন বুঝতাম না জানি না বর্তমানে স্বামী ওনার স্বামী কই আছে স্বামী এখানে আছে কোথায় আছে বলতে পারি না স্বামী বাড়িতে আছে বাইরে বসে আছে মাস্টার বাড়ি গেছে এর হলো আমার বড় ছেলের বয়স হলো সুরজিৎ সাহা 15+। মানে কি হয়েছিল ঘটনাটা আপনি কি দেখলেন ঘটনা তো স্যার আমি লাগতো না? অ্যাকচুয়ালি আমরা 12টার সময় বাইরে ছিলাম আমার ভাগ্নির বিয়ার জিনিসপত্র কিনুন হয়ে জিনিসপত্র কিনা সেরা আইসি আর ওনের পর আমার ছোটো ছেলে আবার ক্রিকেট খেলে তো আমি ক্রিকেটে হেরে নিয়ে লেগে গেছি আস্তবল মাঠে তো আবার কালকে গেম আছে জিরে নিয়াতে তো আমি তারা ছোটো কথাবার্তি কয়েটে আইসি আইএসেরা এরপরে আমি বাটার কিছু খাইছি না তো আমার ছোটো ছেলে কিছু খাইছে না তো এই ছোটো ছেলে এগ রোল খাইছে এগ রোল বানাইছে বিশেষ এগ রোল বানাইছে আমি এগ রোল খাইছি আমার বড়ো ছেলে এগ রোল খাইছে ছোটো ছেলে এগ রোল খাইছে খাইটে এসে এরা আমরা কী করছি আমি দুনো ছেলে রেলে মাস্টার বাড়ি গেছি কটার সময় মাস্টার গেছি? ছিল 6টা 3 বা 4-এ বাইরেছি মানে 6:30 থেকে মাস্টার বাড়ি ছোটো ছেলে মাস্টার এলো দশমিঘাট বড়ো ছেলে বাড়ি মাস্টার বাড়ি হলো সার্কেট হাউস তো ছোটো ছেলেরা আমি এখানে ড্রপ করে সেটা দশমিঘাট ড্রপ করে বড়ো ছেলেরা নিয়ে গেছি আমি সার্কেট হাউস ওইখান থেকে 8টার সময় মানে 8:15টার দিকে রিটার্ন হয়েছে আর এসে তারপরে আমি আবার রামনগর 2 নম্বর আছি নন্দী স্যারের বাড়ি আছে সেকশানে
ওইখানে দাঁড়াইছি। তো আমার ছোটো বড় ছেলে কইতেছে পাপা 8:30টার সময় না 7:30 এই শুরু করবো, এখানে দাঁড়াইতে হইব। আমি এখানে দাঁড়া রয়েছি। আমরা আমরা দুজনে কথা বলতেছি, বাপে আর ছেলে কথা বলতেছি। আমার কাছে পাপা চলো মাস্টারবাড়ি করতাম না, রাত আমার তো বোর্ডের পরীক্ষা আছে ম্যাট্রিকের, বাড়িতে গিয়ে পড়বো। বলছে দেখ কোন প্রবলেম যদি না হইলে চল। আইসি এসে না, তো আমার এখানে মার সাথে দাঁড়ায় কথা বলতেছি নিচে। তো ছেলে আইসে বাবা চাবিটা দেবো। তো আমি স্কুটির থেকে চাবিটা ফিল্ডে এসে ঘরে চাবিটা দিছি আর কি। আমি দিছি পরে হ্যাঁ পাপা দৌড় দিয়ে আছে। আইসা কই গিয়া দেখলাম এই অবস্থা স্যার। কটার সময় আপনার বাড়িতে ঢুকছিলেন? বাড়িতে ঢুকছি স্যার 8:15 বা 8:30 এরকম। এই উপরতলার মধ্যে কি আপনি একেই থাকেন বা আপনার মিসেস থাকে, অন্য কেউ আছে? না আমরা তো ফ্যামিলি, আমরা 4 জন ফ্যামিলি। আমি আমার মিসেস আর 2 ছেলে। অন্য কেউ থাকে না? না। তো প্রাথমিকভাবে কি মনে হয় হঠাৎ করে এরকম আত্মহত্যার সিদ্ধান্ত? এটা তো আমি তো নিজে বুঝতে পারি। আমি তো লিবে আছি স্যার ছুটিতে। কি করে? সিআরপিএফে চাকরি করেছি, সিআরপিএফে মহারাষ্ট্র গড়চুটির ম্যানেজার। আমি আছি, ছুটি আছে 26 তারিখে স্যার। কতদিনের ছুটি? 1 মাসের ছুটি আছে স্যার। ভ্রমণের পরেই তো এই কথাবার্তা পূজা সব কিছু বললাম না, সব কিছু ঠিক আছে। আজকেও আপনার জিনিসপত্র সব কিছু কিনলাম সব কিছু। হ্যাঁ, তো এই ঘটনা যে করলাম আমি জীবনে ভাবছি না। কোনো কারণ ছাড়া এরকমভাবে আত্মহত্যা? আমি তো যে মানে এটা করতে পারতেছি না যে কীভাবে এই ঘটনাটা আমি জীবনে ভাবছি না যে হ্যাঁ করবো। কারণ আমার 2টা ছেলে, বড় ছেলে বোর্ডের পরীক্ষা। আপনার শ্বশুরমশাইয়ের একটা অভিযোগ যে ওনার মেয়েকে হত্যা করা হয়েছে, উনি কিছুক্ষণ আগেও বললেন। কে? আপনার শ্বশুরমশাই? না এরকম তো কোনো কিছু ঘটনা তো আমার লোক তো হয়েছে না স্যার। আমি তো ছুটি যাইতেছি আজকে 18 বছর 19 বছর আমার। উনি চিৎকার করে বলছিলেন যে আমার মেয়েকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। না স্যার, এরকম কোনো কিছু ঘটনা। এমনিতে পারিবারিক কীরকম ছিল তার সাথে আপনার সঙ্গে, মানে বিশেষের সম্পর্ক? আমরা তো স্যার 1 মাসে ছুটি, আবার 3-4 মাস পরে আমরা ছুটিতে এরকম কোনো খারাপ কোনো সম্পর্ক নাই। বাকি আমরা তো মনে করেন বাচ্চারার সাথে একটু ধরো খেলাধুলার মধ্য দিয়ে স্যার একটু তো মনে করেন বকাবাধ্য হয়, বাচ্চারা বকাবাধ্য করি, ঠিক আছে। তো এই আর কি। তো আমার অনেক সময় করে তুমি এত বকাবাধ্য করো না, তুমি 2 দিন লেগে ছুটিতে আইছো, তুমি যাও গা, তো বকাবাধ্য বাস এতটুকু। এরকম কোনো এর সাথে আমার কোনো এরকম মারধর বা কোনো বকাবাদ্দি কোনো কিছু এরকম কোনো ঘটনা হয়েছে না। আমি জীবনে চিন্তা করতে পারছি না যে সেই ঘটনাটা করে। কত বছর আগে বিয়ে করছেন? স্যার আমি 2006-এ বিয়ে করছি স্যার। সামাজিক ছিল? হ্যাঁ সামাজিক স্যার। মানে বর্তমানে ছেলে মেয়ে? 2 ছেলে, বড় ছেলে স্যার ক্লাস 10-এ, এবার আগামী বছর 26-এ মাধ্যমিক দিব স্যার। ছোটো ছেলে ক্লাস 5-এ স্যার। ক্রিকেট খেলে, কালকা ক্রিকেট গেম আছে স্যার। আপনার মিসেসের নাম কি? শুক্লা রয় সাহা। আপনার নাম? জয়ন্ত কুমার সাহা। এই বাড়িটা কি আপনাদের নিজে? আমার নিজের বাড়ি স্যার। আমার এটা এরকম কেন? এটা এরকম কেন? এটা তো স্যার অ্যাকচুয়ালি আমি বাড়িতে ছিলাম না। কে আসলো? আমরা বেসিকা বাচ্চারা নিয়েছিলাম মাস্টার বাড়িতে। ভোর 6:05 বা 7-এ। তারপরে আমরা আইসি 8:30-8:30টার সময় বাচ্চারা নিয়ে, বড় ছেলে নিয়ে আসি। আবার পরে বড় ছেলে আইসে ঘরে, আমি নিচে মার সাথে কথা বলতেছি। ওখানে বড় ছেলে আমার কাছে পাপা আয়া দেখতে হবে, আয়া ছেলে দিয়ে আমার ছোটো ছেলে নিয়ে 10 মিনিটের নামাই দিয়ে ছেলে বড় ছেলেকে সাইকেলটা দিয়েছে বাচ্চা নিয়েছে। ওইখান থেকে এরপর আয়া ছেলে নুন দিয়েছে আমার। আরে তুমি যাও না এদিকে, এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও। ওইখানে মাস্টার বাড়ি উদান করছি, ভাবলাম হে মাস্টার বাড়ি করবো, হে পেছনে পাপা মাস্টার বাড়ি করতাম না, কালকে হেরা স্কুলকে পিকনিকে যাইবো, তো রাত্রেবেলা করে নাম এই কথা বলেছিল মাস্টার বাড়ি করতো না, আমি নিয়ে আইছি আমাদের স্কুলে দিয়ে শীতের ঘটনা। প্রায় দেখলাম আমরা আগে দেখছি প্রায় 8:30 দেখলাম। হ্যাঁ ঠিক আছে। শেষ? আন্টি ঘরের পজিশন ঢালো, এই ঘরের খাটের পজিশন ঢালো। এই যে আমারও কি থাকবে? আমি হ্যাঁ কই
ভালোভাবে বললে তো আর এসব কথা মুখে আইলে শান্তি পেলে তো এসব কথা আইব সবাই ভালো এটা তো পুরা ইয়েটা ফটো তুলবো হ্যাঁ বিছনাথ নমুনা আরে মা ওরে ওই তো না বাইক থাকবো এরা দুইটা একই থুইছি আপনার নাম আপনার নাম জয়ন্ত কুমার সাহা। একটু কি খবর পাই আইছে কিছু না আমরা মরার খবর ভাই আমি খবর পাই আইছি একটু কইতে দিন। আমারে কইতেছে থাক বাবা থাক আপনার কি হবে আমারই মায়া আমার মায়া আমার মায়া তারপরে মানে কি হয়েছে মেয়েটা মায়াটা দিতে হয়েছে আমি কই থাকতাম না বাবা কিচ্ছু করতে পারি না আমরা হঠাৎ করে খবর পাইছি কারা জানি ফোন করছে তাই ফাঁসি দিছে আমরা দই রাইলাম রে বাবা আমরা মায়ের তোরা ফেলাম না আমি খালি টিফিন দেখাইতাম আসছিলাম সেটা কি দেখছেন মেয়ের কি দেখছে কি অবস্থা পাইছে ঠিক এই অবস্থায় আর এটা কি মেয়ের শ্বশুর বাড়ি এটা মেয়ের শ্বশুর বাড়ি এটা কত বছর আগে মেয়ের বিয়ে দিচ্ছে ছেলে মেয়ে আছে কি দুই ছেলে ওই তো বড়জন আপনারা তো আসার পরে একটা অভিযোগ করতেছেন যে আপনার মেয়েরে হত্যা করা হয়েছে মানে কি কারণে এরকম সন্দেহ করতেছে না জানি না বর্তমানে স্বামী ওনার স্বামী কই আছে স্বামী এখানে আছে কোথায় আছে বলতে পারি না স্বামী বাড়িতে আছে বাইরে মধ্যে আছে মাস্টার বাড়ি গেছে এর হলো আমার বড় ছেলের বয়স হলো সুরজিৎ সাহা 15+। মানে কি হয়েছিল ঘটনাটা আপনি কি দেখলেন ঘটনা তো স্যার আমি লাগলো না? অ্যাকচুয়ালি আমরা 12টার সময় বাইরে ছিলাম আমার ভাগ্নির বিয়ার জিনিসপত্র কিনুন জিনিসপত্র কিনা ছেড়ে আইসি আউনের উপর আমার ছোটো ছেলে আবার ক্রিকেট খেলে তো আমি ক্রিকেটে হেরে নিয়ে লেগে গেছি আস্তবল মাঠে তো আবার কালকে গেম আছে জিরানিয়াতে তো আমি তারা কোচের কথাবার্তি কয়েটে আইসি আইএসেরা এরপরে আমি ভাতটা কিছু খাইছি না তো আমার ছোটো ছেলে কিছু খাইছে না তো এই ছোটো ছেলে এগ রোল খাইছে এগ রোল বানাইছে মিসেস এগ রোল বানাইছে আমি এগ রোল খাইছি আমার বড়ো ছেলে এগ রোল খাইছে ছোটো ছেলে এগ রোল খাইছে খাইটে এসে এরা আমরা কী করছি আমি দুনো ছেলে মাস্টার বাড়ি গেছি কটার সময় আসছিল 6টা 3 বা 4-এ বাইরেছি মানে 6:30 থেকে মাস্টার বাড়ি ছোটো ছেলে মাস্টার বাড়ি 10 ঘাট বড়ো ছেলে বাড়ি মাস্টার বাড়ি হলো সার্কেট হাউস তো ছোটো ছেলেরা আমি এখানে ড্রপ করে সেটা 10 ঘাট ড্রপ করে বড়ো ছেলেরা নিয়ে গেছি আমি সার্কেট হাউস ওইখান থেকে 8টার সময় মানে 8:30টার দিকে রিটার্ন হয়েছে আইএসেরা তারপরে আমি আবার রামনগর 2 নম্বর আছি নন্দী স্যারের বাড়ি আছে সেকশানে ওইখানে দাঁড়াইছি তো আমার ছোটো বড়ো ছেলে করতেছে বাবা 8:30টার সময় না 8:30 এই শুরু করবো এখানে দাঁড়াইতে হইব আমি এখানে দাঁড়া রয়েছি আমরা আমরা দুজনে কথা বলতেছি বাপে আর ছেলে কথা বলতেছি আমার হচ্ছে পাপা চলো মাস্টারবাড়ি করতাম না রাত আমার তো বোর্ডের পরীক্ষা আছে ম্যাট্রিকে বাড়িতে গিয়ে পড়বো দেখ কোন প্রবলেম যদি না হয়ে চল আইসি আইএসে না তো আমার এখানে মার সাথে দাঁড়ায় কথা বলতেছি নিচে তো ছেলে আইসে বাবা চাবিটা দেবো তো আমি স্কুটির থেকে চাবিটা খুললে সেটা ঘরের সাথে দিছি আর কি আমি দিছি পরে হ্যাঁ পাপা দৌড় দিয়ে আইছে আইসারে কই গিয়া দেখলাম এই অবস্থা স্যার কটার সময় আপনার বাড়িতে ঢুকছিলেন বাড়িতে ঢুকছি স্যার 8:15 বা 8:30 এরকম এই উপরতলার মধ্যে কি আপনি একেই থাকেন বা আপনার বিশেষ থাকে অন্য কেউ আছে না আমরা তো ফ্যামিলি আমরা 4জন ফ্যামিলি আমি আমার মিসেস আর 2 ছেলে অন্য কেউ থাকে না না তো প্রাথমিকভাবে কি মনে হয় হঠাৎ করে এরকম আত্মহত্যার সিদ্ধান্ত এটা তো আমি তো নিজে বুঝতে পারি আমি তো লিবে আছি স্যার ছুটিতে কি করে লিবে চাকরি করেছি সিআরপিএফে মহারাষ্ট্র গড়ছুটি মন্দির রাজার আমি আছি ছুটি আছে 26 তারিখে স্যার
কতদিনের ছুটি? 1 মাসের ছুটি আছে স্যার। ভ্রমণের পরেই তো এই কথাবার্তা পূজা টুজা সব কিছু বললাম, সব কিছু ঠিক আছে। আজকেও আপনার জিনিসপত্র সব কিছু টিনলাম সব কিছু। হ্যাঁ, তো এই ঘটনা যে করলাম আমি জীবনে ভাবছি না। কোনো কারণ ছাড়া এরকমভাবে আত্মহত্যা? আমি তো এটাই দিয়ে মানে এটা করতে পারতেছি না যে কীভাবে এই ঘটনাটা আমি জীবনে ভাবছি না যে হ্যাঁ করবো, কারণ আমার 2টা ছেলে, বড় ছেলে বোর্ডের পরীক্ষা। আপনার শ্বশুরমশাইয়ের একটা অভিযোগ যে ওনার মেয়েকে হত্যা করা হয়েছে, উনি কিছুক্ষণ আগেও বললেন। কে? আপনার শ্বশুরমশাই। না না, এরকম তো কোনো কিছু ঘটনা তো আমার লোক তো হয়েছে না স্যার। আমি তো ছুটি যাইতেছি আজকে 18 বছর 19 বছর আমার। উনি চিৎকার করে বলছিলেন যে আমার মেয়েকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। না না স্যার, এরকম কোনো কিছু ঘটনা। এমনিতে পারিবারিক কিরকম ছিল কার সাথে? আপনার সঙ্গে, মানে বিশেষের সম্পর্ক কি? আমরা তো স্যার 1 মাসে আই ছুটি, আবার 3-4 মাস পরে আমরা ছুটিতে আই, এরকম কিন্তু খারাপ কোনো সম্পর্ক নাই। বাকি আমরা তো মনে করেন বাচ্চাটার সাথে একটু ধরো খেলাধুলার মধ্য দিয়ে স্যার একটু তো মনে করেন বকাবাদ্য হয়, বাচ্চাটাকে বকাবাদ্য করি, ঠিক আছে? তো এই আর কি। তো আমার অনেক সময় করে তুমি এত বকাবাদ্য করো না, তুমি 2 দিন লেগে ছুটিতে আইছো, তুমি যাও গা, তো বকাবাদ্য বাস এতটুকু। এরকম কোনো হের সাথে আমার কোনো এরকম মারধর বা কোনো বকাবাদ্য কোনো কিছু এরকম কোনো ঘটনা হয়েছে না। আমি জীবনে চিন্তা করতে পারছি না যে সেই ঘটনাটা করে নিলাম। কত বছর আগে বিয়ে করেছেন? স্যার আমি 2006-এ বিয়ে করছি স্যার। সামাজিক ছিল? হ্যাঁ সামাজিক স্যার। মানে বর্তমানে ছেলে মেয়ে? 2 ছেলে, বড় ছেলে স্যার ক্লাস 10-এ, এবার আগামী বছর 26-এ মাধ্যমিক দিব স্যার। ছোটো ছেলে ক্লাস 5-এ স্যার, ক্রিকেট খেলে কালকা ক্রিকেট গেম আছে স্যার। আপনার মিসেসের নাম কি? শুক্লা রয় সাহা। আপনার নাম? জয়ন্ত কুমার সাহা। এই বাড়িটা কি আপনাদের নিজে? আমার নিজের বাড়ি স্যার, আমার নিজের। এটা এরকম কেন? এটা এরকম কেন? এটা তো স্যার অ্যাকচুয়ালি আমি বাড়িতে ছিলাম না, আমি কে আসলো? আমরা ঋষিকা বাচ্চারা নিয়েছিলাম মাস্টার বাড়িতে। এবার 6টা 5-এ বাস। কলকাতার বড়মারা দলে, হ্যাঁ নৈহাটির বড়মারা দলে আমরা 51 ফুট উচ্চতার একটা প্রতিমা নির্মাণ হয়েছে আমাদের মাঠের মধ্যে। আমরা কার্ডিলা যুব সংস্থা বরাবরই তেলিয়ামরা তথা রাজ্যবাসীকে আমরা আনন্দ দেওয়ার চেষ্টা করি, এবার চেষ্টা করছি। আর এবারের আমাদের এই পুজোর উদ্বোধন করবেন আমাদের তেলিয়ামরার মাননীয় বিধায়িকা তথা মুখ্য সচেতক কল্যাণী রায় মহোদয়। আমাদের উদ্বোধনের ডেট হচ্ছে 19 অক্টোবর, হ্যাঁ, আর মূল পুজো হবে 20 অক্টোবর। আর এবার আমাদের পূজার বিশেষ আকর্ষণ হচ্ছে আনন্দ মেলা। হ্যাঁ, বিশেষ করে শিশুদের আনন্দ দেওয়ার জন্য আমরা নানান ধরনের মানে সামগ্রী আয়োজন করা হয়েছে আমাদের এখানের মধ্যে। তারপরে আমাদের 23 অক্টোবর অন্নভোগের আয়োজন করা হয়েছে মাঠের মধ্যে, আমাদের কালটিলা মাঠের মধ্যে। তথা গ্রামবাসী তথা সবার জন্য আমরা অন্নভোগের আয়োজন করেছি। হ্যাঁ হ্যাঁ দেখতে লাগবো আছে। কইছি আমি আজকে মনে করো না না আরে ঠিক আছে ওই সরাতে দেখতে মজা, ঠিক আছে। একটা জিনিস ঠিক আছে নি, দেখতে মজা, সরতে মজা নাই। কোনটা? যে কোনো জিনিস। কলকাতার বড়মারা দলে, হ্যাঁ নৈহাটির বড়মারা দলে আমরা 51 ফুট উচ্চতার একটা প্রতিমা নির্মাণ হয়েছে আমাদের মাঠের মধ্যে। আমরা কার্ডিলা যুব সংস্থা বরাবরই তেলিয়ামরা তথা রাজ্যবাসীকে আমরা আনন্দ দেওয়ার চেষ্টা করি, এবার চেষ্টা করছি। আর এবারের আমাদের এই পুজোর উদ্বোধন করবেন
আমাদের তেলিয়ামুড়ার মাননীয় বিধায়িকা তথা মুখ্য সচেতক কল্যাণ রায় মহোদয়। আমাদের উদ্বোধনের ডেট হচ্ছে 19 অক্টোবর, হ্যাঁ, আর মূল পূজা হবে 20 অক্টোবর। আর এবার আমাদের পূজার বিশেষ আকর্ষণ হচ্ছে আনন্দ মেলা। হ্যাঁ, বিশেষ করে শিশুদের আনন্দ দেওয়ার জন্য আমরা নানান ধরনের মানে সামগ্রী আয়োজন করা হয়েছে আমাদের এখানের মধ্যে। তারপরে আমাদের 23 অক্টোবর অন্নভোগের আয়োজন করা হয়েছে মাঠের মধ্যে, আমাদের কালটিলা মাঠের মধ্যে। তথা গ্রামবাসী তথা সবার জন্য আমরা অন্নভোগের আয়োজন করেছি। হ্যাঁ হ্যাঁ দেখতে লাগবো আছে। হ্যাঁ হ্যাঁ কইছি আমি অক্ষণ লোক আজকে মনে করো না না আরে ওই সরাতে দিস, দেখতে মজা। ঠিক আছে, একটা জিনিস ঠিক আছে নি, দেখতে মজা, করতে মজা নাই। কোনটা? যে কোনো জিনিস। কলকাতার বড়মারা দলে, হ্যাঁ, নৈহাটির বড়মারা দলে আমরা 51 ফুট উচ্চতার একটা প্রতিমা নির্মাণ হয়েছে আমাদের মাঠের মধ্যে। আমরা কার্ডিলা যুব সংস্থা বরাবরই তেলিয়ামুড়া তথা রাজ্যবাসীকে আমরা আনন্দ দেওয়ার চেষ্টা করি, এবার চেষ্টা করছি। আর এবারের আমাদের এই পুজোর উদ্বোধন করবেন আমাদের তেলিয়ামুড়ার মাননীয় বিধায়িকা তথা মুখ্য সচেতক কল্যাণ রায় মহোদয়। আমাদের উদ্বোধনের ডেট হচ্ছে 19 অক্টোবর, হ্যাঁ, আর মূল পূজা হবে 20 অক্টোবর। আর এবার আমাদের পূজার বিশেষ আকর্ষণ হচ্ছে আনন্দ মেলা। হ্যাঁ, বিশেষ করে শিশুদের আনন্দ দেওয়ার জন্য আমরা নানান ধরনের মানে সামগ্রী আয়োজন করা হয়েছে আমাদের এখানের মধ্যে। তারপরে আমাদের 23 অক্টোবর অন্নভোগের আয়োজন করা হয়েছে মাঠের মধ্যে, আমাদের কালটিলা মাঠের মধ্যে। তথা গ্রামবাসী তথা সবার জন্য আমরা অন্নভোগের আয়োজন করেছি। হ্যাঁ হ্যাঁ দেখতে লাগবো আছে। হ্যাঁ হ্যাঁ কইছি আমি অক্ষণ লোক আজকে মনে করো না না আরে ওই সরাতে দিস, দেখতে মজা। ঠিক আছে, একটা জিনিস ঠিক আছে নি, দেখতে মজা, করতে মজা নাই। কোনটা? যে কোনো জিনিস।
কলকাতার বড়মারা দলে হ্যাঁ নৈহাটির বড়মারা দলে আমরা 51 ফুট উচ্চতার একটা প্রতিমা নির্মাণ হয়েছে আমাদের মাঠের মধ্যে। আমরা কার্ডিলা যুব সংস্থা বরাবরই তেলিয়ামরা তথা রাজ্যবাসীকে আমরা আনন্দ দেওয়ার চেষ্টা করি, এবার চেষ্টা করছি। আর এবারের আমাদের এই পুজোর উদ্বোধন করবেন আমাদের তেলিয়ামরার মাননীয় বিধায়িকা তথা মুখ্য সচেতক কল্যাণী রায় মহোদয়। আমাদের উদ্বোধনের ডেট হচ্ছে 19 অক্টোবর, হ্যাঁ, আর মূল পূজা হবে 20 অক্টোবর। আর এবার আমাদের পূজার বিশেষ আকর্ষণ হচ্ছে আনন্দ মেলা। হ্যাঁ, বিশেষ করে শিশুদের আনন্দ দেওয়ার জন্য আমরা নানান ধরনের মানে সামগ্রী আয়োজন করা হয়েছে আমাদের এখানের মধ্যে। তারপরে আমাদের 23 অক্টোবর অন্নভোগের আয়োজন করা হয়েছে মাঠের মধ্যে, আমাদের কালটিলা মাঠের মধ্যে তথা গ্রামবাসী তথা সবার জন্য আমরা অন্নভোগের আয়োজন করেছি। হ্যাঁ হ্যাঁ দেখতে লাগবো আছে কইছি আমি অন্য লোক আজকে মনে করো না না আরে ঠিক আছে ওই সরাতে দেখতে মজা। ঠিক আছে, একটা জিনিস ঠিক আছে নি, দেখতে মজা সত্যি মজা নাই কোনটা যে কোনো জিনিস। কলকাতার বড়মারা দলে হ্যাঁ নৈহাটির বড়মারা দলে আমরা 51 ফুট উচ্চতার একটা প্রতিমা নির্মাণ হয়েছে আমাদের মাঠের মধ্যে। আমরা কার্ডিলা যুব সংস্থা বরাবরই তেলিয়ামরা তথা রাজ্যবাসীকে আমরা আনন্দ দেওয়ার চেষ্টা করি, এবার চেষ্টা করছি। আর এবারের আমাদের এই পুজোর উদ্বোধন করবেন আমাদের তেলিয়ামরার মাননীয় বিধায়িকা তথা মুখ্য সচেতক কল্যাণী রায় মহোদয়। আমাদের উদ্বোধনের ডেট হচ্ছে 19 অক্টোবর, হ্যাঁ, আর মূল পূজা হবে 20 অক্টোবর। আর এবার আমাদের পূজার বিশেষ আকর্ষণ হচ্ছে আনন্দ মেলা। হ্যাঁ, বিশেষ করে শিশুদের আনন্দ দেওয়ার জন্য আমরা নানান ধরনের মানে সামগ্রী আয়োজন করা হয়েছে আমাদের এখানের মধ্যে। তারপরে আমাদের 23 অক্টোবর অন্নভোগের আয়োজন করা হয়েছে মাঠের মধ্যে, আমাদের কালটিলা মাঠের মধ্যে তথা গ্রামবাসী তথা সবার জন্য আমরা অন্নভোগের আয়োজন করেছি। হ্যাঁ হ্যাঁ দেখতে লাগবো আছে কইছি আমি অন্য লোক আজকে মনে করো না না আরে ঠিক আছে ওই সরাতে দেখতে মজা। ঠিক আছে, একটা জিনিস ঠিক আছে নি, দেখতে মজা সত্যি মজা নাই কোনটা যে কোনো জিনিস।
কলকাতার বড়মারা দলে হ্যাঁ নৈহাটির বড়মারা দলে আমরা 51 ফুট উচ্চতার একটা প্রতিমা নির্মাণ হয়েছে আমাদের মাঠের মধ্যে। আমরা কার্ডিলা যুব সংস্থা বরাবরই তেলিয়ামোড়া তথা রাজ্যবাসীকে আমরা আনন্দ দেওয়ার চেষ্টা করি, এবার চেষ্টা করছি। আর এবারের আমাদের এই পুজোর উদ্বোধন করবেন আমাদের তেলিয়ামোড়ার মাননীয় বিধায়িকা তথা মুখ্য সচেতক কল্যাণী রায় মহোদয়। আমাদের উদ্বোধনের ডেট হচ্ছে 19 অক্টোবর, আর মূল পূজা হবে 20 অক্টোবর। আর এবার আমাদের পূজার বিশেষ আকর্ষণ হচ্ছে আনন্দ মেলা। হ্যাঁ, বিশেষ করে শিশুদের আনন্দ দেওয়ার জন্য আমরা নানান ধরনের মানে সামগ্রী আয়োজন করা হয়েছে আমাদের এখানের মধ্যে। তারপরে আমাদের 23 অক্টোবর অন্নভোগের আয়োজন করা হয়েছে মাঠের মধ্যে, আমাদের কালটিলা মাঠের মধ্যে গ্রামবাসী তথা সবার জন্য আমরা অন্নভোগের আয়োজন করেছি। হ্যাঁ হ্যাঁ দেখতে লাগবো আছে কইছি আমি আজকে মনে করো না না আরে ওই সরাতে দিস, দেখতে মজা। ঠিক আছে, একটা জিনিস ঠিক আছে নি, দেখতে মজা, করতে মজা নাই। কোনটা? এই কোন জিনিস? কলকাতার বড়মারা দলে হ্যাঁ নৈহাটির বড়মারা দলে আমরা 51 ফুট উচ্চতার একটা প্রতিমা নির্মাণ হয়েছে আমাদের মাঠের মধ্যে। আমরা কার্ডিলা যুব সংস্থা বরাবরই তেলিয়ামোড়া তথা রাজ্যবাসীকে আমরা আনন্দ দেওয়ার চেষ্টা করি, এবার চেষ্টা করছি। আর এবারের আমাদের এই পুজোর উদ্বোধন করবেন আমাদের তেলিয়ামোড়ার মাননীয় বিধায়িকা তথা মুখ্য সচেতক কল্যাণী রায় মহোদয়। আমাদের উদ্বোধনের ডেট হচ্ছে 19 অক্টোবর, আর মূল পূজা হবে 20 অক্টোবর। আর এবার আমাদের পূজার বিশেষ আকর্ষণ হচ্ছে আনন্দ মেলা। হ্যাঁ, বিশেষ করে শিশুদের আনন্দ দেওয়ার জন্য আমরা নানান ধরনের মানে সামগ্রী আয়োজন করা হয়েছে আমাদের এখানের মধ্যে। তারপরে আমাদের 23 অক্টোবর অন্নভোগের আয়োজন করা হয়েছে মাঠের মধ্যে, আমাদের কালটিলা মাঠের মধ্যে গ্রামবাসী তথা সবার জন্য আমরা অন্নভোগের আয়োজন করেছি। হ্যাঁ হ্যাঁ দেখতে লাগবো আছে কইছি আমি আজকে মনে করো না না আরে
ওই সরাতে দেখতে মজা। ঠিক আছে, একটা জিনিস ঠিক আছে নি, দেখতে মজা, সরতে মজা নাই। কোনটা? যে কোনো জিনিস। কলকাতার বড়মারা দলে, হ্যাঁ নৈহাটির বড়মারা দলে আমরা 51 ফুট উচ্চতার একটা প্রতিমা নির্মাণ হয়েছে আমাদের মাঠের মধ্যে। আমরা কার্ডিলা যুব সংস্থা বরাবরই তেলিয়ামরা তথা রাজ্যবাসীকে আমরা আনন্দ দেওয়ার চেষ্টা করি, এবার চেষ্টা করছি। আর এবারের আমাদের এই পুজোর উদ্বোধন করবেন আমাদের তেলিয়ামরার মাননীয় বিধায়িকা তথা মুখ্য সচেতক কল্যাণ রায় মহোদয়। আমাদের উদ্বোধনের ডেট হচ্ছে 19 অক্টোবর, হ্যাঁ, আর মূল পূজা হবে 20 অক্টোবর। আর এবার আমাদের পূজার বিশেষ আকর্ষণ হচ্ছে আনন্দ মেলা। नहीं तो कुछ মনিমার করে ফ্যান্সি ডিল তারা ইয়ে করে নি খুললে যে আবার বাড়া নিয়ে গেছে আসুন তো সিঁড়ি তো তাই रात में तुम्हारे का रिस्क है, इनका भी रिस्क है। रात में जाएगा नो परमिशन टू দুশো বাহাত্তর हमारी स्पेसिफिक इन्फॉर्मेशन मिली हमें मॉर्निंग में अराउंड 2:30 के अराउंड एक इन्फॉर्मेशन मिली। उस बेसिस पे ये लोकेशन हथरई है, वहाँ पे हमने पूरी पुलिस टीम TSR पर्सनल 6 बटालियन उनके साथ मिलके रेड कंडक्ट करी और हमें पता चला कि अराउंड 3,250 फैंसी डिल की कप सिरप है। यहाँ पे इसको बड़े पैकेट्स में छोटे छोटे क्वांटिटी में
डिवाइड किया जा रहा है, ऐसा लग रहा है इस सीन से। और अभी तक एक्यूज्ड का पता नहीं चला है। लैंड ओनर को के बारे में डिटेल निकाली जा रही है, तो अकॉर्डिंगली आगे का एक्शन लिया जाएगा। लोकेशन कहाँ है? हदरई है, तेलियामुरा पुलिस स्टेशन के अंडर आता है। सर जो पकड़ा है उसका मार्केट वैल्यू सर कितना होगा? मार्केट वैल्यू जैसे इसका प्रिंटेड रेट तो अराउंड 200 रुपीज़ है पर पीस अप्रोक्स, बट इसका मार्केट वैल्यू अराउंड 1800 to 2000 रहता है इंटरनेशनल मार्केट वैल्यू। तो अराउंड 3250 को आप देख लो, अराउंड कितना हो गया अमाउंट? 20 lakhs के अराउंड ये फिगर आ रहा है टोटल। আগুনের ইডিকে ঘুরছে ওই যখন ইডিকে বাবু ধরছে এই আগুনের ইডি কারেন্ট তো লাগবে না, বেশি না 2 মিনিট আমি লাগতে গেল মানে তো তাতে বেরিয়ে বালতি ভর্তি জল আছে, তাতে আমি জল দিছি আর ইয়া ঘটনাটি কখন ঘটেছিল? ঘটনাটি কাল রাত্রে 2টার সময় আমরা শুনি শব্দ শুনি এই আগুন জ্বলতে দরজা কইরা, এরপরে গাড়ির ওটুর মধ্যে তেল ডালছে, বোতল কেরোসিন আর পেট্রোল মোবিল মিশাইয়া ডালছে, গাড়ি ওটুর মধ্যে ডালছে, এরপরে বাইকের মধ্যে ডালছে, ডাইলে এই আগুন জ্বালাইছে। এরপরে বোতল লাগাইতে গেছে, বোতল গাড়ির মধ্যে আসলো বোতল। এবার রাত্র আপনার আর এক তো গন্ধ পাইয়া দিই মনে অবস্থায়, তাতে করে উঠটা আগুন আমরা নিভাইছি। নিভাইছে পরে ওটু আছে ওর দ্বারে ওটু তাতে করে নিয়ে করছি খিচাইছি, ওটু তো আগুন যা দেওয়ানোর উদ্দেশ্য আসলো তারা। মানে কে লাগাইছে সঠিক জানি না আমরা, মানে ওইভাবে চললে আমরা কেভাবে থাকবো এই অবস্থা হইলে। এটা বাড়ির টাকা? বাড়িটা আমার নাম সমীর দাস, আমার ভাইয়ের নাম তপন দাস, আগে প্রধান আসলো। এটা রাজনীতির ক্ষেত্রেও হইতে পারে এমন ঘটনা। নমস্কার আপনাদের সাংবাদিক বন্ধুদের, এবং আপনাদের মাধ্যমে আমরা গোটা রাজ্যবাসীকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এবছরের একটি নতুন একটি যে নিত্য প্রয়োজনীয় জিনিস ফলের জুড়ি, সবজির জুড়ি দিয়ে আমরা তৈরি একটি প্যান্ডেল আমরা এনেছি, এবং আমরা ক্লাব সদস্য এবং আমাদের লোকের যারা শিল্পী আছে তাদেরকে নিয়ে আমরা নিজেরাই আমাদের প্যান্ডেল আমরা তৈরি করছি। এবং আমাদের প্রতি বছরের মতো এবছরও আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের 2 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে। তারপর আমাদের প্রতি বছরই আমাদের র্যালিতে দুর্গা প্রতিমা নিয়ে আমরা যে র্যালি করি, এই র্যালিতে আমাদের প্রতি বছরই একটি আকর্ষণীয় কিছু না কিছু থাকে। তো এবছরও কোনো বিকল্প নেই, এবছরও আমাদের আকর্ষণ আছে, বিশেষ আকর্ষণ র্যালিতে আপনারা সবাই দেখতে পারবেন। এবং পুজোর দিন আমরা মহাপ্রসাদ বিতরণ করে থাকি, তাই সকলের কাছে
নিমন্ত্রণ রইল, আপনারা সবাই আসবেন, মহাপ্রসাদ গ্রহণ করবেন এবং 3 দিনব্যাপী আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের সকলের নিমন্ত্রণ রইল আপনাদের মাধ্যমে। নমস্কার। কি থিম রয়েছে আপনাদের এবারে? এবছর আমাদের একটি নিত্য নতুন পদ্ধতিতে আমাদের একটি প্যান্ডেল আমরা বাইরে থেকে আমরা কিনে এনেছি এবং আমরা নিজেরাই তৈরি করছি। এই প্যান্ডেলটি খুব সুন্দর একটি প্যান্ডেল, সম্পূর্ণ এই ট্রে দিয়ে আমাদের প্যান্ডেলটি এবছর আমরা তৈরি করব এবং আমাদের এবছরের বিশেষ আকর্ষণ যেটা আমরা প্রতি বছর করে থাকি র্যালি, এই র্যালিতে আমাদের বিশেষ আকর্ষণ আমাদের ভারতবর্ষের আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা, অখণ্ডতা এইগুলো আমাদের নৃত্যনাট্যের মাধ্যমে আমরা তুলে ধরবো। আর এই নৃত্যনাট্যে আমাদের যে আকর্ষণ, এই নৃত্যনাট্যটার নাম হচ্ছে অপারেশন সিন্দুর। এদিকে সবাই একটু ভাস্কর আমরা সকলে জানি
যে প্রতি বছর 8 নং টাউন বড়দালি মণ্ডলের উদ্যোগে আসন্ন দীপাবলিকে কেন্দ্র করে শ্যামা মায়ের পূজায় সকলে মিলে আমরা ব্রতী হই। এবারেও তার অন্যথা নয়। এবারেও আমাদের পূজা কমিটির সম্মানীয় চেয়ারম্যান তথা আগরতলা পৌর নিগমের শ্রদ্ধেয় মেয়র তথা 7 রামনগর বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক শ্রদ্ধেয় দীপক মজুমদার মহোদয়, উনি আমাদের পূজা কমিটির চেয়ারম্যান। বিস্তারিতভাবে এখন উনি আপনাদের সামনে আলোচনা রাখেন। সব দিয়ে দেবো। নমস্কার সকলকে। আসন্ন দীপাবলি উৎসবকে সামনে রেখে 8 বড়দালি মণ্ডলের উদ্যোগে প্রতি বছর নেই, এই বছরও আমাদের দীপাবলি অনুষ্ঠান উপলক্ষে কিছু কর্মসূচি এবং মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো আমি আমাদের অনুষ্ঠান সূচির বিষয়ে প্রথমে আলোকপাত করব। আমি প্রথমেই আগরতলা শহরবাসী এবং রাজ্যবাসীকে দীপাবলি উৎসবে সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ এবং স্বাগত জানাই। আমার আশা এবং প্রত্যাশা থাকবে আমাদের এই পুজোতে সবাই সার্বিকভাবে অংশগ্রহণ করবেন এবং এই পুজো অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলের একটা আন্তরিক সহযোগিতা আমরা কামনা করছি আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। তো আমি অনুষ্ঠান বিষয়ে মণ্ডল সভাপতি কিছুটা শুরু করার কথা বলেছেন। আমরা টাউন বড়দালির উদ্যোগে প্রতি বছরই শ্যামা মা পুজো আমরা ব্রতী হই। এবারও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা করতে যাচ্ছি। আগামীকাল সন্ধ্যা 6:30 ঘটিকা আমাদের মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের হাত ধরে আনুষ্ঠানিকভাবে আমাদের এই 3 দিনব্যাপী অনুষ্ঠান 19, 20 এবং 21 তারিখ সূচনা হবে। 19 তারিখ 6:30টায় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় আনুষ্ঠানিকভাবে এটা অনুষ্ঠান শুরু করবেন। তারপর সাংস্কৃতিক সন্ধ্যা থাকবে প্রতিদিনই। 20 তারিখও আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, 21 তারিখে হবে। সার্বিকভাবে সপ্তাহে সন্ধ্যা থেকে রাত্রি 11টা অবধি আমাদের প্রোগ্রাম চলবে এবং 19, 20, 21 এর মধ্যে আমাদের প্রতিদিনেই প্রসাদ বিতরণ করা হবে। উপস্থিত ভক্তদের বা দর্শনার্থী বা পুণ্যার্থী যারা আসবেন দূর দূরান্ত থেকে, যেখান থেকে আসবেন প্রত্যেকেই আমরা প্রসাদের ব্যবস্থা করা আছে, তাদের জন্য প্রসাদ বিতরণ করা হবে। তো সার্বিকভাবে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, শ্যামা সঙ্গীত, বিভিন্ন বাউল, লোকগীতি, লোকসঙ্গীত এই ধরনের প্রোগ্রাম থাকবে। আমার ধারণা এটা গতবার থেকে এবার ভালোভাবে করা হচ্ছে, বিশেষ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। প্রতি বছরই আমরা নতুন নতুন কিছু কিছু ব্যবস্থাপনা রাখি। ভোকাল ফর লোকাল উপর রেখে আমাদের কয়েকটি স্টল আমার থাকবে এবং রাজ্য সরকারও বিভিন্ন দপ্তরে কী কী অন্যান্য কাজ করেছে সেটাও আমাদের এখানে করা হবে। সার্বিকভাবে পুজোর পরিবেশটা একটা সার্বিক আঙ্গিনে রূপ দেওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আজকের আমাদের এই সাংবাদিক সম্মেলনে বন্ধুদের কাছে আমরা উপস্থাপন করেছি। আমাদের মণ্ডল সভাপতি আছেন, আমাদের প্রাক্তন মণ্ডল সভাপতি আছেন, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছেন, অসীমবাবু আছেন, আমাদের প্রাক্তন মণ্ডল সভাপতি বা অন্যান্য যারা অভিভাবক এই এলাকার 8 টাউন বড়দালি মণ্ডল তারা প্রত্যেকে উপস্থিত আছেন। আমি সার্বিকভাবে আবারও শহরবাসী এবং রাজ্যবাসীকে আবেদন রাখবো বা আমাদের এই পুজোতে অংশগ্রহণ করার জন্য তাদের কাছে সাদর আমন্ত্রণ আমাদের রইল আমাদের 8 টাউন বড়দালি মণ্ডলের পক্ষ থেকে। আমি বলবো যে পুজোর সময় আমাদের রাজ্যে একটা পরম্পরা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকেই এই পুজো অংশগ্রহণ করি। আমাদের রাজ্যে আমি বলবো যে একটা মহল তৈরি হয়েছে যেখানে যার যার ধর্ম করার মতো, কর্ম করার মতো নিজস্বভাবে একটা জায়গা তৈরি হয়েছে। এটাকে আরও এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সমৃদ্ধ করা হবে। এটা 8 টাউন বড়দালি মণ্ডল প্রতি বছরই এই শ্যামা মাকে সামনে রেখে একটা ঐক্যের যে বাতাবরণ যেটা আমাদের রাজ্যে তৈরি হয়েছে বিগত কয়েক বছর ধরে, এটাকে আরও সমৃদ্ধ করার জন্য প্রচেষ্টা বিভিন্নভাবে করা হয়, সবাইকে সামিল করা হয়। তো আমারও আশা প্রত্যাশা থাকবে আমাদের কমিটির পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছি 8 টাউন বড়দালি মণ্ডলের সভাপতি, প্রাক্তন সভাপতি, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং এখানে অভিভাবকরা যারা আছেন তারা সবাই আমরা চাইব যে প্রত্যেকেই যাতে এই পুজোতে অংশগ্রহণ উপভোগ করেন। বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম, মাঙ্গলিক অনুষ্ঠান যাতে সবাই সবার প্রতি আমাদের আমন্ত্রণ রয়েছে।
সপ্তাহে 3 দিন সামাজিক কোনো কর্মকাণ্ড কি থাকছে? আমাদের 8 টাউন বর্দলী মণ্ডল সারা বছর ব্যাপী সামাজিক কর্মসূচি করে সামাজিক দায়িত্ব কর্তব্য হিসেবে প্রতি বছরই করে বিভিন্ন রাজনৈতিক পাশাপাশি আমাদের সংগঠনটাই বলবো যে সেবাই সংগঠন এবং আমরা ধর্মকে সংগঠন করি হিসেবে ধর্ম থাকলেই সমস্ত কিছু থাকে মানুষের। সেক্ষেত্রে আমরা 8 টাউন বর্দলী মণ্ডল বিশেষ করে সারা বছর করে এবং এই পুজোর সময় আমাদের এটা সামাজিক কাজে যে স্টলগুলি আমরা এখানে রাখবো বিভিন্নভাবে আমাদের ভোকাল ফর লোকাল মানুষ অনেকটা জেনে নেবেন, সুযোগ গ্রহণ করতে পারবেন, পরবর্তীতম আত্মনির্ভর হওয়ার জন্য এটার সুযোগ থাকবে। কাজে এটাও একটা সামাজিক কর্মসূচি বলবো। ধর্মীয় আর সামাজিক বিষয়টা আমরা একসঙ্গে সপ্তাহে এটা সপ্তাহে সামাজিক কর্মসূচির অন্তর্ভুক্ত। আবার কোনো ভিডিও जो इंडोर पेशेंट होते हैं उनके लिए सुविधाएं होती है, काफी सारी क्वालिटी हो या उसकी प्राइसिंग हो, ये काम करने के लिए थैंक यू, जय हिंद जय भारत। और राज्य के सरकारी और बेसरकारी और राज्य के बाहर भी corner of the country. With this vision, I look forward to the continued success of TPMRU and civil society members here today reflects the shared commitment of all stakeholders towards the goal of affordable medicines for all. Data collection. This templates will facilitate real-time data collection, reporting. India. Director of Health Services, Professor Dr. Tapan Mujumdar ji. Deputy Drug Controller, Srimati Kanchan Sinha Madam. यहाँ उपस्थित हेल्थ डिपार्टमेंट के सभी ऑफिशियल्स, त्रिपुरा ड्रग डिस्ट्रीब्यूटर्स, स्टूडेंट्स, मैं आपका सभी का स्वागत करता हूं। और सबसे पहले मैं नेशनल फार्मास्यूटिकल प्राइस अथॉरिटी को धन्यवाद देता हूं कि उन्होंने ये सेमिनार आयोजित करने में हमारी मदद की। और आज जो इस सेमिनार में जो टेक्निकल सेशन होगा इस जनरल सेशन के बाद, इस पे कई विषयों पे आपको बहुत अच्छी और तकनीकी जानकारी आपको मिलेगी। जैसे मेरे पूर्व वक्ताओं ने बताया कि अफोर्डेबल हेल्थ केयर के लिए अफोर्डेबल मेडिसिन और ड्रग की बहुत आवश्यकता है। आप जानते हैं कि त्रिपुरा में जो हेल्थ इंश्योरेंस है, प्रधानमंत्री जन आरोग्य योजना हो या चीफ मिनिस्टर जन आरोग्य योजना हो, ये दोनों योजनाओं के तहत त्रिपुरा के 100% जो नागरिक है उनका हेल्थ इंश्योरेंस किया गया है। और राज्य के सरकारी और बेसरकारी, राज्य के बाहर भी काफी सारे सरकारी और बेसरकारी अस्पताल में लोग ट्रीटमेंट लेते हैं। लेकिन ये जो हेल्थ इंश्योरेंस है इसमें सिर्फ आईपीडी जो इंडोर पेशेंट होते हैं उनके लिए सुविधाएं होती है। काफी सारे लोग आउटडोर में जाते हैं, काफी सारे पैकेजेस इस इंश्योरेंस में कवर नहीं होते, तो पब्लिक को प्राइवेट मेडिकल शॉप से मेडिसिन लेनी पड़ती है, और चाहे उसकी क्वालिटी हो या उसकी प्राइसिंग हो। ये काम करने के लिए जो हमारा ड्रग कंट्रोलर एडमिनिस्ट्रेशन जो राज्य में वो काम करता है, इसमें चाहे स्टेट ड्रग टेस्टिंग लैबोरेटरी जिसकी मैडम ने यहाँ चर्चा की, और ये जो पिछले 5-6 साल से जो त्रिपुरा प्राइस मॉनिटरिंग सोसाइटी है TPR, ये 2 संस्थाएं काम करती है। तो आज जैसे आपने देखा कि एक बुकलेट यहाँ पे पब्लिश किया गया जिसमें सैम्पलिंग टेक्निक के बारे में इसमें काफ़ी जानकारी है। ये हमारे
त्रिपुरा प्राइस मॉनिटरिंग रिसोर्स यूनिट और ड्रग कंट्रोल एडमिनिस्ट्रेशन ने मिलकर ये बुकलेट बनाया है। और मेरे ख्याल से जो हमारे ड्रग इंस्पेक्टर्स और बाकी जो इस क्षेत्र में काम करते हैं उनके लिए बहुत काम आएगा। दूसरा जो यहाँ पे उल्लेख किया गया है, एक जो ऐप है जो फार्मा सही दाम, ये ऐप हमने देखा कि जितना पब्लिक में पॉपुलर होना चाहिए उतना पॉपुलर नहीं है। ये अगर हमारे सभी त्रिपुरा के 40 लाख नागरिक तक पहुंच जाए तो उनको घर बैठे ही वो देख सकते हैं कि कौन सा मेडिसिन, उसकी क्या क्वालिटी होनी चाहिए, उसका क्या दाम होना चाहिए। तो इससे कोई उन्हें मिसगाइड नहीं कर पाएगा और काफ़ी उन्हें अफोर्डेबल मेडिसिन मिलने में उनकी सहायता होगी। तो मैं हमारे ड्रग कंट्रोल एडमिनिस्ट्रेशन को मैं रिक्वेस्ट करता हूँ कि आप प्रिंट मीडिया, इलेक्ट्रॉनिक मीडिया और सोशल मीडिया के जरिए इस ऐप का आप सभी हमारे राज्य में इसका प्रचार करिए, क्योंकि आजकल इलेक्ट्रॉनिक और मोबाइल के जरिए ही लोग काफ़ी सारा व्यवहार करते हैं। तो उन्हें अगर पता चलेगा कि ऐसा कोई ऐप है जिसमें पूरे भारत देश में आप उसका ड्रग या मेडिसिन की क्वालिटी और प्राइस जान सकते हैं, तो पब्लिक इसको अच्छी तरीके से रिस्पॉन्ड करेगा। और जैसे मैडम ने बताया कि काफ़ी सारे अवेयरनेस वर्कशॉप्स हम लोग ब्लॉक में या गली में जाके करते हैं। तो मैं यहाँ पे हमारे जो ड्रग डिस्ट्रीब्यूटर्स हैं उनको भी मैं रिक्वेस्ट करूँगा कि आपका जो एसोसिएशन है अब उसके माध्यम से भी आप ड्रग कंट्रोल एडमिनिस्ट्रेशन की सहायता करिए, ताकि ये मैसेज सभी हमारे जनता तक चला जाए। मैं जानता हूँ कि आप में से सभी लोग ये अच्छा बिजनेस करना चाहते हैं जिसमें कि क्वालिटी, प्राइसिंग ये सही तरीके से मेंटेन की जाए। और जो दूसरे जो एंटी सोशल प्लेयर होते हैं, जो कि आपने देखा कल भी एक बहुत बड़ी मात्रा में हमारे ट्रेन से जो स्पूरियस कफ सिरप यहाँ पे पाया गया है। तो ये निश्चित है कि जो लाइसेंस हमारे ड्रग डिस्ट्रीब्यूटर नहीं है, जो कि लाइसेंस मेडिकल शॉप्स वाले नहीं है, जो दूसरे प्लेयर है, इस सिस्टम के बाहर के प्लेयर है, ये इसको मैनिपुलेट करना चाहते हैं और इसको किसी तरीके से इसका गैर-इस्तेमाल करना चाहते हैं। तो इसलिए जो व्यवस्था जो केंद्र सरकार, राज्य सरकार ने करके दी है, उसको और सशक्त करने की आवश्यकता है और पब्लिक तक इसको हमें लेके जाने की आवश्यकता है। मुझे आज बहुत खुशी हुई, आज यहाँ पे हमारे बहुत सारे फार्मेसी के स्टूडेंट्स हैं। तो आज वो स्टूडेंट हैं, लेकिन कल जाके वो प्रैक्टिस करेंगे, कई सारे ड्रग एडमिनिस्ट्रेशन में आ जाएंगे, ड्रग डिस्ट्रीब्यूशन में आ जाएंगे। ये क्षेत्र में ही आप लोग आगे जाके काम करेंगे। तो आपको ये जरूरी है कि जो हमारा प्राइस मॉनिटरिंग रिसोर्स यूनिट है वो क्या होता है, आप उसकी जानकारी लीजिए। ड्रग सैम्पलिंग, ड्रग टेस्टिंग क्या होती है वो देखिए। अफोर्डेबल प्राइस मतलब क्या, जेनरिक मेडिसिन मतलब क्या, ये सभी की प्रैक्टिकल जानकारी आपको होनी चाहिए, ताकि आगे जाके जब आप इस क्षेत्र में काम करना शुरू करेंगे तो आप अपना प्रभाव उसमें आप तैयार कर सकते हैं। आपने पीछे भी देखा साल में अभी पिछले कुछ 2 हफ्ता पहले जो वही कफ सिरप यही स्पूरियस जो स्टैंडर्ड क्वालिटी के नहीं थे, उसके कारण काफ़ी सारे डेथ हमने वहाँ देखी, उसकी इंक्वायरी चल रही है। तो ऐसी कोई घटना हमारे राज्य में ना हो। कल भी मैंने देखा न्यूज़पेपर में एक आइटम था कि नॉर्थ त्रिपुरा में यमुनाकुटी में शायद कोई एक्सपायर मेडिसिन डिस्ट्रीब्यूट किया, ऐसी न्यूज़ थी। मतलब वो न्यूज़ सही है गलत है उसकी इंक्वायरी हमने चालू की है, वो हमें बहुत जल्दी पता चलेगा। लेकिन इससे ये दर्शाता है कि हमारे जो पब्लिक है वो बहुत जागरूक है हमारे स्टेट में। मतलब बाकी स्टेट की तुलना में, जैसे मैडम ने भी आगे बताया कि जो हमारा स्टेट का ड्रग टेस्टिंग लैबोरेटरी हो या त्रिपुरा प्राइस मॉनिटरिंग रिसोर्स यूनिट हो, ये देश में हमारे काफ़ी सारे अच्छे काम करने वाले जो
राज्य है उसमें ये आते हैं। इसका मतलब ये है कि पब्लिक हमें बहुत सहयोग करती है। पब्लिक में जितनी जानकारी होगी उतनी ज़्यादा कंप्लेंट्स आएगी, उतना ज़्यादा इंस्पेक्शन होगा, टेस्टिंग होगा और प्राइस के ऊपर भी कंट्रोल रखा जाए। अगर पब्लिक में इतनी जानकारी नहीं है तो फिर उसका सरकारी व्यवस्था में भी उतना अच्छा रिस्पॉन्स नहीं होता है। तो इसलिए मैं आप सभी को फिर से अनुरोध करता हूँ कि हमारे त्रिपुरा के 40 लाख नागरिकों को सही क्वालिटी की, सही प्राइस की दवा मिले। इसमें आपकी सभी की भूमिका है, महत्वपूर्ण भूमिका है। राज्य सरकार की तरफ से भी हम लोग कोशिश कर रहे हैं कि TPMRU हो या स्टेट ड्रग टेस्टिंग लेबोरेटरी हो, इसमें किस तरीके सुधार कर सकते हैं। अभी मैं जो डायरेक्टर साहब आए हैं मैं उनसे बात कर रहा था कि हम चाहते हैं कि जितनी ड्रग टेस्टिंग है वो पूरी की पूरी हमारे राज्य में ही हो। हमें ये ड्रग टेस्ट करने के लिए बाहर के भेजने की आवश्यकता ना हो, ताकि जब भी ड्रग सप्लाई होता है तो वो ड्रग डिस्ट्रीब्यूट नहीं होता है नीचे हमारे अस्पताल में, उसके बीच में हमें ड्रग टेस्ट करना पड़ता है। वो टेस्टिंग अगर हमारे राज्य में 100% या टेस्टिंग हो तो हम लोग ये टाइम कम कर सकते हैं और पब्लिक को सही समय में भी दवा देना बहुत आवश्यकता है। तो इसलिए मैं जो हमारे डिप्टी ड्रग कंट्रोल मैडम है उनको भी मैं अनुरोध करता हूँ कि आप ये दोनों जो संस्था के साथ आप काम करते हैं इसमें आने वाले दिनों में किस तरीके से सुधार कर सकते हैं इसके ऊपर काम करिए। राज्य सरकार आपको पूरी तरह से सहयोग देगा। मैं फिर से एक बार आप सभी को इस सेमिनार में शामिल होने के लिए धन्यवाद देता हूँ। नमस्कार, जय हिंद। कुसुमितं ध्रुमदलशोभिनीं सुहासिनीं सुमधुर। तो पब्लिक को प्राइवेट में काम करते हैं उनके लिए बहुत काम आएगा। दूसरा जो यहाँ पे उल्लेख किया गया है tirelessly for equitable healthcare and transparency. इसमें काफी जानकारी है। ये हमारे जैसे आपने देखा एक बुकलेट यहाँ पे पब्लिश किया गया। 5-6 साल से त्रिपुरा प्राइस मॉनिटरिंग एसोसिएशन है TPR में, ये 2 संस्थाएं काम करती है, तो ट्रीटमेंट लेते हैं। लेकिन सही दाम ये ऐप हमने देखा कि जितना पब्लिक में, जैसे मेरे पूर्व वक्ताओं ने बताया कि अफोर्डेबल हेल्थ केयर के लिए त्रिपुरा में जो हेल्थ इंश्योरेंस है, प्रधानमंत्री जन आरोग्य योजना हो या चीफ मिनिस्टर प्राइसिंग अथॉरिटी को धन्यवाद देता हूँ कि उन्होंने ये सेमिनार आयोजित करने में हमारी मदद की।
এই বছর তো এখন দিবাড়িতে কালী পুজোর কাজ চলছে, প্রতি বছর যা করি তাই হচ্ছে ঠাকুর। তার মধ্যে ধরুন না টাইমটা খুব শর্ট, লক্ষ্মী পুজোর পর থেকে যখন কাজ ধরা হয় ওয়েদারের ডিস্টার্ব সর্বদিক দিয়ে মিলিয়ে একটা চাপের মুখে রয়েছে। কাল আর 2 দিন আছে, কালকে বাদে পরশু দিন পুজো, তার মধ্যে রাত জেগে কাজ করতে হচ্ছে। কাস্টমার আছে প্রচুর কাস্টমার, পুজো বেড়েছে, অনেক বেড়েছে, কিন্তু ছোট ঠাকুরের চাহিদাটাই বেশি। রেটটা কিরকম রয়েছে? রেট ধরুন না আমরা আগে যেসব রেটে বিক্রি করি ঠাকুরের রেট এক জায়গাতেই আছে, কিন্তু জিনিস কিনছি আমরা দাম দিই। আমরা বেশি চাইলেও যে কাস্টমার দিয়ে দেবো, কাস্টমার তো কেনার একটা তাদের চাপ হয়ে যায়, কেউ কেউ বাড়ায়, যারা বুঝে যে না দাম বেড়েছে কিছু, বা সবার পক্ষে তো সমান নয়, তো এই হিসাবে চলছে আর কি ওরকম। আর খারাপ জিনিস দিয়ে আমি ঠাকুর সাজাই না, আমার ঠাকুরের খরচা করে সাজাই। চাহিদা প্রচুর, অনেক নতুন নতুন কাস্টমার প্রতি বছরই আসে। এখানে 8:30টার সময় আইছি, আইয়া দেখলাম আরো যারা অন্য অন্য লোক আছে তারা কইতাছে 7টা থেকে 7:30টার ভিতরে আসলো। 7টা থেকে 7:30 প্রায় 11টা 11:30 বাজে। ওখানে লাস্টে এরকম জায়গা তৈরি হয়ে গেছে। থানা তো ফোন করা হয়েছে, কইছে ফরেন্সিক রিপোর্ট আইব, তারা টিম আইব। ফরেন্সিক রিপোর্ট থানা দেবো 100 নম্বরে ফোন করা হয়েছে, প্রায় 1 ঘন্টার উপর হইব। ওখানে আইতাছে, ওখানে কোনো বডির কোনো সত্যের নেই। তোর চিনা পরিচয় না, কোনো সময় দেখছি না।
আমাদের বিশালগড় ফায়ার স্টেশনের একটা স্পেশাল খবর আছে যে শিবাইচন্দ্র ডাবা গার্ডেন এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। খবর পর সঙ্গে সঙ্গে আমরা ছুটে গেলাম, গিয়ে দেখলাম যে আর এখানে লোকের মধ্যে ঢুকেছে একটা বাইক এবং একটা অটোর মতো সমস্যা হয়েছে। কয়জন আহত হয়েছে? এখানের মধ্যে 2 জন আহত হয়েছে। আমরা দুজনকে নিয়ে ইউজ করলে। কি নাম তাদের? নিশা বেগম বয়স 23 এবং জয়নাল হোসেন বয়স 29। গতকাল জিরানিয়া রেলওয়ে স্টেশনে যে এক বগি ভর্তি নেশা সামগ্রী ধরা পড়েছে, এটা শুধু বহু লক্ষ টাকা বা কোটি মূল্যের এই নিষিদ্ধ সামগ্রী ধরা পড়া ঘটনা না। এই ঘটনার মধ্য দিয়ে তার পেছনে বহু ধরনের তথ্য বা ত্রিপুরাজ্যের এখানে প্রশাসনে এবং ত্রিপুরাজ্যের বর্তমান শাসক দলের যে কর্তৃত্বে কি চলছে তার বহু তথ্য বা বহু ঘটনা এর মধ্য দিয়ে যে অনুমান করতে হবে। প্রথমত হলো, যারা এটা এনেছে নিশ্চয়ই তারা এত বড় সাহস করা এটা একদিনে হয়নি। তার মানে এর আগেও তারা আরো নানাভাবে এইভাবে নিয়মিত তারা নেশা সামগ্রী আনতেন, ত্রিপুরাজ্যের মধ্যে ব্যবসা ছড়িয়েছেন এবং তার সাথে শুধু শাসক দলের কিছু কর্তা ব্যক্তিত্ব না, প্রশাসনেরও একটা অংশ যদি ওতপ্রোতভাবে জড়িত না হয় কখনো এটা সম্ভব না। 1, 2 হল, এখন হ্যাঁ ঠিকই প্রশাসনের একটা এজেন্সিটাকে ধরেছে, তারা গোপন সূত্রে ট্যাগ পেয়েছে, উদ্ধার করেছে, অবশ্যই তাদেরকে আমি সাধুবাদ জানাব। কিন্তু তাদের দায়িত্ব শুধুমাত্র এটাকে সিজ করে বাজেয়াপ্ত করার মধ্য দিয়েই দায়িত্ব ফুরিয়ে যায়। যেহেতু তারা এটা জানেন, যারা এটা এনেছেন তারা যেমন তেমন লোক নয়, তার একটা বিরাট নেটওয়ার্ক আছে। এই এজেন্সির হাতে এরা একটু চাইলেই তার পেছনে কারা, কোন কোন শক্তিগুলো যুক্ত আছে, কোন কোন মাথাগুলো যুক্ত আছে, এটা একেবারে তাদের কাছে এটা জলাবদ্ধতরম ব্যাপার। এই এজেন্সি এই সাহস দেখা, যদি এই সাহসটা দেখায় তাহলে আমরা বুঝবো ত্রিপুরাজ্যের প্রশাসনের একেবারে উচ্চ শিখরেও তারাও হয়তো তার সাথে যুক্ত হয়েছেন অথবা
এরকম একটা অনৈতিক বা অবৈধ কাজের সাথে তারাও লিপ্ত আছে। 3 হল, এটা এখন পরিষ্কার, ত্রিপুরাজ্যের যারা পলিটিক্যাল এক্সিকিউটিভ, রাজনৈতিক যে কর্তৃপক্ষ বা কর্তৃত্ব, তাদের অগোচরে এগুলি ঘটছে না। এটা ত্রিপুরাজ্যের মানুষ সবাই জানে, যেভাবে গাঁজার চাষ বাড়ছে, পাচার বাড়ছে, ব্যবহার হচ্ছে, এটা ত্রিপুরাজ্যের বর্তমান শাসক দলের একটা পলিটিক্যাল প্রজেক্ট। আরএসএস যেমন বলে, তারা ধর্ম বললেও এরা ধর্মীয় সংগঠন না। হিন্দুত্ব এটা হিন্দু ধর্ম না, তারাই বলে, নিজেরাই বলে, তাদের বিভিন্ন লিটারেচার এটা আছে। তারা বলে দিস ইজ এ পলিটিক্যাল প্রজেক্ট, অর্থাৎ হিন্দু ধর্মকে ব্যবহার করে তাদের রাজনীতিকে ফলপ্রসূ করা। আমি এর সাথে যুক্ত করে বলবো, এই ত্রিপুরাজ্যের নেশা সামগ্রীর যে আজকে রমরমা, এটাও বিজেপি আরএসএস এর একটা পলিটিক্যাল প্রজেক্ট। কেন এটা প্রয়োজন? কারণ দেশের বর্তমান নির্বাচনী ব্যবস্থা যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, যে 3টা এম, যে মানি, মাসেল আর হলো মেশিনারি, অবৈধ টাকা আর হলো এই কি বলে পেশি শক্তি, তার সাথে সরকারি মেশিনারির অবৈধ ব্যবহার, এর সমন্বয় ঘটাতে গেলে পরে যুব সম্প্রদায়ের একাংশকে তাদের যে ব্রেন ওয়াশ করতে হবে। যৌবনের একটা ন্যাচারাল প্রাকৃতিক একটা ধর্ম থাকে, সে সবসময় দেশের হিত, দেশপ্রেম, মানুষের ভালো করতে চায়, এবং যুব সম্প্রদায়ই জাতীয় মুক্তিতে, স্বাধীনতা যুদ্ধে তারাই জীবন আত্মবলিদান দেয়। তো এই যুবকদের যদি নষ্ট করা যায়, তাদের চরিত্র যদি ধ্বংস করা যায়, তাহলে কেল্লা ফতে। আরএসএস, বিজেপি এইভাবেই দেশের যুব সমাজের মগজকে ধ্বংস করতে চাইছে। ত্রিপুরাজ্যের মধ্যে তো এটা চরম পর্যায়ে পৌঁছেছে। তো আমি দাবি করব যে রাজ্য প্রশাসন অবিলম্বে কার সূত্রে এগুলো এসছে, এবং শুধু এটা নয়, আরো নানাভাবে তারা আছে, এগুলো বের করো, কুশলব্ধ চিহ্নিত করো, এবং উপযুক্ত আইনে তাদের ধরার ব্যবস্থা করো, যাতে এই মারাত্মক সর্বগ্রাসী এই যে নেশার স্রোত থেকে ত্রিপুরাকে বাঁচিয়ে আমাদের ত্রিপুরাজ্য সামনের ত্রিপুরাকে আমরা রক্ষা করতে পারি। আর ত্রিপুরাজ্যের জনগণের কাছে আমার আহ্বান, মুখ খুলুন। আর কত ঘরে বসে বসে মনে মনে যারা এর পেছনে, এদের বিরুদ্ধে কথা বলে সময় কাটাবেন? এভাবে তো অবস্থার পরিবর্তন ঘটবে না। মুখ খুলতে হবে, বেরোতে হবে। তাহলেই যে অল্প কজন লোকের জন্য আজকে ত্রিপুরাটা ধ্বংস হচ্ছে, তাদেরকে বিরত করার মধ্য দিয়ে আমাদের এই সুন্দর সমৃদ্ধ ত্রিপুরা আবার মানে খিলখিল করে আসবে। আমরা ভবিষ্যতের সুন্দর স্বপ্ন দেব, সেই স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতে পারব। এটাই আমার যে বিনীত আবেদন এই রাজ্যবাসীর কাছে। Audio Jungle.
এই যে ঘটনাটা ঘটলো আসলে এ সম্পর্কে বলার কোনো ভাষা আমার কাছে নাই। এরকম অমানসিক, পাশবিক এবং অমানবিক ঘটনা ঘটতে পারে, আমাদের সমাজ ব্যবস্থায় অবক্ষয় এটা কোন জায়গায় পৌঁছেছে, এটা তারই আরেকটা অত্যন্ত কুৎসিত, নগ্নতম এবং হিংস্র নিদর্শন। এটা ভাষায় প্রকাশ করার কোনো সুবিধা নেই। আমি কথা বলেছি এই যে শিশু যার উপরে ঘটনা হলো তার মার সাথে, আত্মীয় স্বজনদের সাথে, এবং আরও দুর্ভাগ্যের হলো একেবারে অতি ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যেই একজনের হাতে এই ঘটনাটা ঘটেছে। তো সারা ত্রিপুরাজ্যের বা আসামের মানুষ যারা শুনেছে সবাই ব্যথিত। সকলের সাথে আমিও চাইব যাতে এই পাষণ্ডের সর্বোচ্চ শাস্তি হয়। তার সাথে হলো এই মহিলা এবং তার স্বামী তারা যাতে আবার তাদের যে এই বিয়োগ, তাদের যে ক্ষতি হলো এটা তো আর পূরণ হবে না, তারপরেও তারা যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে আমাদের সকলেরই সদিচ্ছা থাকবে, ইচ্ছা থাকবে, চেষ্টা থাকবে। কোন জায়গাতে কত বছর বয়স ছিল? শনিবারে সন্ধ্যার সময় 6টায় বিকাল আইসি, আমি বাচ্চারা লইয়া দুধ খাওয়া আমার কাছে আমি ঘুমাইতো না, আমি আমার ঘর থাকি 1 সপ্তাহ দিয়া লইয়া আইব মাছ রান্ধিবা ভাবতে। এরপরে আমি গেছি আমার মামা দেওয়ার পরে লইয়া গেছে। যাওয়ার পরে আমি 10-15 মিনিট পরে গেছি আমার বাড়িও তো সামনে। যাওয়ার পরে গিয়া ডাকিছি আমার মেয়েরে, নাই আওয়াজ কোনো পাইছি না পাইয়া মামা কইয়া ডাকিছি, নাই মামা। পরে নানি বারইয়া হয়েছেন, এ লইয়া আইসে। আবার পরে আমি বলছি রান্না হয়েছে না, পার পরে লগে লগে বাইরে রাখেছি। এরপরে আমি টুকাইছি আস্তা এই সাইডে আমরা যত জায়গা আছে দোকান সব টুকাই গেছে। কই মিঠাই কিনার লাগিয়া নিয়ে গেছে লইয়া, নাই কেউ কয়ে দেখছেন। পরে আমি কান্দাকুটি করছি, করার পরে সব আশপাশের মানুষ জমি আনলে পরে তারা খুব টুকাইছেন, টুকাইয়া পাইছেন না পাইয়া আমরা মেম্বারে থানাত না তাইন হচ্ছেন, তাইন দেখছেন না, দেখলে হয়তো হইতো না। পরে টুকাইতে টুকাইতে পাইছেন না পাইয়া গিয়া ছোট বাচ্চার আমার ফ্রেন্ড একটা পাইছেন। তারপরে থানাত ফোন করিয়া কইছেন পুলিশের কাছে, পুলিশে কইছে ফ্রেন্ডটা বাচ্চার মারে দেখাও, ও ফ্রেন্ড নেই। পরে আমার কাছে লেগে আইসেন, আমি কইছি ও ফ্রেন্ডটা আমি দেখিয়া দিয়েছি ও দূরে আগে। পরে গিয়া তারা আরো দোকানের পরে পুলিশ লোকে আসলো, পাইছেন গিয়া গাঁতের মধ্যে মারিয়া ঢুকাইয়া তৈ দিছে। তারা 14 মাসের বাচ্চা, তার লগে অতখান অন্যায় অত্যাচার করছে। আজকে আমি কোন মুখে যাইতাম আমার শ্বশুর বাড়ি। এরপরে গিয়া আমি রক্তর বিনিময়ে আমার একটা মেয়ে পাইছি, সিজার করিয়া যাও কষ্ট করে আমি পাইছি। আজকে আমার যোগাযোগ করতেছে না, আজকে আইবা তাই না আর আমি কিলা জারিতাম আমার আপনার দোষ না। বর্তমান সময়ের যে ঘটনা, আজকে আমার বুক কালে করছে, কালকে আরেকটা রইব না, ওর কোনো বিশ্বাস আছে না। একটার পর একটা যাতে আর কোনো মারিলা বুক কালিও এনাছে আমার মেয়ের উপযুক্ত বিচার আমি চাই। তার ফাঁসি হইতো, এখনো জীবিত আছে স্যার, আমি কেমনে সহ্য করতাম। আজকে আমি আমার
দুধের বাচ্চা আমি হারাইছি, আজকে আমি সহ্য করতাম পারি আর না আমার দুধের যন্ত্রণা। আমার মেয়েরে মারছে কিলা কেমনে রেপ করছে জানি, আমার 14 মাসের বাচ্চার লগে কেমনে হইলা অত অত্যাচার করছে করি আমার। শাস্তি পাইব, আপনি কি করবেন? মেয়ে তো আর ফেরত পাইবেন না, কিন্তু শাস্তি সে পাবে, আইন অনুযায়ী শাস্তি পাবে। যেহেতু তাকে ধরা গেছে, আজকে 6-7 দিন থেকে আমার মেয়ে মা কইয়া ডাকছে না। আজকে আমি কেমনে থাকতাম, আমার তো বাজার ইচ্ছা নাই স্যার। আমি না কি করা যাবে, তো আপনার তো কোনো দোষ নাই জায়গাতে না, আপনি তো আপন মনে আপনার মামা। আমি তো ভাবছি না জানি 14 মাসের বাচ্চার লগে জানি এলাকায় করবো কইয়া, কেন আমার মনের মধ্যে আইছে না, নাইলে তো আমি আমার মেয়েরে দিলাম না। যাই হোক, এখন স্বামী তাকে বোঝাইতে হইব, অন্যদের বোঝাইতে হইব। হইলাম এটা একটা বিচ্ছিন্ন ঘটনা না। ত্রিপুরার প্রায় প্রতিদিন প্রতিনিয়ত আকছার এই জাতীয় ঘটনাগুলি ঘটছে। আজকেও পত্রিকা খবর উঠেছে 72 বছরের এক মহিলা এই গতকাল না পরশু অমরপুরে ধর্ষিতা হয়েছে। তো এটা এখন মানে ত্রিপুরার মানে এখন আর এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। আর আমাদের রাজ্যের যারা বর্তমান শাসক দল, এরা শুধু বেটি বাঁচাও বেটি এই পড়াও স্লোগান না, যে এই কি বলে এই কি বলে কি এই সুস্থ সুখী ত্রিপুরা, উন্নত ত্রিপুরা, কত ধরনের স্লোগান তারা দিচ্ছে। কিন্তু ত্রিপুরাটা যে কোথায় যাচ্ছে, এই যে গত পরশুদিন 2 ওয়াগন ভর্তি ফেন্সিডিল উত্তর ভারত থেকে এখানে এসছে। এই যে মহিলাদের উপরে গণধর্ষণ, আক্রমণ, শিশু হত্যা, এই জাতীয় বিকৃত মানসিকতা, এর সাথে এই ফেন্সিডিলের ব্যবহার এবং তার অবাধ কারবারের যে পরিবেশ তৈরি উঠেছে, এটা বিচ্ছিন্ন ঘটনা না। এবং সেক্ষেত্রেতেও যে এখন প্রায় 48 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, একটা রেলের ওয়াগনে যদি এরকম কোনো মাল আসে, তার ইনভয়েস থাকে, রেলের কোনো অফিসে এটা বুকিং হয়েছে, ত্রিপুরা পুলিশ এখনও কাউকে ধরছে না। আমি গত পরশুদিন এই উত্তর ত্রিপুরাতে আস্তে আস্তে ঘটনাটা শুনেছি। আমি বলেছি, যদি এই দোষী ধরা না পড়ে তাহলে বুঝতে হবে যে প্রশাসনের উচ্চতলায় রাজনৈতিক এবং প্রশাসনিক যারা কর্তা ব্যক্তি, তারও তার সাথে যুক্ত, এবং এর যদি বিহিত না হয় তার চরম পরিণতি হবে। ত্রিপুরা রাজ্যের মানুষ এটা সহ্য করবে না। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। কাজেই সেদিক থেকে সমস্ত ত্রিপুরাবাসীকে আমরা আহ্বান জানাবো যে আপনি কোন দল করেন প্রশ্ন না, যদি যে কোথাও আগুন লাগে, সে আগুন মন্দিরও পুড়বে, মসজিদও পুড়বে, গির্জাও পুড়বে। আজকে ত্রিপুরার যে আগুন লাগছে, এই আগুনে সব দলের সমর্থকরা আমরা পুড়ে ছাই হয়ে যাচ্ছি। কাজে সবাইকে অনুরোধ করব, সোচ্চার হন, পথে নামুন। আমরা বিরোধীরা আমরা তো আছি। এটা কোনো ভোট বা ক্ষমতার প্রশ্ন না, এটা আমাদের অস্তিত্ব রক্ষার প্রশ্ন। এই ক্ষেত্রেতেও সমান কথা, এই গ্রামের সমস্ত লোককে এই পাষণ্ডের যাতে শাস্তি হয়, আর এই মহিলা এবং তার পরিবার যাতে এই তাদের চরম ক্ষতি হয়েছে, তারপরও এরা সুখে শান্তি থাকতে পারে। অন্য কিছু করতে না পারলেও আমাদের শুভবুদ্ধি, আমাদের একটু তাদের সাথে ভালো ব্যবহার, সদিচ্ছা, এটাই হবে তাদের কাছে সবচেয়ে বড় পুঁজি। হ্যালো 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 এখানে একটা সার্ভে করছিল, যার কারণে আমাদেরকে আজকে ইনভাইট করা হয় এবং আমরা
সার্ভে চলাকালীন আমরা এখানে আসি। ব্যাপারটা হলো এটা স্মার্ট সিটির আন্ডারে এই কনস্ট্রাকশন সবটা করা হয়েছে। আমাদের মেইন কথা হচ্ছে যে আমাদের যে লেকটা, এটা তো অনেকদিন ধরেই মাইগ্রেটরি বার্ডসরা আসছে, এটা একটা ন্যাচারাল মানে ইকোলজিক্যাল ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এই লেকটা খুব ইম্পর্টেন্ট। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এখানে মাইগ্রেটরি বার্ড আসছে, কিংবা এটা অনেকটা আমাদের এই অত্র এলাকার পুরো ইকোলজিক্যাল ব্যালেন্সটার জন্য মোটামুটি ভালোভাবেই একটা রোল পার্ট প্লে করে। আর এখানটা হচ্ছে কি চতুর্দিক থেকে এনক্রোচমেন্ট হচ্ছে, এখন একটা কমার্শিয়াল ব্যাপার হয়ে গেছে এখানে, ফলে এটার যে মানে পরিচ্ছন্নতাটা আছে লেকটাও আস্তে আস্তে কমে যাবে, মানে এরিয়া কমবে, ডেপনেস কমবে, ফলে এটা একটা ইকোলজিক্যাল একটা ডিস্টারবেন্সের তৈরি হবে। দ্যাটস ওয়াই আমাদের এই স্টেপটা নেওয়া। এটা নিয়ে আমাদের হিউম্যান রাইটস কমিশনে কেস করা হয়েছে। যে চেহারা পরিবর্তন হইতেছে, ডাইভারশন বলে আর কি, ওটা যা লেক থাকার কথা, লেকটার মধ্যে কৃত্রিমভাবে কনস্ট্রাকশন তৈরি করা হইতেছে, যেটার জন্য রেভিনিউ ডিপার্টমেন্টের পারমিশন লাগে সেইটাও নেওয়া হয়েছে না, এবং এটা নেওয়ার জন্য যে পৌরসভার পারমিশন লাগে সেইটাও নেওয়া হয়েছে না। আর এর ফলে লেকটার চরিত্রটাই ধ্বংসাত্মকভাবে শেষ হয়ে যেতেছে। এই লেকটা একটা বিশেষ গুরুত্ব এই কারণে, এটা একটা প্রাকৃতিক লেক ছিল, আর এটা সারা পৃথিবীর যে পরিযায়ী পাখিদের যে পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে গতিপথ, সেই গতিপথের মধ্যে একটা কিন্তু এটা পড়ে। এটাই এরা এখানে প্রায় 27-28 ধরনের পাখি এখানে আশ্রয় নিত শীতকালে, এবং এরা প্রজননের পরে বাচ্চাগুলো বড় হইতো, আবার মানে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা আবার তাদের জায়গায় নিজস্ব বাসস্থানে তারা যাইতে গিয়ে সেই বাসস্থানটাই এরা নষ্ট করে দিতেছে এই নির্মাণ কার্যের নামে, ডেভেলপমেন্টের নামে। আসলে এটা ডেভেলপমেন্ট হইতেছে না, এটা হইতেছে ডেভেলপমেন্ট উইথ ডিস্ট্রাকটিভ ডেভেলপমেন্ট যাকে বলে, এটা তাই হইতেছে। এটা যদি আমরা আমাদের হিউম্যান রাইটস কমিশনে অভিযোগ করছি, তারা এটার কগনিশনস নিয়ে সমস্ত দপ্তরগুলিরে তারা ডাকাইছে এবং এটার সম্পর্কে রিপোর্ট চাইছে। আজকে এইটা যে এটা যেই অবস্থায় ছিল এই অবস্থায় আছে কিনা এটা জানবার জন্য এটা আজকে মাপটা নেওয়া হইতেছে। এই জন্য তারা আমাদেরও ডাকাইছে, আমরাও আইছি, তারা মাপটা নিতেছেন, তারা রিপোর্ট দিব, রিপোর্ট দিলে কী দেয় আমরা দেখি। আমরা একটা এটা মানে একটা স্বেচ্ছাসেবী সংস্থা, এটার নাম হচ্ছে ফোরাম ওয়াটার বডিজ অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ জলাশয় এবং পরিবেশ সংরক্ষণ মঞ্চ। তো আমরা যখন এটা প্ল্যান করা হয় তখন একটা স্টেক হোল্ডার্স মিটিং হয়েছিল, এবং সেই স্টেক হোল্ডার্স মিটিংয়ে তারা সেটা বলেছিল এখানে কি কি করা হবে। তখন আমরা বলেছিলাম যে এখানে যদি এই সামনের দিকে যে পন্টুন মেথড করে সামনের জায়গায় ওরা একটা প্ল্যাঙ্ক বানিয়েছে, মানে পাটাতন। তো আমরা তখনই বলেছি যে এটা যদি করা হয় তাহলে অ্যামফিবিয়ান থেকে আরম্ভ করে সমস্ত প্রাণীদের মানে একটা চলাচলের সমস্যা হবে, এবং দ্বিতীয়ত এখানের যে মানে হ্যাবিটেট আছে, হ্যাবিটেটটা যদি নষ্ট হয় তাহলে এই যে মাইগ্রেটরি বার্ডস এখানে আসে, কমপক্ষে 30টা স্পিসিস আরও বেশি আসে, তো সেগুলো এখানে এসে ডিম পাড়ে এবং বাচ্চা ফোটায়, তারপর যখন শীত চলে যায় সেই বাচ্চাগুলো চলে যায়। তো এটা একটা মানে ন্যাচারাল হ্যাবিটেট, মানে ওই পাখিদের একটা বাসস্থান ছিল, তো সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। তারপর এই জায়গাটাতে একটা ব্যাট জোন মানে বাদুর তো একটা এক্সটিংক্ট স্পিসিস হয়ে গেছে এখন, তো এই বাদুরগুলো এই জায়গাটাতে এখন আর থাকতে পারছে না। এই যে এত বড় আর্টিফিশিয়াল একটা এস্টাবলিশমেন্ট হয়েছে এর ফলে। আর এই যে মাঝখান দিয়ে একটা ব্রিজের মতো করা হয়েছে আপনি দেখুন, সেটা হচ্ছে মানে সবচেয়ে খারাপ, কারণ জলটাকে বিভাজিত করা হয়েছে, এবং যার ফলে মানে একটা মহা সমস্যা হয়েছে। অন্যদিকে প্রচুর এনক্রোচমেন্ট আছে,
এবং এই লেকের এরিয়াটা আপনি যদি দেখেন যে মাঝখান দিয়ে ব্রিজ হওয়ার ফলে মানে একটা বাধাপ্রাপ্ত হয়েছে এবং এটা একটা ডিভিশন তৈরি হয়েছে। তো আমরা এটা বলেছিলাম যে ঠিক আছে ডেভেলপমেন্ট করলেও মানে এই যে ব্যাড জোন মানে বাদুড়দের যে বাসস্থান বা মাইগ্রেটরি বার্ড, হ্যাঁ তারা যে এখানে আসবে তাদের বাসস্থানগুলোকে ভালো করে সুন্দর করে রাখার দরকার, তারা সেটা রাখেনি। আর ওই যে পন্টুন মেথড করে যে ওরা পাটাতনের মতো করেছে, তো সেখানেও কিন্তু এই সমস্যাগুলো হয়েছে। তো এর জন্যে আমরা ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশনে একটা কেস ফাইল করেছিলাম এবং হিউম্যান রাইটস কমিশনের তরফ থেকে বিভিন্ন দপ্তরকে নোটিশ দিয়েছে যে এটা কিভাবে করা হলো। হ্যাঁ, তো সেই কারণে আজকে এটা একটা সার্ভে করা হচ্ছে। হ্যাঁ, ল্যান্ড অ্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে সার্ভেটা করা হচ্ছে। তো সেটা করে সেটা তারা রিপোর্ট দেবে। তো এই কারণেই আমরা এখানে এসেছি। হ্যাঁ, পরিচয়টা আমি নিখিল দেবনাথ, প্রেসিডেন্ট, জয়ন্ত পরিচয়জি, সেক্রেটারি। দেখুন এরিয়া অনেক দূর অব্দি এখানে ছিল। আমরা এটা ওইখানে শেষ দেখ এটা চিন্তা করতে পারছি পয়সা খরচা করতে এখান থেকে একটা টান দিতে পারো। মাইগ্রেটরি বার্ড আর বাংলাদেশ ইয়াদ গেছিলাম বেশিরভাগ আজকের দিনে তো লক্ষ্মী দিনের জিনিস, একটা স্বর্ণের জিনিস ঘরে নিলাম, যে লক্ষ্মীর একটা আশীর্বাদ হিসেবে যাই পারছে তাই নিছে। আজকের দিনে তো এইরকম ভিড়, সবাই লক্ষ্মীরে ঘরে নিতে চায়, ওই আর কি। অ্যাকচুয়ালি ধনতেরাস তো মা লক্ষ্মীর একটা আশীর্বাদ। এই আশীর্বাদ উপলক্ষে সবাই মনে করে একটা কিছু কেনাকাটা করা দরকার এবং সবাই কেনাকাটা করতে আসে। এই হিসাবেই আমরা আসা আর কি। কিনলেন? একটা বালা কিনছি। আগে
আমি দুইটা রাখলাম। আজকে তো শুভ ধনতেরাস, মানে আজকের দিনেই বলা হয় যে মানে যুগ যুগ ধরে যদি নতুন কিছু আমরা ঘরে আনি, সে যে কোনো ধরনের জিনিস হোক, ইটস কাইন্ড অফ আ ওয়েলথ অর অ্যাসেট। কেউ বাড়ি কিনলো, কেউ মানে সোনার জিনিস কিনলো, কেউ রূপোর জিনিস, কেউ টিন, মেটাল, বাসন টাসন যাই আনুক, মানে আপনার বৃদ্ধি হয়, মানে একটা ফ্যামিলি, একটা প্রসপেরিটি, গুড লাইফ, গুড হেলথ সব কিছুই জড়িত। তো আজকে লাইক এভরি ইয়ার আমরা খুবই ভালো রেসপন্স পাচ্ছি ইনস্পাইট অফ দ্য প্রাইস রাইস। মানে ইনফ্যাক্ট আমরা ভেবেছিলাম যে প্রাইস রাইসে সবাই একটু হালকা জিনিস কিনবে, কিন্তু সারপ্রাইজিংলি যে মানে হয়তো ইনভেস্টমেন্ট ভেবে মানে সবাই গ্রাহকরা একটু হেভি ওয়েটেরই কিনছে। তো এটা ইটস এ ভেরি গুড সাইন। মানে দাম তো বাড়ছে, আমরা দেখেছি সোনার দাম কোনো দিনই মানে একটা স্টেডি রাইস দিয়েছে, অ্যান্ড মানে দ্য হোল ওয়ার্ল্ড ইজ ট্রাস্ট ইজ অন গোল্ড। মানে চাহিদা, মানে ইন স্পাইট অফ দ্য প্রাইস রাইজ, যে চাহিদা তো আছে, বিকজ সামনেই ওয়েডিং সিজন। তো এটা মানে ভেবে লোকে বিয়ের জিনিস, লাইক এভরি ইয়ার ধনতেরাসে বিয়ের জিনিসই বেশি বিক্রি হয়, গিফটের জিনিস, আর স্পেশালি আমাদের সব রকম কালেকশনস, যেটা ডায়মন্ড গ্লিটারিয়া কালেকশন, আদিকৃতি কালেকশন, এগুলো ভালো রেসপন্স, অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাসিক ক্যালকাটা ইয়েলো গোল্ডের মধ্যে এটা ভালো রেসপন্স। অ্যান্ড মোরওভার আমরা যে 525 রুপিস পার গ্রামে অফ দিচ্ছি, ডায়মন্ড মেকিং চার্জেসে 100% অফ, gemstones 15% off, and with every purchase একটা assured gift plus a discount voucher of up to 1500 rupees থাকছে, discount voucher up to 1500। তারপরে তো একটা মেগা ড্র থাকছে। তো এইসব বিষয় নিয়ে মানে আমরা খুবই ভালো সাড়া পাচ্ছি। খবর পাই আইছে, আমি খবর পাই আইছি, আমারে কইতেছে আপনার কি হবে, আমারও মায়া, মায়া কি হয়েছে মেয়েটা, মায়াটা দিতে গেছে, আমি কই থাকতাম না, কিছু কইতে পারি না। আমরা হঠাৎ করে খবর পাইছি, কারা জানি ফোন করছে, তাই ফাঁসি দিছে। আমরা দৌড়ে আইলাম রে বাবা, আমরা মায়ের ধরা ফেলাম না। আমি গেলে টিফিন দেখাইতে পারছিলাম। কি দেখছেন মেয়ের, কি দেখছেন, কি অবস্থা পাইছে?
ব্যবস্থা ওই আর এটা কি মেয়ের শ্বশুর বাড়ি? এটা মেয়ে শ্বশুর বাড়ি। আচ্ছা, কত বছর আগে মেয়ের বিয়ে দিচ্ছে? 17 বছর 18 বছর ছেলে মেয়ে আছে কি? দুই ছেলে। ওই তো বড়জন। আপনারা তো আসার পরে একটা অভিযোগ করতেছেন যে আপনার মেয়েদের হত্যা করা হয়েছে, মানে কি কারণে এরকম সন্দেহ করতেছে? জানি না। বর্তমানে স্বামী, ওনার স্বামী কই আছে? স্বামী এখানে আছে। কোথায় আছে বলতে পারি না। স্বামী বাড়িতে আছে। বাইরে বসে আছে। মাস্টার বাড়ি গেছে। এটা এরকম কেন? এটা এরকম কেন? এটা তো অ্যাকচুয়ালি আমি বাড়িতে ছিলাম না, আমরা ঋষিকা বাচ্চারা নিয়েছে না মাস্টার বাড়িতে ভোর 6টা 5 বা 7 তারপরে আমরা আইছি 8টা 8:30টার সময় বাচ্চারা নিয়ে বড় ছেলে নিয়ে আসি। আবার পরে বড় ছেলে আইসে ঘরে আমি নিচে মার সাথে ঘোরা দিতেছি। ওখানে বড় ছেলে আমার কাছে পাপা আয়া দেখতে হবে, আয়া ছেলে দিয়ে আমার ছোটো ছেলে নিয়ে 10 মিনিট নামাই দিয়ে ছেলে বড় ছেলেকে সাগেরা দিচ্ছে ওইখান থেকে এখন আয়া ছেলেরা নুন দিচ্ছে আমার। আরে তুমি যাও না এদিকে, এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও। ওইখানে মাস্টার বাড়ি উদান করছি, ভাবছিলাম হে মাস্টার বাড়ি করবো, হে বলছেন পাপা মাস্টার বাড়ি করতাম না, কালকে হেরা স্কুলে পিকনিকে যাবো, তো রাত্রেবেলা করে নাম এই কথা শুনেছিল মাস্টার বাড়ি করতো না, আমি নিয়ে আইছি আমাদের স্কুলে দিয়ে ঘটনা প্রায় দেখলাম যে আমরা আগে দেখছি প্রায় 8:30 দেখলাম। হ্যাঁ ঠিক আছে। আমার বড় ছেলের বয়স হলো সুরজিৎ সাহা 15+। কি হয়েছিল ঘটনাটা, আপনি কি দেখলেন? ঘটনা তো স্যার আমি অ্যাকচুয়ালি আমরা 12টার সময় বাইরে ছিলাম, আমার ভাগ্নির বিয়ার জিনিসপত্র কিনুন হয়ে যায়, জিনিসপত্র কিনা ছেড়ে আইসি। আউনের পর আমার ছোটো ছেলে আবার ক্রিকেট খেলে, তো আমি ক্রিকেটে হেরে নিয়ে লেগে গেছি আস্তবল মাঠে। তো আবার কালকে গেম আছে জিরে নিয়াতে, তো আমি তারা কোচেরও কথাবার্তি কয়েটে আইসি আইএসেরা। এরপরে আমি বারটার কিছু খাইছি না, তো আমার ছোটো ছেলে কিছু খাইছে না, তো এই ছোটো ছেলে এগ রোল খাইছে, এগ রোল বানাইছে, মিসেস এগ রোল বানাইছে, আমি এগ রোল খাইছি, বড় ছেলে এগ রোল খাইছে, ছোটো ছেলে এগ রোল খাইছে। খাইটে এসেরা আমরা কী করছি, আমি দুনো ছেলে মাস্টার বাড়ি গেছি। কটার সময় আসছিল 6টা 3 বা 4 বাইরেছি, মানে 6:30 থেকে মাস্টার বাড়ি। ছোটো ছেলে মাস্টার এলো 10 মিনিট, বড় ছেলে বাড়ি মাস্টার বাড়ি হলো সার্কেট হাউস। তো ছোটো ছেলেরা আমি এখানে ড্রপ করে সেটা 10 মিনিট ড্রপ করে বড় ছেলেরা নিয়ে গেছি আমি সার্কেট হাউস। ওইখান থেকে 8টার সময় মানে 8:15টার দিকে রিটার্ন হয়েছে আইএসেরা। তারপরে আমি আবার রামনগর 2 নম্বর আছি, নন্দী স্যারের বাড়ি আছে সেকশানে, ওইখানে দাঁড়াইছি। তো আমার ছোটো বড় ছেলে করতেছে পাপা 8:30টার সময় না 7:30 এই শুরু করবো, এখানে দাঁড়াইতে হইব। আমি এখানে দাঁড়া রয়েছি, আমরা দুজনে কথা বলতেছি, বাপে আর ছেলে কথা বলতেছি। আমার কাছে পাপা চলো মাস্টার বাড়ি করতাম না, রাত আমার তো বোর্ডের পরীক্ষা আছে ম্যাট্রিকে, বাড়িতে গিয়ে পড়বো। দেখ কোন প্রবলেম যদি না হয়ে চল আইসি আইএসে না। তো আমার এখানে মার সাথে দাঁড়ায় কথা বলতেছি নিচে, তো ছেলে আইসে আইসে বাবা চাবিটা দেবো। তো আমি স্কুটির থেকে চাবিটা ফিল্ডে সেটা ঘরের চাবিটা দিছি আর কি, আমি দিছি পরে হ্যাঁ পাপা দৌড় দিয়ে আইসে আইসারে কই গিয়া দেখলাম এই অবস্থা। স্যার কটার সময় আপনার বাড়িতে ঢুকছিলেন? বাড়িতে ঢুকছি স্যার 8:15 বা 8:30 এরকম। এই উপরতলার মধ্যে কি আপনি একেই থাকেন বা আপনার মিসেস থাকে, অন্য কেউ আছে? না আমরা তো ফ্যামিলি, আমরা 4 জন ফ্যামিলি, আমি আমার মিসেস আর 2 ছেলে। অন্য কেউ থাকে না? না। প্রাথমিকভাবে কি মনে হয় হঠাৎ করে এরকম আত্মহত্যার সিদ্ধান্ত? এটা তো আমি তো নিজে বুঝতে পারি, আমি তো লিবে আছি স্যার ছুটিতে। কি করে চাকরি করেছি সিআরপিএফ মহারাষ্ট্র গড়চুটির ম্যানেজার আমি আছি। ছুটি আছে 26 তারিখে স্যার। কতদিনের ছুটি? 1 মাসের ছুটি আছে স্যার। ভ্রমণের পরেই তো এই কথাবার্তা পূজা সব কিছু বললাম না, সব কিছু ঠিক আছে। আজকেও আপনার
জিনিসপত্র সব কিছু কিনলাম সব কিছু। হ্যাঁ, তো এই ঘটনা যে করলাম আমি জীবনে ভাবছি না। কোনো কারণ ছাড়া এরকমভাবে আত্মহত্যা? আমি তো এই যে মানে এটা করতে পারতেছি না যে কীভাবে এই ঘটনাটা আমি জীবনে ভাবছি না যে হ্যাঁ করবো, কারণ আমার দুইটা ছেলে, বড় ছেলে বোর্ডের পরীক্ষা। আপনার শ্বশুরমশাইয়ের একটা অভিযোগ যে ওনার মেয়েকে হত্যা করা হয়েছে, উনি কিছুক্ষণ আগেও বললেন। কে? আপনার শ্বশুরমশাই। না এরকম তো কোনো কিছু ঘটনা তো আমার লগে তো হয়েছে না স্যার। আমি তো ছুটি যাইতেছি আজকে 18 বছর 19 বছর আমার। উনি চিৎকার করে বলছিলেন যে আমার মেয়েকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। না এরকম কোনো কিছু ঘটনা। এমনিতে পারিবারিক কিরকম ছিল? কার সাথে? আপনার সঙ্গে মানে বিশেষের সম্পর্ক? আমরা তো স্যার 1 মাসে আই ছুটি, আবার 3-4 মাস পরে আমরা ছুটিতে আই, এরকম কিন্তু খারাপ কোনো সম্পর্ক নাই। বাকি আমরা তো মনে করেন বাচ্চারার সাথে একটু ধরো খেলাধুলার মধ্য দিয়ে স্যার একটু তো মনে করেন বকাবাধ্য হয়, বাচ্চারা বকাবাধ্য করি, ঠিক আছে? তো এই আর কি। তো আমার অনেক সময় করে তুমি এত বকাবাধ্য করো না, তুমি 2 দিন লেগে ছুটিতে আইছো, তুমি যাও গা, তো বকাবাধ্য বাস এতটুকু। এরকম কোনো এর সাথে আমার কোনো এরকম মারধর বা কোনো বকাবাদ্দি কোনো কিছু এরকম কোনো ঘটনা হয়েছে না। আমি জীবনে চিন্তা করতে পারছি না যে সেই ঘটনাটা করে। কত বছর আগে বিয়ে করছেন? স্যার আমি 2006-এ বিয়ে করছি স্যার। সামাজিক ছিল? হ্যাঁ সামাজিক স্যার। মানে বর্তমানে ছেলে মেয়ে? 2 ছেলে, বড় ছেলে স্যার ক্লাস 10-এ, এবার আগামী বছর 26-এ মাধ্যমিক দিব স্যার। ছোটো ছেলে ক্লাস 5-এ স্যার, ক্রিকেট খেলে, কালকা ক্রিকেট গেম আছে স্যার। আপনার মিসেসের নাম কি? শুক্লা রয় সাহা। আপনার নাম? জয়ন্ত কুমার সাহা। এই বাড়িটা কি আপনাদের নিজে? আমার নিজের বাড়ি স্যার। আমার শেষ। ঘরের পজিশন ঢালো, এই ঘরের খাটের পজিশন ঢালো, এই যে আমারও কি থাকবে না আমি এটা তো পুরা ইয়েটা ফটো তুলো। হ্যাঁ, বিছনা নমুনা এটা। আরে মা ওরে নয় তো না, লাইট থাকবো এরা দুইটা একই থইছি। আপনার নামটা? আপনার নাম? জয়ন্ত কুমার সাহা। কলকাতার বড়মারা দলে হ্যাঁ নৈহাটির বড়মারা দলে আমরা 51 ফুট উচ্চতার একটা প্রতিমা নির্মাণ হয়েছে আমাদের মাঠের মধ্যে। আমরা কার্ডিলা যুব সংস্থা বরাবরই তেলিয়ামরা তথা রাজ্যবাসীকে আমরা আনন্দ দেওয়ার চেষ্টা করি, এবার চেষ্টা করছি। আর এবারের আমাদের এই পুজোর উদ্বোধন করবেন আমাদের তেলিয়ামরার মাননীয় বিধায়িকা তথা মুখ্য সচেতক কল্যাণী রায় মহোদয়। আমাদের উদ্বোধনের ডেট হচ্ছে 19 অক্টোবর, হ্যাঁ, আর মূল পুজো হবে 20 অক্টোবর। আর এবার আমাদের পূজার বিশেষ আকর্ষণ হচ্ছে আনন্দ মেলা। হ্যাঁ, বিশেষ করে শিশুদের আনন্দ দেওয়ার জন্য আমরা নানান ধরনের মানে সামগ্রী আয়োজন করা হয়েছে আমাদের এখানের মধ্যে। তারপরে আমাদের 23 অক্টোবর
23 অক্টোবর অন্নভোগের আয়োজন করা হয়েছে মাঠের মধ্যে, আমাদের কানাডিলা মাঠের মধ্যে তথা গ্রামবাসী তথা সবার জন্য আমরা অন্নভোগের আয়োজন করেছি। হ্যাঁ দেখতে লাগবো আছে কইছি আমি আজকে মনে করো না না আরে ঠিক আছে ওই সরাতে দিস দেখতে মজা ঠিক আছে একটা জিনিস ঠিক আছে নি দেখতে মজা সরতে মজা নাই কোনটা যে কোনো জিনিস এই যাচ্ছ কত বললো দিতে নেই না এটা কিছু বুঝলাম না এখানে এই যাচ্ছ বলছে মনিমা করে ফ্যান্সি ডিল তারা ইয়ে করে খুললে যে আবার ভাড়া নিয়ে গেছে আছেন তো সিঁড়ি কোথায় रात को तुम्हारे का रिस्क है इनका भी रिस्क है रात में जाएगा नो 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 परमिशन टू राव आइडिया बोले धर्म और बस्तों में डालो 272 हां लूज से लूज खटने मिला भाई हमने
हमारी स्पेसिफिक इन्फॉर्मेशन मिली हमें मॉर्निंग में अराउंड 2:30 के अराउंड एक इन्फॉर्मेशन मिली। उस बेसिस पे ये लोकेशन हदरई है, वहाँ पे हमने पूरी पुलिस टीम TSR पर्सनल 6 बटालियन उनके साथ मिलके रेड कंडक्ट करी और हमें पता चला कि अराउंड 3250 फैंसी डिल की कप सिरप है। यहाँ पे इसको बड़े पैकेट्स में छोटे छोटे क्वांटिटी में डिवाइड किया जा रहा है, ऐसा लग रहा है इस सीन से। और अभी तक एक्यूज्ड का पता नहीं चला है। लैंड ओनर को के बारे में डिटेल निकाली जा रही है, तो अकॉर्डिंगली आगे का एक्शन लिया जाएगा। लोकेशन कहाँ है? हदरई है, तेलियामुरा पुलिस स्टेशन के अंडर आता है। सर जो पकड़ा है उसका मार्केट वैल्यू सर कितना होगा? मार्केट वैल्यू जैसे इसका प्रिंटेड रेट तो अराउंड 200 रुपीज़ है पर पीस अप्रोक्स, बट इसका मार्केट वैल्यू अराउंड 1800 to 2000 रहता है इंटरनेशनल मार्केट वैल्यू। तो अराउंड 3250 को आप देख लो, अराउंड कितना हो गया अमाउंट? 20 lakhs के अराउंड ये फिगर आ रहा है टोटल। আগুনের ইডিকে ইডিকে ঘুরছে, ওই দেখো না ইডিকে বাবু ধরছে এই আগুনের ইডে। কারেন্ট তো লাগবে না, বেশি না 2 মিনিট আমি লাগতে গেল মানে তো তাতে এখানে বালতি ভর্তি জল আছে, তাতে আমি জল দিচ্ছি আর ইয়া ঘটনাটি কখন ঘটেছিল? ঘটনাটি কাল রাত্রে 2:30টার সময় আমরা শুনি শব্দ শুনি আগুন জ্বলতে কইরা, এরপরে গাড়ির ওটুর মধ্যে তেল ঢালছে, বোতল কেরোসিন আর পেট্রোল মোবিল মিশাইয়া ঢালছে, গাড়ি ওটুর মধ্যে ঢালছে, এরপরে বাইকের মধ্যে ঢালছে, ঢাললে আগুন জ্বালাইছে। এরপরে বোতল লাগাইতে গেছে, বোতল গাড়ির মধ্যে আসলো বোতল। এবার রাত্রে আপনার আর একটা গন্ধ পাইয়া দিই মনে অবস্থায়, তাতে করে উঠটা আগুন আমরা নিভাইছি। নিভাইছে পরে ওটু তো আছে ওর দ্বারে, ওটু তাতে করে নিয়ে করতে খিচাইছি, ওটু তো আগুন যা দেওয়ানোর উদ্দেশ্য আসলো তারা। কেবা কে লাগাইছে সঠিক জানি না আমরা, মানে ওইভাবে চললে আমরা কেভাবে থাকবো এই অবস্থা হইলে। এটা বাড়িটা কার? বাড়িটা আমার নাম সমীর দাস, আমার ভাইয়ের নাম তপন দাস। আগে প্রধান আসলো, এটা রাজনীতির ক্ষেত্রেও হইতে পারে এমন ঘটনা।
নমস্কার আপনাদের সাংবাদিক বন্ধুদের, এবং আপনাদের মাধ্যমে আমরা গোটা রাজ্যবাসীকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এবছরের একটি নতুন একটি যে নিত্য প্রয়োজনীয় জিনিস, ফলের জুড়ি, সবজির জুড়ি দিয়ে আমরা তৈরি একটি প্যান্ডেল আমরা এনেছি, এবং আমরা ক্লাব সদস্য এবং আমাদের লোকের যারা শিল্পী আছে তাদেরকে নিয়ে আমরা নিজেরাই আমাদের প্যান্ডেল আমরা তৈরি করছি। এবং আমাদের প্রতি বছরের মতো এবছরও আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের দুদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে। তারপর আমাদের প্রতি বছরই আমাদের র্যালিতে দুর্গা প্রতিমা নিয়ে আমরা যে র্যালি করি, এই র্যালিতে আমাদের প্রতি বছরই একটি আকর্ষণীয় কিছু না কিছু থাকে। তো এবছরও কোনো বিকল্প নেই, এবছরও আমাদের আকর্ষণ আছে, বিশেষ আকর্ষণ র্যালিতে আপনারা সবাই দেখতে পারবেন। এবং পুজোর দিন আমরা মহাপ্রসাদ বিতরণ করে থাকি, তাই সকলের কাছে নিমন্ত্রণ রইল, আপনারা সবাই আসবেন, মহাপ্রসাদ গ্রহণ করবেন। এবং 3 দিনব্যাপী আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের সকলের নিমন্ত্রণ রইল আপনাদের মাধ্যমে। নমস্কার। কি থিম রয়েছে আপনাদের এবারে? এবছর আমাদের একটি নিত্য নতুন পদ্ধতিতে আমাদের একটি প্যান্ডেল আমরা বাইরে থেকে আমরা কিনে এনেছি এবং আমরা নিজেরাই তৈরি করছি। এই প্যান্ডেলটি খুব সুন্দর একটি প্যান্ডেল, সম্পূর্ণ এই ট্রে দিয়ে আমাদের প্যান্ডেলটি এবছর আমরা তৈরি করব। এবং আমাদের এবছরের বিশেষ আকর্ষণ যেটা আমরা প্রতি বছর করে থাকি র্যালি, এই র্যালিতে আমাদের বিশেষ আকর্ষণ আমাদের ভারতবর্ষের আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা, অখণ্ডতা, এইগুলো আমাদের নৃত্যনাট্যের মাধ্যমে আমরা তুলে ধরবো। আর এই নৃত্যনাট্যে আমাদের যে আকর্ষণ, এই নৃত্যনাট্যটার নাম হচ্ছে অপারেশন সিন্দুর। এদিকে সবাই একটু ভাস্কর
আমরা সকলে জানি যে প্রতি বছর ৮ নং টাউন বড়দালি মণ্ডলের উদ্যোগে আসন্ন দীপাবলিকে কেন্দ্র করে শ্যামা মায়ের পূজায় সকলে মিলে আমরা ব্রতী হই। এবারেও তার অন্যথা নয়। এবারও আমাদের পূজা কমিটির সম্মানীয় চেয়ারম্যান তথা আগরতলা পৌর নিগমের শ্রদ্ধেয় মেয়র তথা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক শ্রদ্ধেয় দীপক মজুমদার মহোদয়, উনি আমাদের পূজা কমিটির চেয়ারম্যান। বিস্তারিতভাবে এখন উনি আপনাদের সামনে আলোচনা রাখেন। সব দিয়ে দেবো। নমস্কার সকলকে। আসন্ন দীপাবলি উৎসবকে সামনে রেখে ৮ বড়দালি মণ্ডলের উদ্যোগে প্রতি বছর নেই, এই বছরও আমাদের দীপাবলি অনুষ্ঠান উপলক্ষে কিছু কর্মসূচি এবং মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো আমি আমাদের অনুষ্ঠান সূচির বিষয়ে প্রথমে আলোকপাত করব। আমি প্রথমেই আগরতলা শহরবাসী এবং রাজ্যবাসীকে দীপাবলি উৎসবে সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ এবং স্বাগত জানাই। আমার আশা এবং প্রত্যাশা থাকবে আমাদের এই পুজোতে সবাই সার্বিকভাবে অংশগ্রহণ করবেন এবং এই পুজো অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলের একটা আন্তরিক সহযোগিতা আমরা কামনা করছি আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। তো আমি অনুষ্ঠান বিষয়ে মণ্ডল সভাপতি কিছুটা শুরু করার কথা বলেছেন। আমরা টাউন বড়দালির উদ্যোগে প্রতি বছরই শ্যামা মা পুজো আমরা ব্রতী হই। এবারও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা করতে যাচ্ছি। আগামীকাল সন্ধ্যা 6:30 ঘটিকায় আমাদের মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের হাত ধরে আনুষ্ঠানিকভাবে আমাদের এই 3 দিনব্যাপী অনুষ্ঠান 19, 20 এবং 21 তারিখ সূচনা হবে। 19 তারিখ 6:30টায় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় আনুষ্ঠানিকভাবে এটা অনুষ্ঠান শুরু করবেন। তারপর সাংস্কৃতিক সন্ধ্যা থাকবে প্রতিদিনই। 20 তারিখও আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, 21 তারিখে হবে। সার্বিকভাবে সপ্তাহে সন্ধ্যা থেকে রাত্রি 11টা অবধি আমাদের প্রোগ্রাম চলবে এবং 19, 20, 21 এর মধ্যে আমাদের প্রতিদিনেই প্রসাদ বিতরণ করা হবে। উপস্থিত ভক্তদের বা দর্শনার্থী বা পুণ্যার্থী যারা আসবেন দূর দূরান্ত থেকে, যেখান থেকে আসবেন প্রত্যেকেই আমরা প্রসাদের ব্যবস্থা করা আছে, তাদের জন্য প্রসাদ বিতরণ করা হবে। তো সার্বিকভাবে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, শ্যামা সঙ্গীত, বিভিন্ন বাউল, লোকগীতি, লোকসঙ্গীত এই ধরনের প্রোগ্রাম থাকবে। তো আমার ধারণা এটা গতবার থেকে এবার ভালোভাবে করা হচ্ছে, বিশেষ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। প্রতি বছরই আমরা নতুন নতুন কিছু কিছু ব্যবস্থাপনা রাখি। লোকাল ফর লোকাল ওপর রেখে আমাদের কয়েকটি স্টল আমার থাকবে এবং রাজ্য সরকারও বিভিন্ন দপ্তরে কী কী অন্যান্য কাজ করেছে সেটাও আমাদের এখানে করা হবে। সার্বিকভাবে পুজোর পরিবেশটা একটা সার্বিক আঙ্গিনী রূপ দেওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আজকের আমাদের এই সাংবাদিক সম্মেলনে বন্ধুদের কাছে আমরা উপস্থাপন করেছি। আমাদের মণ্ডল সভাপতি আছেন, আমাদের প্রাক্তন মণ্ডল সভাপতি আছেন, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছেন, অসীমবাবু আছেন, আমাদের প্রাক্তন মণ্ডল সভাপতি বা অন্যান্য যারা অভিভাবক এই এলাকার ৮ টাউন বড়দালি মণ্ডল তারা প্রত্যেকে উপস্থিত আছেন। আমি সার্বিকভাবে আবারও শহরবাসী এবং রাজ্যবাসীকে আবেদন রাখবো বা আমাদের এই পুজোতে অংশগ্রহণ করার জন্য তাদের সাদর আমন্ত্রণ আমাদের রইল আমাদের ৮ টাউন বড়দালি মণ্ডলের পক্ষ থেকে।
তো আমি বলবো যে পুজোর সময় আমাদের রাজ্যে একটা পরম্পরা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকেই এই পুজো অংশগ্রহণ করি। আমাদের রাজ্যে আমি বলবো যে একটা মহল তৈরি হয়েছে, এখানে যার যার ধর্ম করার মতো, কর্ম করার মতো বিশ্বব্যাপী একটা জায়গা তৈরি হয়েছে। এটাকে আরও এই ধরনের অনুষ্ঠানের মধ্যে সমৃদ্ধ করা হবে। এটা আট টাউন বদলি মণ্ডল প্রতি বছরই এই শ্যামা মাকে সামনে রেখে একটা ঐক্যের যে বাতাবরণ যেটা আমাদের রাজ্যে তৈরি হয়েছে বিগত কয়েক বছর ধরে, এটাকে আর সমৃদ্ধ করার জন্য প্রচেষ্টা বিভিন্নভাবে করা হয়, সবাইকে সামিল করা হয়। তো আমারও আশা প্রত্যাশা থাকবে আমাদের কমিটির পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছি, আর টাউন বদলি মণ্ডলের সভাপতি, প্রাক্তন সভাপতি, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং এখানে অভিভাবকরা যারা আছেন, তারা সবাই আমরা চাইব যে প্রত্যেকেই যাতে এই পুজোতে অংশগ্রহণ করে, উপভোগ করেন। বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম, মাঙ্গলিক অনুষ্ঠান যাতে সবার প্রতি আমাদের আমন্ত্রণ রইল। আমাদের আট টাউন বদলি মণ্ডল সারা বছর ব্যাপী সামাজিক কর্মসূচি করে, সামাজিক দায়িত্ব কর্তব্য হিসেবে প্রতি বছরই করে। বিভিন্ন রাজনৈতিক পাশাপাশি আমাদের সংগঠনটাই বলবো যে সেবাই সংগঠন, এবং আমরা ধর্মকে সংগঠন করি হিসেবে ধর্ম থাকলেই সমস্ত কিছু থাকে মানুষের। সেক্ষেত্রে আমরা আট টাউন বদলি মণ্ডল বিশেষ করে সারা বছর করে, এবং এই পুজোর সময় আমাদের এটা সামাজিক কাজে যে স্টলগুলি আমরা এখানে রাখবো, বিভিন্নভাবে আমাদের ভোকাল ফর লোকাল মানুষ অনেকটা জেনে নেবেন, সুযোগ গ্রহণ করতে পারবেন, পরবর্তীতম আত্মনির্ভর হওয়ার জন্য এটার সুযোগ থাকবে। কাজে এটাও একটা সামাজিক কর্মসূচি বলবো। ধর্মীয় আর সামাজিক বিষয়টা আমরা একসঙ্গে সপ্তাহে, এটা সপ্তাহে সামাজিক কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত। আসুন আবার কোনো ভিডিও जो इंडोर पेशेंट होते हैं उनके लिए सुविधाएं होती है, काफी सारी क्वालिटी हो या उसकी प्राइसिंग हो, ये काम करने के लिए थैंक यू, जय हिंद, जय भारत। और राज्य के सरकारी और बेसरकारी और राज्य के बाहर भी corner of the country. With this vision, I look forward to the continued success of TPMRU and civil society members here today reflects the shared commitment of all stakeholders towards the goal of affordable medicines for all. Data collection. This tablets will facilitate real-time data collection, reporting. India. Director of Health Services, Professor Dr. Tapan Mujumdar ji. Deputy Drugs Controller, Srimati Kanchan Sinha Madam. यहाँ उपस्थित हेल्थ डिपार्टमेंट के सभी ऑफिशियल्स, त्रिपुरा ड्रग डिस्ट्रीब्यूटर्स, स्टूडेंट्स, मैं आपका सभी का स्वागत करता हूं। और सबसे पहले मैं नेशनल फार्मास्यूटिकल प्राइस अथॉरिटी को धन्यवाद देता हूं कि उन्होंने ये सेमिनार आयोजित करने में हमारी मदद की। और आज जो इस सेमिनार में जो टेक्निकल सेशन होगा इस जनरल सेशन के बाद, इस पे कई विषयों पे आपको बहुत अच्छी और तकनीकी जानकारी आपको मिलेगी। जैसे मेरे पूर्व वक्ताओं ने बताया कि अफोर्डेबल हेल्थ केयर के लिए अफोर्डेबल मेडिसिन और ड्रग की बहुत आवश्यकता है। आप जानते हैं कि त्रिपुरा में जो हेल्थ इंश्योरेंस है, प्रधानमंत्री जन आरोग्य योजना हो या चीफ मिनिस्टर जन आरोग्य योजना हो, ये दोनों योजनाओं के तहत त्रिपुरा के 100% जो नागरिक है उनका हेल्थ इंश्योरेंस किया गया है। और राज्य के सरकारी और बेसरकारी, राज्य के बाहर भी काफी सारे सरकारी और बेसरकारी अस्पताल में लोग ट्रीटमेंट लेते हैं। लेकिन ये जो हेल्थ इंश्योरेंस है, इसमें सिर्फ आईपीडी जो इंडोर पेशेंट होते हैं उनके लिए सुविधाएं होती है। काफी सारे लोग आउटडोर में जाते हैं, काफी सारे पैकेजेस इस इंश्योरेंस में कवर नहीं होते। तो पब्लिक को
प्राइवेट मेडिकल शॉप से मेडिसिन लेनी पड़ती है, तो चाहे उसकी क्वालिटी हो या उसकी प्राइसिंग हो। ये काम करने के लिए जो हमारा ड्रग कंट्रोलर एडमिनिस्ट्रेशन जो राज्य में वो काम करता है, इसमें चाहे स्टेट ड्रग टेस्टिंग लेबोरेटरी जिसकी मैडम ने यहाँ चर्चा की, और ये जो पिछले 5-6 साल से जो त्रिपुरा प्राइज मॉनिटरिंग एसोसिएट है TPR, ये 2 संस्थाएं काम करती है। तो आज जैसे आपने देखा कि एक बुकलेट यहाँ पे पब्लिश किया गया जिसमें सैम्पलिंग टेक्निक के बारे में, जिसमें काफ़ी जानकारी है। ये हमारे त्रिपुरा प्राइज मॉनिटरिंग एसोसिएट और ड्रग कंट्रोल एडमिनिस्ट्रेशन ने मिलकर ये बुकलेट बनाया है, और मेरे ख्याल से जो हमारे ड्रग इंस्पेक्टर्स और बाकी जो इस क्षेत्र में काम करते हैं उनके लिए बहुत काम आएगा। दूसरा जो यहाँ पे उल्लेख किया गया है, एक जो ऐप है जो फार्मा सही दाम, ये ऐप हमने देखा कि जितना पब्लिक में पॉपुलर होना चाहिए उतना पॉपुलर नहीं है। ये अगर हमारे सभी त्रिपुरा के 40 लाख नागरिक तक पहुंच जाए तो उनको घर बैठे ही वो देख सकते हैं कि कौन सा मेडिसिन, उसकी क्या क्वालिटी होनी चाहिए, उसका क्या दाम होना चाहिए। तो इससे कोई उन्हें मिसगाइड नहीं कर पाएगा और काफ़ी उन्हें अफोर्डेबल मेडिसिन मिलने में उनकी सहायता होगी। तो मैं हमारे ड्रग कंट्रोल एडमिनिस्ट्रेशन को मैं रिक्वेस्ट करता हूँ कि आप प्रिंट मीडिया, इलेक्ट्रॉनिक मीडिया और सोशल मीडिया के जरिए इस ऐप का आप सभी हमारे राज्य में इसका प्रचार करिए, क्योंकि आजकल इलेक्ट्रॉनिक और मोबाइल के जरिए ही लोग काफ़ी सारा व्यवहार करते हैं। तो उन्हें अगर पता चलेगा कि ऐसा कोई ऐप है जिसमें पूरे भारत देश में आप उसका ड्रग या मेडिसिन की क्वालिटी और प्राइस जान सकते हैं, तो पब्लिक इसको अच्छी तरीके से रिस्पॉन्ड करेगा। और जैसे मैडम ने बताया कि काफ़ी सारे अवेयरनेस वर्कशॉप्स हम लोग ब्लॉक में या बनीराय में जाके करते हैं। तो मैं यहाँ पे हमारे जो ड्रग डिस्ट्रीब्यूटर्स हैं उनको भी मैं रिक्वेस्ट करूँगा कि आपको जो एसोसिएशन है अब उसके माध्यम से भी आप ड्रग कंट्रोल एडमिनिस्ट्रेशन की सहायता करिए, ताकि ये मैसेज सभी हमारे जनता तक चला जाए। मैं जानता हूँ कि आप में से सभी लोग ये अच्छा बिजनेस करना चाहते हैं जिसमें कि क्वालिटी, प्राइसिंग ये सही तरीके से मेंटेन की जाए, और जो दूसरे जो एंटी सोशल प्लेयर होते हैं, जो कि आपने देखा कल भी एक बहुत बड़ी मात्रा में हमारे ट्रेन से जो स्पूरियस कफ सिरप यहाँ पे पाया गया है। तो ये निश्चित है कि जो लाइसेंस्ड हमारे ड्रग डिस्ट्रीब्यूटर नहीं है, जो कि लाइसेंस मेडिकल शॉप्स वाले नहीं है, जो दूसरे प्लेयर हैं, इस सिस्टम के बाहर के प्लेयर हैं, ये इसको मैनिपुलेट करना चाहते हैं और इसको किसी तरीके से इसका गैर इस्तेमाल करना चाहते हैं। तो इसलिए जो व्यवस्था जो केंद्र सरकार, राज्य सरकार ने करके दी है, उसको और सशक्त करने की आवश्यकता है और पब्लिक तक इसको हमें लेके जाने की आवश्यकता है। मुझे आज बहुत खुशी हुई, आज यहाँ पे हमारे बहुत सारे फार्मेसी के स्टूडेंट्स हैं। तो आज वो स्टूडेंट है, लेकिन कल जाके वो प्रैक्टिस करेंगे, कई सारे ड्रग एडमिनिस्ट्रेशन में आ जाएंगे, ड्रग डिस्ट्रीब्यूशन में आ जाएंगे। ये क्षेत्र में ही आप लोग आगे जाके काम करेंगे। तो आपको ये जरूरी है कि जो हमारा प्राइस मॉनिटरिंग रिसर्च यूनिट है वो क्या होता है, आप उसकी जानकारी लीजिए। ड्रग सैम्पलिंग, ड्रग टेस्टिंग क्या होती है वो देखिए। अफोर्डेबल प्राइस मतलब क्या, जेनरिक मेडिसिन मतलब क्या, ये सभी की प्रैक्टिकल जानकारी आपको होनी चाहिए, ताकि आगे जाके जब आप इस क्षेत्र में काम करना शुरू करेंगे तो आप अपना प्रभाव उसमें आप तैयार कर सकते हैं। आपने पीछे भी देखा साल में अभी पिछले कुछ 2 हफ्ता पहले जो वही कफ सिरप यही स्पूरियस जो स्टैंडर्ड क्वालिटी के नहीं थे, उसके कारण काफ़ी सारे डेथ हमने वहाँ देखी, उसकी इंक्वायरी चल रही है।
तो ऐसी कोई घटना हमारे राज्य में ना हो। कल भी एक मैंने देखा न्यूज़पेपर में एक आइटम था कि नॉर्थ त्रिपुरा में उनाकोटी में शायद कोई एक्सपायर मेडिसिन डिस्ट्रीब्यूट किया, ऐसी न्यूज़ थी। मतलब वो न्यूज़ सही है गलत है उसकी इंक्वायरी हम लोग कल हमने चालू की है, वो हमें बहुत जल्दी पता चलेगा। लेकिन इससे ये दर्शाता है कि हमारे जो पब्लिक है वो बहुत जागरूक है हमारे स्टेट में। मतलब बाकी स्टेट की तुलना में, जैसे मैडम ने भी आगे बताया कि जो हमारा स्टेट का ड्रग टेस्टिंग लैबोरेटरी हो या त्रिपुरा प्राइज मॉनिटरिंग रिसर्च यूनिट हो, ये देश में हमारे काफी सारे अच्छे काम करने वाले जो राज्य है उसमें ये आते हैं। इसका मतलब ये है कि पब्लिक हमें बहुत सहयोग करती है। तो पब्लिक में जितनी जानकारी होगी उतनी ज़्यादा कंप्लेंट्स आएगी, उतना ज़्यादा इंस्पेक्शन होगा, टेस्टिंग होगा और प्राइस के ऊपर भी कंट्रोल रखा जाएगा। अगर पब्लिक में इतनी जानकारी नहीं है तो फिर उसका सरकारी व्यवस्था में भी उतना अच्छा रिस्पॉन्स नहीं होता है। तो इसलिए मैं आप सभी को फिर से अनुरोध करता हूँ कि हमारे त्रिपुरा के 40 लाख नागरिकों को सही क्वालिटी की, सही प्राइस की दवा मिले। इसमें आपकी सभी की भूमिका है, महत्वपूर्ण भूमिका है। राज्य सरकार की तरफ से भी हम लोग कोशिश कर रहे हैं कि TPM हो या स्टेट ड्रग टेस्टिंग लैबोरेटरी हो, इसमें किस तरीके से सुधार कर सकते हैं। अभी मैं जो डायरेक्टर साहब आए हैं तो उनसे बात कर रहा था कि हम चाहते हैं कि जितनी ड्रग टेस्टिंग है वो पूरी की पूरी हमारे राज्य में ही हो। हमें ये ड्रग टेस्ट करने के लिए बाहर के भेजने की आवश्यकता ना हो, ताकि जब भी ड्रग सप्लाई होता है तो वो ड्रग डिस्ट्रीब्यूट नहीं होता है नीचे हमारे अस्पताल में, उसके बीच में हमें ड्रग टेस्ट करना पड़ता है। वो टेस्टिंग अगर हमारे राज्य में 100% या टेस्टिंग हो तो हम लोग ये टाइम कम कर सकते हैं और पब्लिक को सही समय में भी दवा देना बहुत आवश्यकता है। तो इसलिए मैं जो हमारे डिप्टी कंट्रोल मैडम है उनको भी मैं अनुरोध करता हूँ कि आप ये दोनों जो संस्था के साथ आप काम करते हैं, इसमें आने वाले दिनों में किस तरीके से सुधार कर सकते हैं इसके ऊपर काम करिए। राज्य सरकार आपको पूरी तरीके से सहयोग देगा। मैं फिर से एक बार आप सभी को इस सेमिनार में शामिल होने के लिए धन्यवाद देता हूँ। नमस्कार, जय हिंद। कुसुमितं ध्रुमदलशोभिनीं सुहासिनीं सुमधु। तो पब्लिक को प्राइवेट में काम करते हैं उनके लिए बहुत काम आएगा। दूसरा जो यहाँ पे उल्लेख किया गया है, tirelessly for equitable healthcare and transparency. इसमें काफी जानकारी है। ये हमारे जैसे आपने देखा एक बुकलेट यहाँ पे पब्लिश किया गया 5-6 साल से त्रिपुरा प्राइज मॉनिटरिंग रिसर्च यूनिट है TPR में, ये 2 संस्थाएं काम करती है, लोग ट्रीटमेंट लेते हैं। लेकिन सही दाम, ये ऐप हमने देखा कि जितना पब्लिक में, जैसे मेरे पूर्व वक्ताओं ने बताया कि अफोर्डेबल हेल्थ केयर के लिए त्रिपुरा में जो हेल्थ इंश्योरेंस है, प्रधानमंत्री जन आरोग्य योजना हो या चीफ मिनिस्टर प्राइजिंग अथॉरिटी को धन्यवाद देता हूँ कि उन्होंने ये सेमिनार आयोजित करने में हमारी मदद की।
এই বছর তো এখন দিবাড়িতে কালী পুজোর কাজ চলছে, প্রতি বছর যা করি তাই হচ্ছে ঠাকুর। তার মধ্যে ধরুন না টাইমটা খুব শর্ট, লক্ষ্মী পুজোর পর থেকে যখন কাজ ধরা হয় ওয়েদারের ডিস্টার্ব সর্বদিক দিয়ে মিলিয়ে একটা চাপের মুখে রয়েছে। কাল আর 2 দিন আছে, কালকে বাদে পরশু দিন পুজো, তার মধ্যে রাত জেগে কাজ করতে হচ্ছে। কাস্টমার আছে প্রচুর, কাস্টমার পুজো বেড়েছে, অনেক বেড়েছে, কিন্তু ছোট ঠাকুরের চাহিদাটাই বেশি। রেটটা কিরকম রয়েছে? রেট ধরুন না আমরা আগে যেসব রেটে বিক্রি করি ঠাকুরের রেট এক জায়গাতেই আছে, কিন্তু জিনিস কিনছি আমরা দাম দিই। আমরা বেশি চাইলেও যে কাস্টমার দিয়ে দেবো, কাস্টমার তো কেনার একটা তাদের চাপ হয়ে যায়, কেউ কেউ বাড়ায়, যারা বুঝে যে না দাম বেড়েছে কিছু, সবার পক্ষে তো সমান নয়, তো এই হিসাবে চলছে আর কি। আর খারাপ জিনিস দিয়ে আমি ঠাকুর সাজাই না, আমার ঠাকুরের খরচা করে সাজাই। চাহিদা প্রচুর, অনেক নতুন নতুন কাস্টমার প্রতি বছরই আছে। এখানে 8:30টার সময় আইছি, আয়া দেখলাম আরো যারা অন্য অন্য লোক আছে তারা কইতাছে 7টা থেকে 7:30টার ভিতরে আসলো। 7টা থেকে 7:30টা প্রায় 11টা 11:30 বাজে। ওখানে লাস্টে এরকম জায়গা তৈরি হয়ে গেছে। থানা তো ফোন করা হয়েছে, কইছে ফরেন্সিক রিপোর্ট আইব, তারা টিম আইব। ফরেন্সিক রিপোর্ট থানা দেবো 100 নম্বরে ফোন করা হয়েছে, প্রায় 1 ঘন্টার উপর হইব। ওখানে আইতাছে, ওখানে কোনো বডির কোনো সত্যের নেই। আমি তো চিনা পড়েছ না, কোনো সময় দেখছি না।
तो दे सारी वीडियो देखो आपका क्यों से बहुत अभी আমাদের বিশালপুর ফায়ার স্টেশনে একটা স্পেশাল খবর আছে যে শিবাইচর নৌকা ঘাটের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো খবর পর সঙ্গে সঙ্গে আমরা ছুটে গেলাম, গিয়ে দেখলাম যে আর এখানে লোকের হলে হয়েছে একটা বাইক এবং একটা অটোর মতো সমস্যা হয়েছে। কয়জন আহত হয়েছে? এখানে মতো 2 জন আহত হয়েছে। আমরা দুজনকে নিয়ে ইউজ করলে। কি নাম তাদের? নিশা বেগম বয়স 23 এবং জয়নাল হোসেন বয়স 29। গতকাল জিরানিয়া রেলওয়ে স্টেশনে যে এক বগি ভর্তি নেশা সামগ্রী ধরা পড়েছে, এটা শুধু বহু লক্ষ টাকা বা কোটি মূল্যের এই নিষিদ্ধ সামগ্রী ধরা পড়া ঘটনা না। এই ঘটনার মধ্য দিয়ে তার পেছনে বহু ধরনের তথ্য বা ত্রিপুরাজ্যের এখানে প্রশাসনে এবং ত্রিপুরাজ্যের বর্তমান শাসক দলের যে কর্তৃত্বে কি চলছে তার বহু তথ্য বা বহু ঘটনা এর মধ্য দিয়ে যে অনুমান করতে হবে। প্রথমত হলো, যারা এটা এনেছে নিশ্চয়ই তারা এত বড় সাহস করা এটা একদিনে হয়নি। তার মানে এর আগেও তারা আরও নানাভাবে এইভাবে নিয়মিত তারা নেশা সামগ্রী আনতেন
ত্রিপুরাজ্যের মধ্যে ব্যবসা ছড়িয়েছেন এবং তার সাথে শুধু শাসক দলের কিছু কর্তা ব্যক্তিত্ব না, প্রশাসনেরও একটা অংশ যদি ওতপ্রোতভাবে জড়িত না হয় কখনো এটা সম্ভব না। এক, দুই হল এখন হ্যাঁ ঠিকই প্রশাসনের একটা এজেন্সিটাকে ধরেছে, তারা গোপন সূত্রে ট্যাগ পেয়েছে, উদ্ধার করেছে, অবশ্যই তাদেরকে আমি সাধুবাদ জানাব। কিন্তু তাদের দায়িত্ব শুধুমাত্র এটাকে সিজ করে বাজেয়াপ্ত করার মধ্য দিয়েই দায়িত্ব ফুরিয়ে যায়। যেহেতু তারা এটা জানেন, যারা এটা এনেছেন তারা যেমন তেমন লোক নয়, তার একটা বিরাট নেটওয়ার্ক আছে। এই এজেন্সির হাতে এরা একটু চাইলেই তার পেছনে কারা, কোন কোন শক্তিগুলো যুক্ত আছে, কোন কোন মাথাগুলো যুক্ত আছে, এটা একেবারে তাদের কাছে এটা জলাবদ্ধতরল ব্যাপার। এই এজেন্সি এই সাহস দেখা, যদি এই সাহসটা দেখায় তাহলে আমরা বুঝব ত্রিপুরাজ্যের প্রশাসনের একেবারে উচ্চ শিখরেও তারাও হয়তো তার সাথে যুক্ত হয়েছেন অথবা এরকম একটা অনৈতিক বা অবৈধ কাজের সাথে তারাও লিপ্ত আছে। তিন হল, এটা এখন পরিষ্কার, ত্রিপুরাজ্যের যারা পলিটিক্যাল এক্সিকিউটিভ, রাজনৈতিক যে কর্তৃপক্ষ বা কর্তৃত্ব, তাদের অগোচরে এগুলি ঘটছে না। এটা ত্রিপুরাজ্যের মানুষ সবাই জানে, যেভাবে গাঁজার চাষ বাড়ছে, পাচার বাড়ছে, ব্যবহার হচ্ছে, এটা ত্রিপুরাজ্যের বর্তমান শাসক দলের একটা পলিটিক্যাল প্রজেক্ট। আরএসএস যেমন বলে, তারা ধর্ম বললেও এরা ধর্মীয় সংগঠন না, হিন্দুত্ব এটা হিন্দু ধর্ম না, তারাই বলে, নিজেরাই বলে, তাদের বিভিন্ন লিটারেচার এটা আছে, তারা বলে দিস ইজ এ পলিটিক্যাল প্রজেক্ট, অর্থাৎ হিন্দু ধর্মকে ব্যবহার করে তাদের রাজনীতিকে ফলপ্রসূ করা। আমি এর সাথে যুক্ত করে বলবো, এই ত্রিপুরাজ্যের নেশা সামগ্রীর যে আজকে রমরমা, এটাও বিজেপি আরএসএস এর একটা পলিটিক্যাল প্রজেক্ট। কেন এটা প্রয়োজন? কারণ দেশের বর্তমান নির্বাচনী ব্যবস্থা যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, যে তিনটা যে মানি, মাসেল আর হলো মেশিনারি, অবৈধ টাকা আর হলো এই কি বলে পেশি শক্তি, তার সাথে সরকারি মেশিনারির অবৈধ ব্যবহার, এর সমন্বয় ঘটাতে গেলে পরে যুব সম্প্রদায়ের একাংশকে তাদের যে ব্রেন ওয়াশ করতে হবে। যৌবনের একটা ন্যাচারাল প্রাকৃতিক একটা ধর্ম থাকে, সে সবসময় দেশের হিত, দেশপ্রেম, মানুষের ভালো করতে চায় এবং যুব সম্প্রদায়ই জাতীয় মুক্তিতে, স্বাধীনতা যুদ্ধে তারাই জীবন আত্মবলিদান দেয়। তো এই যুবকদের যদি নষ্ট করা যায়, তাদের চরিত্র যদি ধ্বংস করা যায়, তাহলে কেল্লা ফতে। আরএসএস বিজেপি এইভাবেই দেশের যুব সমাজের মগজকে ধ্বংস করতে চায়। সেই ত্রিপুরাজ্যের মধ্যে তো এটা চরম পর্যায়ে পৌঁছেছে। তো আমি দাবি করব যে রাজ্য প্রশাসন অবিলম্বে কার সূত্রে এগুলো এসছে, এবং শুধু এটা নয়, আরও নানাভাবে তারা আছে, এগুলো বের করো, কুশলব্ধ চিহ্নিত করো
এবং উপযুক্ত আইনে তাদের ধরার ব্যবস্থা করুক, যাতে এই মারাত্মক সর্বগ্রাসী এই যে নেশার স্রোত থেকে ত্রিপুরাকে বাঁচিয়ে আমাদের ত্রিপুরাজ্য সমলিত ত্রিপুরাকে আমরা রক্ষা করতে পারি। আর ত্রিপুরাজ্যের জনগণের কাছে আমার আহ্বান, মুখ খুলুন। আর কত ঘরে বসে বসে মনে মনে যারা এর পেছনে এদের বিরুদ্ধে কথা বলে সময় কাটাবেন, এভাবে তো এই অবস্থার পরিবর্তন ঘটবে না। মুখ খুলতে হবে, বেরোতে হবে, তাহলেই যে অল্প কজন লোকের জন্য আজকে ত্রিপুরাটা ধ্বংস হচ্ছে তাদেরকে বিরত করার মধ্য দিয়ে আমাদের এই সুন্দর সমৃদ্ধ ত্রিপুরা আবার মানে খিলখিল করে আসবে। আমরা ভবিষ্যতের সুন্দর স্বপ্ন দেব, সেই স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতে পারব। এটাই আমার যে বিনীত আবেদন এই রাজ্যবাসীর কাছে। এই যে ঘটনাটা ঘটলো, আসলে এ সম্পর্কে বলার কোনো ভাষা আমার কাছে নাই। এরকম অমানসিক, পাশবিক এবং অমানবিক ঘটনা ঘটতে পারে, আমাদের সমাজ ব্যবস্থায় অবক্ষয় এটা কোন জায়গায় পৌঁছেছে, এটা তারই আরেকটা অত্যন্ত কুৎসিত, নগ্নতম এবং হিংস্র নিদর্শন। এটা ভাষায় প্রকাশ করার কোনো সুবিধা নেই। আমি কথা বলেছি এই যে শিশু যার উপরে ঘটনা হলো তার মার সাথে, আত্মীয় স্বজনদের সাথে, এবং আরও দুর্ভাগ্যের হলো একেবারে অতি ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যেই একজনের হাতে এই ঘটনাটা ঘটেছে। তো সারা ত্রিপুরাজ্যের বা আসামের মানুষ যারা শুনেছে সবাই ব্যথিত। সকলের সাথে আমিও চাইব যাতে এই পাষণ্ডের সর্বোচ্চ শাস্তি হয়। তার সাথে হলো এই মহিলা এবং তার স্বামী, তারা যাতে আবার তাদের যে এই বিয়োগ, তাদের যে ক্ষতি হলো, এটা তো আর পূরণ হবে না, তারপরেও তারা যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, আমাদের সকলেরই সদিচ্ছা থাকবে, ইচ্ছা থাকবে, চেষ্টা থাকবে। কত বছর বয়স ছিল? শনিবারে সন্ধ্যার সময় 6টায় বিকাল আইসে, আমি বাচ্চারা লেগে দুধ খাওয়া আমার হয়েছে আমি ঘুমাইতো না, আমি আমার ঘরটা কি একসপ্তাহ দিয়া লইয়া আইনি, মাছ রান্ধিলাম। এরপরে আমি গেছি আমার মামা দেওয়ার পরে লইয়া গেছে, যাওয়ার পরে আমি 10-15 মিনিট পরে গেছি কামের বাড়িও তো সামনে। যাওয়ার পরে গিয়া ডাকিছি আমার মেয়েরে, নাই আওয়াজ কোনো পাইছি না পাইয়া মামা কইয়া ডাকিছি, নাই মামা। পরে নানি বারইয়া হয়েছেন, এ লইয়া আইসে। আবার পরে আমি হয়েছি রান্না হয়েছে না, পার পরে তো লগে লগে বাইরে রাখেছি। এরপরে আমি ঢুকাইছি আস্তা এই সাইডে, আমরা যত জায়গা আছে দোকান সব ঢুকাই গেছে। কই মিঠাই কিনার লাগিয়ে আমি গেছে লইয়া, নাই কেউ কয়ে দেখছেন। পরে আইয়া আমি কান্দাকুটি করছি, করার পরে সব আশপাশের মানুষ জমি আনলে পরে তারা খুব ঢুকাইছেন, ঢুকাইয়া পাইছেন না পাই আমরা মেম্বারে
থানা ফোন করছে নানি কিছু খুশি না না তাই হচ্ছেন তাই দেখছেন না নানি দেখলে হয়তো হইতো না পরে তুকাইতে পাইছেন না না পাইয়া গিয়া ছোট বাচ্চার আমার ফ্রেন্ড একটা পাইছেন তারপরে থানা ফোন করিয়া কইছেন পুলিশে কইছে ফ্রেন্ডটা বাচ্চার মারে দেখাও ও ফ্রেন্ড নেই পরে আমার কাছে লেগে আইছেন আমি কইছি ও ফ্রেন্ডটা আমি দেখিয়া দিয়েছি ও তোর আগে পরে গিয়া তারা আরো দোকানের পরে পুলিশ লোকে আসলো পাইছেন গিয়া গাছের মধ্যে মারিয়া ঢুকাইয়া তৈ দিছে তারা আপনার 14 মাসের বাচ্চা তারপরে অতখান অন্যায় অত্যাচার করছে আজকে আমি কোন মুখে যাইতাম আমার শ্বশুর বাড়ি এরপরে গিয়া আমি রক্তর বিনিময়ে আমার একটা মেয়ে পাইছি সিজার করিয়া তাও কষ্ট করে আমি পাইছি আজকে আমার স্বামী যোগাযোগ করতেছে না পরশন আজকে আইবা তাই না আর আমি কিলা জারিতাম আমার আপনার তা দোষ না কি করা যাবে তো বর্তমান সময়ের যে ঘটনা আজকে আমার বুক কালে করছে কালকে আরেকটা রইব না ওর কোনো বিশ্বাস আছে না একটার পর একটা যাতে আর কোনো মারিলা বুক কালিও এনাছে নেই আমার মেয়ের উপযুক্ত বিচার আমি চাই তার ফাঁসি হইতো এখনো জীবিত আছে স্যার আমি কেমনে সহ্য করতাম আজকে আমি আমার দুধের বাচ্চা আমি হারাইছি আজকে আমি সহ্য করতাম পারি আর না আমার দুধের যন্ত্রণা আমার মেয়েরে মারছে কিলা কেমনে রেপ করছে জানি আমার 14 মাসের বাচ্চার লগে কেমনে হইলা তো অত্যাচার করছে করি আমার শাস্তি পাইব আপনি কি করবেন মেয়ে তো আর ফেরত পাইবেন না কিন্তু শাস্তি সে পাইবে আইন অনুযায়ী শাস্তি পাইবে যেহেতু তাকে ধরা গেছে আজকে 6-7 দিন থেকে আমার মেয়ে মা কইয়া ডাকছে না আজকে আমি কেমনে থাকতাম আমার তো বাজার ইচ্ছা নাই স্যার আমি না কি করা যাবে তো আপনার তো কোনো দোষ নাই জায়গাতে না আপনি তো আপন মনে আপনার মামা আমি তো ভাবছি না জানি 14 মাসের বাচ্চার লগে জানি এলাকায় করবো কইয়া কেন আমার মনের মধ্যে আইছে না নাইলে তো আমি আমার মেয়েরে দিলাম না যাই হোক এখন স্বামী তাকে বোঝাইতে হইব অন্যদের বোঝাইতে হইব হইলাম এটা একটা বিচ্ছিন্ন ঘটনা না ত্রিপুরার প্রায় প্রতিদিন প্রতিনিয়ত আকছার এই জাতীয় ঘটনাগুলি ঘটছে আজকেও পত্রিকা খবর উঠেছে 72 বছরের এক মহিলা এই গতকাল না পরশু অমরপুরে ধর্ষিতা হয়েছে তো এটা এখন মানে ত্রিপুরার মানে এখন আর এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না আর আমাদের রাজ্যের যারা বর্তমান শাসক দল এরা শুধু বেটি বাঁচাও বেটি এই পড়াও স্লোগান না যে এই কি বলে এই কি বলে কি এই সুস্থ সুখী ত্রিপুরা উন্নত ত্রিপুরা কত ধরনের স্লোগান তারা দিচ্ছে কিন্তু ত্রিপুরাটা যে কোথায় যাচ্ছে এই যে গত পরশুদিন 2 ওয়াগন ভর্তি ফেন্সিডিল উত্তর ভারত থেকে এখানে এসছে এই যে মহিলাদের উপরে গণধর্ষণ আক্রমণ শিশু হত্যা এই জাতীয় বিকৃত মানসিকতা এর সাথে এই ফেন্সিডিলের ব্যবহার এবং তার অবাধ কারবারের যে পরিবেশ তৈরি উঠেছে এটা বিচ্ছিন্ন ঘটনা না এবং সেক্ষেত্রেতেও যে এখন প্রায় 48 ঘন্টা পেরিয়ে যাচ্ছে একটা রেলের ওয়াগনে যদি এরকম কোনো মাল আসে তার ইনভয়েস থাকে রেলের কোনো অফিসে এটা বুকিং হয়েছে ত্রিপুরা পুলিশ এখনও কাউকে ধরছে না আমি গত পরশুদিন এই উত্তর ত্রিপুরাতে আস্তে আস্তে ঘটনাটা শুনেছি আমি বলেছি যদি এই দোষী ধরা না পড়ে তাহলে বুঝতে হবে যে প্রশাসনের উচ্চতলায় রাজনৈতিক এবং প্রশাসনিক যারা কর্তা ব্যক্তি তারও তার সাথে যুক্ত এবং এর যদি বিহিত না হয় তার চরম পরিণতি হবে ত্রিপুরা রাজ্যের মানুষ এটা সহ্য করবে না
আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। কাজেই সেদিক থেকে সমস্ত ত্রিপুরাবাসীকে আমরা আহ্বান জানাবো যে আপনি কোন দল করেন প্রশ্ন না, যদি যে কোথাও আগুন লাগে সে আগুন মন্দিরও পুড়বে, মসজিদও পুড়বে, গির্জাও পুড়বে। আজকে ত্রিপুরাজ্যে যে আগুন লাগছে এই আগুনে সব দলের সমর্থকরা আমরা পুড়ে ছাই হয়ে যাচ্ছি। কাজে সবাইকে অনুরোধ করব সোচ্চার হন, পথে নামুন। আমরা বিরোধীরা আমরা তো আছি, এটা কোনো ভোট বা ক্ষমতার প্রশ্ন না, এটা আমাদের অস্তিত্ব রক্ষার প্রশ্ন। এই ক্ষেত্রতেও সমান কথা, এই গ্রামের সমস্ত লোককে এই পাষণ্ডের যাতে শাস্তি হয়, আর এই মহিলা এবং তার পরিবার যাতে এই তাদের চরম ক্ষতি হয়েছে যে তারপরও এরা সুখে শান্তি থাকতে পারে, অন্য কিছু করতে না পারলেও আমাদের শুভবুদ্ধি, আমাদের একটু তাদের সাথে ভালো ব্যবহার, সদিচ্ছা, এটাই হবে তাদের কাছে সবচেয়ে বড় পুঁজি। হ্যালো 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 এখানে একটা সার্ভে করছিল, যার কারণে আমাদের কাছে ইনভাইট করা হয় এবং আমরা সার্ভে চলাকালীন আমরা এখানে আসি। ব্যাপারটা হলো এটা স্মার্ট সিটির আন্ডারে এই কনস্ট্রাকশন সবটা করা হয়েছে। আমাদের মেইন কথা হচ্ছে যে আমাদের যে এই লেকটা, এটা তো অনেকদিন ধরেই মাইগ্রেটরি বার্ডসরা আসছে, এটা একটা ন্যাচারাল মানে ইকোলজিক্যাল ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এই লেকটা খুব ইম্পর্টেন্ট। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এখানে মাইগ্রেটরি বার্ড আসছে, কিংবা এটা অনেকটা আমাদের এই অত্র এলাকার পুরো ইকোলজিক্যাল ব্যালেন্সটার জন্য মোটামুটি ভালোভাবেই একটা রোল প্লে করে। আর এখানটা হচ্ছে কি চতুর্দিক থেকে এনক্রোচমেন্ট হচ্ছে, এখন একটা কমার্শিয়াল ব্যাপার হয়ে গেছে এখানে, ফলে এটার যে মানে পরিচ্ছন্নতাটা আছে লেকটাও আস্তে আস্তে কমে যাবে, মানে এরিয়া কমবে, ডেপনেস কমবে, ফলে এটা একটা ইকোলজিক্যাল একটা ডিস্টারবেন্সের তৈরি হবে। দ্যাটস ওয়াই আমাদের এই স্টেপটা নেওয়া। এটা নিয়ে আমাদের হিউম্যান রাইটস কমিশনে কেস করা হয়েছে। এর যে চেহারা পরিবর্তন হইতেছে, ডাইভারশন বলে আর কি, ওটা যা লেক থাকার কথা লেকটার মধ্যে কৃত্রিমভাবে কনস্ট্রাকশন তৈরি করা হইতেছে, যেটার জন্য রেভিনিউ ডিপার্টমেন্টের পারমিশন লাগে সেইটাও নেওয়া হয়েছে না, এবং এটা নেওয়ার জন্য যে পৌরসভার পারমিশন লাগে সেইটাও নেওয়া হয়েছে না। আর এর ফলে এইটার লেকটার চরিত্রটাই ধ্বংসাত্মকভাবে শেষ হয়ে যেতেছে। এই লেকটা একটা বিশেষ গুরুত্ব এই কারণে, এটা একটা প্রাকৃতিক লেক ছিল, আর এটা সারা পৃথিবীর যে পরিযায়ী পাখিদের যে পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে পথ, গতিপথ, সেই গতিপথের মধ্যে একটা কিন্তু এটা পড়ে। এটাই এরা এখানে প্রায় 27-28 ধরনের পাখি এখানে আশ্রয় নিত শীতকালে, এবং এরা প্রজননের পরে বাচ্চাগুলো বড় হইতো, আবার মানে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা আবার তাদের জায়গায় নিজস্ব বাসস্থানে তারা যাইতে গিয়া সেই বাসস্থানটাই এরা নষ্ট করে দিতেছে এই নির্মাণ কার্যের নামে, ডেভেলপমেন্টের নামে। আসলে এটা ডেভেলপমেন্ট হইতেছে না, এটা হইতেছে ডেভেলপমেন্ট টু ডিস্ট্রাকটিভ ডেভেলপমেন্ট যাকে বলে, এটা তাই হইতেছে। এটা যদি আমরা আমাদের হিউম্যান রাইটস কমিশনে অভিযোগ করছি, তারা এটার কগনিশনস নিয়ে সমস্ত দপ্তরগুলিরে তারা ডাকাইছে এবং এটার সম্পর্কে রিপোর্ট চাইছে। আজকে এইটা যে এটা যেই অবস্থায় ছিল এই অবস্থায় আছে কিনা এটা জানবার জন্য এটা আজকে মাপটা নেওয়া হইতেছে। এই জন্য তারা আমাদেরও ডাকাইছে, আমরাও আইছি, তারা মাপটা নিতেছেন। তারা রিপোর্ট নিব, রিপোর্ট দিলে কী দেয় আমরা দেখি। আমরা একটা এটা মানে একটা স্বেচ্ছাসেবী সংস্থা, এটার নাম হচ্ছে ফোরাম ওয়াটার বডিজ অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ জলাশয় এবং পরিবেশ সংরক্ষণ মঞ্চ। তো আমরা যখন এটা প্ল্যান করা হয়
তখন একটা স্টেক হোল্ডার্স মিটিং হয়েছিল এবং সেই স্টেক হোল্ডার্স মিটিংয়ে তারা সেটা বলেছিল এখানে কি কি করা হবে। তখন আমরা বলেছিলাম যে এখানে যদি এই সামনের দিকে যে পন্টুন মেথড করে সামনের জায়গায় ওরা একটা প্ল্যাঙ্ক বানিয়েছে, মানে পাটাতন। তো আমরা তখনই বলেছি যে এটা যদি করা হয় তাহলে অ্যামফিবিয়ান থেকে আরম্ভ করে সমস্ত প্রাণীদের মানে একটা চলাচলের সমস্যা হবে। এবং দ্বিতীয়ত এখানের যে মানে হ্যাবিটেট আছে, হ্যাবিটেটটা যদি নষ্ট হয় তাহলে এই যে মাইগ্রেটরি বার্ডস এখানে আসে কমপক্ষে 30টা স্পিসিস, আরও বেশি আসে। তো সেগুলো এখানে এসে ডিম পাড়ে এবং বাচ্চা ফোটায়, তারপর যখন শীত চলে যায় সেই বাচ্চাগুলো চলে যায়। তো এটা একটা মানে ন্যাচারাল হ্যাবিটেট, মানে ওই পাখিদের একটা বাসস্থান ছিল, তো সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। তারপরে এই জায়গাটাতে একটা ব্যাট জোন মানে বাদুর তো একটা এক্সটিংক্ট স্পিসিস হয়ে গেছে এখন। তো এই বাদুরগুলো এই জায়গাটাতে এখন আর থাকতে পারছে না। এই যে এত বড় আর্টিফিশিয়াল একটা এস্টাবলিশমেন্ট হয়েছে এর ফলে। আর এই যে মাঝখান দিয়ে একটা ব্রিজের মতো করা হয়েছে আপনি দেখুন, সেটা হচ্ছে সবচেয়ে খারাপ। কারণ জলটাকে বিভাজিত করা হয়েছে, এবং যার ফলে মানে একটা মহা সমস্যা হয়েছে। অন্যদিকে প্রচুর এনক্রোচমেন্ট আছে এবং এই লেকের এরিয়াটা আপনি যদি দেখেন যে মাঝখান দিয়ে ব্রিজ হওয়ার ফলে মানে একটা বাধাপ্রাপ্ত হয়েছে এবং এটা একটা ডিভিশন তৈরি হয়েছে। তো আমরা এটা বলেছিলাম যে ঠিক আছে, ডেভেলপমেন্ট করলেও মানে এই যে ব্যাট জোন মানে বাদুড়দের যে বাসস্থান বা মাইগ্রেটরি বার্ড, তারা যে এখানে আসবে তাদের বাসস্থানগুলোকে ভালো করে সুন্দর করে রাখার দরকার, তারা সেটা রাখেনি। আর ওই যে পন্টুন মেথড করে যে ওরা পাটাতনের মতো করেছে, তো সেখানেও কিন্তু এই সমস্যাগুলো হয়েছে। তো এর জন্যে আমরা ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশনে একটা কেস ফাইল করেছিলাম এবং হিউম্যান রাইটস কমিশনের তরফ থেকে বিভিন্ন দপ্তরকে নোটিশ দিয়েছে যে এটা কিভাবে করা হলো। তো সেই কারণে আজকে এটা একটা সার্ভে করা হচ্ছে, ল্যান্ড অ্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে সার্ভেটা করা হচ্ছে। তো সেটা করে সেটা তারা রিপোর্ট দেবে। তো এই কারণেই আমরা এখানে এসেছি। পরিচয়টা আমি নিখিল দেবনাথ, প্রেসিডেন্ট, জয়ন্ত পরিচয়জি, সেক্রেটারি। এরিয়া অনেক দূর অব্দি এখানে ছিল। হায়দ্রাবাদ আছে মনে আমরা এটাও দেখ চিন্তা করতে পারছি না। পয়সা খরচা করতে এখান থেকে একটা টান দিতে পারো। মাইগ্রেটরি বার্ড আর না না বাংলাদেশ
ইয়াদ গেছিলাম বেশিরভাগ বেশিরভাগ আজকের দিনে তো লক্ষ্মী দিনের জিনিস, একটা স্বর্ণের জিনিস ঘরে নিলাম, যে লক্ষ্মীর একটা আশীর্বাদ হিসেবে যাই পারছে তাই নিছে। আজকের দিনে তো এইরকম ভিড়, সবাই লক্ষ্মীরে ঘরে নিতে চায়, ওই আর কি। অ্যাকচুয়ালি ধনতেরাস তো মা লক্ষ্মীর একটা আশীর্বাদ। এই আশীর্বাদ উপলক্ষে সবাই মনে করে একটা কিছু কেনাকাটা করা দরকার এবং সবাই কেনাকাটা করতে আসে, এই হিসাবেই আমরা আসা আর কি। কিনলেন? একটা বালা কিনছি। আমি দুইটা রাখলাম। আজকে তো শুভ ধনতেরাস, মানে আজকের দিনেই বলা হয় যে মানে যুগ যুগ ধরে যদি নতুন কিছু আমরা ঘরে আনি, সে যে কোনো ধরনের জিনিস হোক, ইটস কাইন্ড অফ আ ওয়েলথ অর অ্যাসেট। কেউ বাড়ি কিনলো, কেউ মানে সোনার জিনিস কিনলো, কেউ রূপোর জিনিস, কেউ টিন, মেটাল, বাসন টাসন যাই আনুক, মানে আপনার বৃদ্ধি হয়, মানে একটা ফ্যামিলি, একটা প্রসপেরিটি, গুড লাইফ, গুড হেলথ সব কিছুই জড়িত। তো আজকে লাইক এভরি ইয়ার আমরা খুবই ভালো রেসপন্স পাচ্ছি ইনস্পাইট অফ দ্য প্রাইস রাইস। মানে ইনফ্যাক্ট আমরা ভেবেছিলাম যে প্রাইস রাইসে সবাই একটু হালকা জিনিস কিনবে, কিন্তু সারপ্রাইজিংলি যে মানে হয়তো ইনভেস্টমেন্ট ভেবে মানে সবাই গ্রাহকরা একটু হেভি ওয়েটেরই কিনছে। তো এটা ইটস এ ভেরি গুড সাইন। মানে দাম তো বাড়ছে, আমরা দেখেছি সোনার দাম কোনো দিনই মানে একটা স্টেডি রাইস দিয়েছে, অ্যান্ড মানে দ্য হোল ওয়ার্ল্ড ইজ ট্রাস্ট ইজ অন গোল্ড। কিরকম কিরকম
মানে চাহিদা মানে ইন স্পাইট অফ দ্য প্রাইস রাইজ যে চাহিদা তো আছে বিকজ সামনেই ওয়েডিং সিজন তো এটা মানে ভেবে লোকে বিয়ের জিনিস লাইক এভরি ইয়ার ধনতেরাসে বিয়ের জিনিসই বেশি বিক্রি হয় গিফটের জিনিস আর স্পেশালি আমাদের সব রকম কালেকশনস যেটা ডায়মন্ড গ্লিটারিয়া কালেকশন আদিকৃতি কালেকশন এগুলো ভালো রেসপন্স অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাসিক ক্যালকাটা ইয়েলো গোল্ডের মধ্যে এটা ভালো রেসপন্স অ্যান্ড মোরওভার আমরা যে 525 রুপিস পার গ্রামে অফ দিচ্ছি ডায়মন্ড মেকিং চার্জেসে 100% অফ gemstones 15% off and with every purchase একটা assured gift plus a discount voucher of up to 1500 rupees থাকছে discount voucher up to 1500 তারপরে তো একটা মেগা ড্র থাকছে তো এই সব বিষয় নিয়ে মানে আমরা খুবই ভালো সাড়া পাচ্ছি আমি খবর পাই আইছি আমারে কইতেছে আপনার কি হবে আমারও মায়া কি হয়েছে মেয়েটা মায়াটা দিতে হয়েছে আমি কই যাচ্তাম না কিচ্ছু করতে পারি না আমরা হঠাৎ করে খবর পাইছি কারা জানি ফোন করছে তাই ফাঁসি দিছে আমরা দৌড়ে আইলাম রে বাবা আমরা মায়ের ধরা ফেলাম না আমি গেলে টিফিন দেখাইতে পারছিলাম কি দেখছেন মেয়েরে কি দেখছেন কি অবস্থা পাইছে এটা কি মেয়ের শ্বশুর বাড়ি এটা মেয়ের শ্বশুর বাড়ি আচ্ছা কত বছর আগে মেয়েরে বিয়ে দিচ্ছে ছেলে মেয়ে আছে কি আপনারা তো আসার পরে একটা অভিযোগ করতেছেন যে আপনার মেয়েদের হত্যা করা হয়েছে মানে কি কারণে এরকম সন্দেহ করতেছেন জানি না বর্তমানে স্বামী ওনার স্বামী কই আছে স্বামী এখানে আছে কোথায় আছে জানি না স্বামী বাড়িতে আছে বাইরে বসে আছে মাস্টার বাড়ি গেছে এটা এরকম কেন এটা এরকম কেন এটা তো অ্যাকচুয়ালি আমি বাড়িতে ছিলাম না আমরা ঋষিকা বাচ্চারা নিয়েছিলাম মাস্টার বাড়িতে ভোর 6টা 5 বা 7 তারপরে আমরা আইছি 8টা 8:30টার সময় বাচ্চারা নিয়ে বড় ছেলে নিয়ে আসি আবার পরে বড় ছেলে আইসে ঘরে আমি নিচে মার সাথে কথা বলতে ওখানে বড় ছেলে আমার কাছে পাপা আয়া দেখতে হবে আয়া ছেলে ভিডিও আমার ছোটো ছেলে নিয়ে দশমিকার নামাই দিয়ে ছেলে বড় ছেলেকে সাগেরা দিয়েছে বাচ্চা নিয়েছে ওইখান থেকে এরপর আয়া ছেলেরা নুন দিচ্ছে আমার তুমি যাও এদিকে এদিকে যাও এদিকে যাও মাস্টার এদিকে যাও ওইখানে মাস্টার বাড়ি উদান করছি ভাবছিলাম হে মাস্টার বাড়ি করবো হে পাপা মাস্টার বাড়ি করতাম না কালকে হেরা স্কুলকে পিকনিকে যাইবো তো রাত্রেবেলা করলাম এই কথা বলেছিল মাস্টার বাড়ি করতো না আমি নিয়ে আইছি আমাদের স্কুলে দিয়ে শীতের ঘটনা প্রায় দেখলাম যে আমরা আগে দেখছি প্রায় 8:30টা দেখলাম হ্যাঁ ঠিক আছে আমার বড় ছেলের বয়স হলো সুরজিৎ সাহা 15+। মানে
কি হয়েছিল ঘটনাটা আপনি কি দেখলেন? ঘটনা তো স্যার লাইট আমি ছিল না? actually আমরা 12টার সময় বাইরে ছিলাম আমার ভাবির বিয়ার জিনিসপত্র কিনুন জিনিসপত্র কিনা সেরা আইসি আউনের উপর আমার ছোটো ছেলে আবার ক্রিকেট খেলে তো আমি ক্রিকেটে হেরে নিয়ার লেগে গেছি আস্তবল মাঠে তো আবার কালকে গেম আছে জিরে নিয়াতে তো আমি তারা কোচের কথাবার্তি কোয়েটে আইসি আইএসেরা এরপরে আমি ভাতটা কিছু খাইছি না তো আমার ছোটো ছেলে কিছু খাইছে না তো এই ছোটো ছেলে এগ রোল খাইছে এগ রোল বানাইছে মিসেস এগ রোল বানাইছে আমি এগ রোল খাইছি বড়ো ছেলে এগ রোল খাইছে ছোটো ছেলে এগ রোল খাইছে খাইটে এসে আমরা কী করছি আমি দুনো ছেলে মাস্টার বেদ গেছি গা কটার সময় আসছিল 6টা 3 বা 4-এ বাইরেছি মানে 6:30 থেকে মাস্টার বাড়ি ছোটো ছেলে মাস্টার হলো দশমিঘাট বড়ো ছেলে বাড়ি মাস্টার বাড়ি হলো সার্কেট হাউস তো ছোটো ছেলেরা আমি এখানে ড্রপ করে সেটা দশমিঘাট ড্রপ করে বড়ো ছেলেরা নিয়ে গেছি আমি সার্কেট হাউস ওইখান থেকে 8টার সময় মানে 8:15টার দিকে রিটার্ন হয়েছে আইএসেরা তারপরে আমি আবার রামনগর 2 নম্বর আছি নন্দী স্যারের বাড়ি আছে সেকশানে ওইখানে দাঁড়াইছি তো আমার ছোটো বড়ো ছেলে করতেছে পাপা 8:30টার সময় না সাড়ে ছাড়বো এই শুরু করবো এখানে দাঁড়াইতে হইব আমি এখানে দাঁড়া রয়েছি আমরা আমরা দুজনে কথা বলতেছি বাপরে আর ছেলে কথা বলতেছি আমার পাপা চলো মাস্টারবাড়ি পড়তাম না রাত আমার তো বোর্ডের পরীক্ষা আছে ম্যাট্রিকে বাড়িতে গিয়ে পড়বো দেখ কোন প্রবলেম যদি না হয়ে তাহলে চল আইসি আইএসে না তো আমার এখানে মার সাথে দাঁড়ায় কথা বলতেছি নিচে তো ছেলে আইসে বাবা চাবিটা দেবো তো আমি স্কুটির থেকে চাবিটা খুললে সেটা ঘরে চাবিটা দিছি আর কি আমি দিছি পরে হ্যাঁ পাপা দৌড় দিয়ে আছে আইসারে কই গিয়া দেখলাম এই অবস্থা স্যার কটার সময় আপনার বাড়িতে ঢুকছিলেন? বাড়িতে ঢুকছি স্যার 8:15 বা 8:30 এরকম। এই উপরতলার মধ্যে কি আপনি একাই থাকেন বা আপনার বিশেষ থাকে অন্য কেউ আছে? না আমরা তো ফ্যামিলি আমরা 4 জন ফ্যামিলি আমি আমার মিসেস আর 2 ছেলে অন্য কেউ থাকে না? না প্রাথমিকভাবে কি মনে হয় হঠাৎ করে এরকম আত্মহত্যার সিদ্ধান্ত? এটা তো আমি তো নিজে বুঝতে পারি আমি তো লিবে আছি স্যার ছুটিতে কি করে চাকরি করেছি সিআরপিএফে মহারাষ্ট্র গড়চুপি মন্দিরাজার আমি আছি ছুটি আছে 26 তারিখে স্যার। কতদিনের ছুটি? 1 মাসের ছুটি আছে স্যার। আমাদের পরে তো এই কথাবার্তা পূজা সব কিছু বললাম না সব কিছু ঠিক আছে আজকেও আপনার জিনিসপত্র সব কিছু কিনলাম সব কিছু হ্যাঁ তো এই ঘটনা যে করলাম আমি জীবনে ভাবছি না কোনো কারণ ছাড়া এরকমভাবে আত্মহত্যা আমি তো যে মানে এটা করতে পারতেছি না যে কীভাবে এই ঘটনা তো আমি জীবনে ভাবছি না যে হ্যাঁ করবো কারণ আমার 2টা ছেলে বড় ছেলে বোর্ডের পরীক্ষা। আপনার শ্বশুরমশাইয়ের একটা অভিযোগ যে ওনার মেয়েকে হত্যা করা হয়েছে উনি কিছুক্ষণ আগেও বললেন। কে? আপনার শ্বশুরমশাই? না এরকম তো কোনো কিছু ঘটনা তো আমার লোক তো হয়েছে না স্যার আমি তো ছুটি যাইতেছি আজকে 18 বছর 19 বছর আমার। উনি চিৎকার করে বলছিলেন যে আমার মেয়েকে মারা হয়েছে হত্যা করা হয়েছে। না এরকম কোনো কিছু ঘটনা। এমনিতে পারিবারিক কীরকম ছিল? তার সাথে আপনার সঙ্গে মানে বিশেষের সম্পর্ক? আমরা তো স্যার 1 মাসে আই ছুটি আবার 3-4 মাস পরে আমরা ছুটিতে আই এরকম কোনো খারাপ কোনো সম্পর্ক নাই। বাকি আমরা তো মনে করেন বাচ্চাটার সাথে একটু ধরো খেলাধুলার মধ্য দিয়ে সেটা একটু তো মনে করেন বকাবাদ্য হয় বাচ্চাটাকে বকাবাদ্য করি ঠিক আছে তো এই আর কি তো আমার অনেক সময় কই তুমি এত বকাবাদ্য করো না তুমি 2 দিন লেগে ছুটিতে আইছো তুমি যাও গা তো বকাবাদ্য বাস এতটুকু এরকম কোনো হের সাথে আমার কোনো এরকম মারধর বা কোনো বকাবাদ্য কোনো কিছু এরকম কোনো ঘটনা হয়েছে না আমি জীবনে চিন্তা করতে পারছি না যে সেই ঘটনাটা করে নিলাম। কত বছর আগে বিয়ে করছেন? স্যার আমি 2006-এ বিয়ে করছি স্যার। সামাজিক ছিল? হ্যাঁ সামাজিক স্যার। মানে বর্তমানে ছেলে মেয়ে? 2 ছেলে বড় ছেলে স্যার ক্লাস 10-এ এবার আগামী বছর 26-এ মাধ্যমিক দিব স্যার ছোটো ছেলে ক্লাস 5-এ স্যার ক্রিকেট খেলে কালকা থেকে গেম আছে স্যার। আপনার মিসেসের নাম কি? শুক্লা রয় সাহা। আপনার নাম? জয়ন্ত কুমার সাহা। এই বাড়িটা কি আপনাদের নিজের? আমার নিজের বাড়ি স্যার আমার শেষ ঘরের পজিশন ঢালো এই ঘরের খাটের পজিশন ঢালো এই যে আমারও কি থাকবে আমি কিছু
মায়া মরছে ভালোভাবে বললে তো আর এসব কথা মুখে আইলে না শান্তি বলে তো এসব কথা আইব স্বাভাবিক সবাই ভালো আমি একটু এটাই তো পুরা ইয়েটা ফটো তুলবো হ্যাঁ বিছনা নমুনা এটা আরে মা ওই তো না লাইট থাকবো এরা দুইটার একটু থুইছি আপনার নাম আপনার নাম জয়ন্ত কুমার সাহা। কলকাতার বড়মারা দলে হ্যাঁ নৈহাটির বড়মারা দলে আমরা 51 ফুট উচ্চতার একটা প্রতিমা নির্মাণ হয়েছে আমাদের মাঠের মধ্যে। আমরা কার্ডিলা যুব সংস্থা বরাবরই তেলিয়ামোড়া তথা রাজ্যবাসীকে আমরা আনন্দ দেওয়ার চেষ্টা করি, এবার চেষ্টা করছি। আর এবারের আমাদের এই পুজোর উদ্বোধন করবেন আমাদের তেলিয়ামোড়ার মাননীয় বিধায়িকা তথা মুখ্য সচেতক কল্যাণী রায় মহোদয়। আমাদের উদ্বোধনের ডেট হচ্ছে 19 অক্টোবর, হ্যাঁ, আর মূল পূজা হবে 20 অক্টোবর। আর এবার আমাদের পূজার বিশেষ আকর্ষণ হচ্ছে আনন্দ মেলা। হ্যাঁ, বিশেষ করে শিশুদের আনন্দ দেওয়ার জন্য আমরা নানান ধরনের মানে সামগ্রী আয়োজন করা হয়েছে আমাদের এখানের মধ্যে। তারপরে আমাদের 23 অক্টোবর অন্নভোগের আয়োজন করা হয়েছে মাঠের মধ্যে, আমাদের কালাটিলা মাঠের মধ্যে গ্রামবাসী তথা সবার জন্য আমরা অন্নভোগের আয়োজন করেছি। হ্যাঁ দেখতে লাগবো আছে কইছি আমি আজকে মনে করো না না আরে ঠিক আছে ওই সরাতে দিস দেখতে মজা ঠিক আছে একটা জিনিস ঠিক আছে নি দেখতে মজা সত্যি মজা নাই কোনটা যে কোনো জিনিস এই যাচ্ছে কত
नहीं तो कुछ মনে করে फैंसी डील তারা ইয়ে করে দেয় খুললে দিয়ে আবার ভাড়া নিয়ে গেছে আসুন তো সিঁড়ি তো তাই रात में तुम्हारे का रिस्क है इनका भी रिस्क है रात में जाएगा नो 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 परमिशन टू দুশো বাহাত্তর हमारी स्पेसिफिक इन्फॉर्मेशन मिली हमें मॉर्निंग में अराउंड 2:30 के अराउंड एक इन्फॉर्मेशन मिली। उस बेसिस पे ये लोकेशन हदरई है। वहाँ पे हमने पूरी पुलिस टीम TSR पर्सनल 6 बटालियन उनके साथ मिलके रेड कंडक्ट करी और हमें पता चला कि अराउंड 3,250 फैंसी डील की कप सिरप है। यहाँ पे इसको बड़े पैकेट्स में छोटे छोटे क्वांटिटी में डिवाइड किया जा रहा है, ऐसा लग रहा है इस सीन से। और अभी तक एक्यूज्ड का पता नहीं चला है। लैंड ओनर को के बारे में डिटेल निकाली जा रही है, तो अकॉर्डिंगली आगे का एक्शन लिया जाएगा। लोकेशन कहाँ है? हदरई है, तेलियामुरा पुलिस स्टेशन के अंडर आता है। सर जो पकड़ा है उसका मार्केट वैल्यू सर कितना होगा? मार्केट वैल्यू जैसे इसका प्रिंटेड रेट तो अराउंड 200 रुपीज़ है पर पीस अप्रोक्स, बट इसका मार्केट वैल्यू अराउंड 1800 to 2000 रहता है इंटरनेशनल मार्केट वैल्यू। तो अराउंड 3250 को आप देख लो, अराउंड कितना हो गया अमाउंट 20 lakhs के अराउंड ये फिगर आ रहा है टोटल। আগুনের ইডিকে ঘুরছে ওই দেখো না ইডিকে বাবু ধরছে এই আগুনের ইডে
কারেন্টটা তো লাগবে না, বেশি না, 2 মিনিট আমি লাগতে গেল মানে তো তাতে বের গেল বালতি ভর্তি জল আছে, তাতে আমি জল দিছি আর ইয়া করলাম। না বলো তো ছিল গাড়ি তো ঘটনাটি কখন ঘটেছিল? ঘটনাটি কাল রাত্রে 2টার সময় আমরা শুনি সপ্তাহে শুনি এই আগুন জ্বলতে দরজা কইরা, এরপরে গাড়ির ওটুর মধ্যে তেল ঢালছে, বোতলকে আসেন আর পেট্রোল মোবিল মিশাইয়া ঢালছে, গাড়ি ওটুর মধ্যে ঢালছে, এরপরে বাইকে ঢালছে, ঢাললে এই আগুন জ্বালাইছে। এরপরে বোতল ফলাইতে গেছে, বোতল গাড়ির মধ্যে আসলো বোতল, এবার রাত্রে আপনার আর একটা গন্ধ পাইয়া দিই মনে অবস্থায়, তাতে করে উঠটা আগুন আমরা নিভাইছি। নিভাইছে পরে ওটু আছে ওর দ্বারে ওটু তাতে করে নিয়ে করছি খিচাইছি, ওটু তো আগুন যা দেওয়ার উদ্দেশ্য আসলো তারা, মানে কে বা কে লাগাইছে সঠিক জানি না আমরা, মানে ওইভাবে চললে আমরা কেভাবে থাকবো এই অবস্থা হইলে। এটা বাড়ি টাকা? বাড়িটা আমার নাম সমীর দাস, আমার ভাইয়ের নাম তপন দাস, আগে প্রধান আসলো। এটা রাজনীতির ক্ষেত্রেও হইতে পারে এমন ঘটনা। নমস্কার আপনাদের সাংবাদিক বন্ধুদের, এবং আপনাদের মাধ্যমে আমরা গোটা রাজ্যবাসীকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এবছরের একটি নতুন একটি যে নিত্য প্রয়োজনীয় জিনিস, ফলের জুড়ি, সবজির জুড়ি দিয়ে আমরা তৈরি একটি প্যান্ডেল আমরা এনেছি, এবং আমরা ক্লাব সদস্য এবং আমাদের লোকাল যারা শিল্পী আছে তাদেরকে নিয়ে আমরা নিজেরাই আমাদের প্যান্ডেল আমরা তৈরি করছি। এবং আমাদের প্রতি বছরের মতো এবছরও আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের 2 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে। তারপর আমাদের প্রতি বছরই আমাদের র্যালিতে দুর্গা প্রতিমা নিয়ে আমরা যে র্যালি করি, এই র্যালিতে আমাদের প্রতি বছরই একটি আকর্ষণীয় কিছু না কিছু থাকে। তো এবছরও কোনো বিকল্প নেই, এবছরও আমাদের আকর্ষণ আছে, বিশেষ আকর্ষণ র্যালিতে আপনারা সবাই দেখতে পারবেন। এবং পুজোর দিন আমরা মহাপ্রসাদ বিতরণ করে থাকি, তাই সকলের কাছে নিমন্ত্রণ রইল, আপনারা সবাই আসবেন, মহাপ্রসাদ গ্রহণ করবেন। এবং 3 দিনব্যাপী আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের সকলের নিমন্ত্রণ রইল আপনাদের মাধ্যমে। নমস্কার। কি থিম রয়েছে আপনাদের এবারে? এবছর আমাদের একটি নিত্য নতুন পদ্ধতিতে আমাদের একটি প্যান্ডেল আমরা বাইরে থেকে আমরা কিনে এনেছি এবং আমরা নিজেরাই তৈরি করছি। এই প্যান্ডেলটি খুব সুন্দর একটি প্যান্ডেল, সম্পূর্ণ এই ট্রে দিয়ে আমাদের প্যান্ডেলটি এবছর আমরা তৈরি করব। এবং আমাদের এবছরের বিশেষ আকর্ষণ যেটা আমরা প্রতি বছর করে থাকি র্যালি, এই র্যালিতে আমাদের বিশেষ আকর্ষণ আমাদের ভারতবর্ষের আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা, অখণ্ডতা, এইগুলো আমাদের নৃত্যনাট্যের মাধ্যমে আমরা তুলে ধরবো। আর এই নৃত্যনাট্যে আমাদের যে আকর্ষণ, এই নৃত্যনাট্যটার নাম হচ্ছে অপারেশন সিন্দুর।
এদিকে সবাই একটু আমরা সকলে জানি যে প্রতি বছর 8 নং টাউন বড়দালি মণ্ডলের উদ্যোগে আসন্ন দীপাবলিকে কেন্দ্র করে শ্যামা মায়ের পূজায় সকলে মিলে আমরা ব্রতী হই। এবারেও তার অন্যথা নয়। এবারেও আমাদের পূজা কমিটির সম্মানীয় চেয়ারম্যান তথা আগরতলা পৌর নিগমের শ্রদ্ধেয় মেয়র তথা 7 রামনগর বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক শ্রদ্ধেয় দীপক মজুমদার মহোদয়, উনি আমাদের পূজা কমিটির চেয়ারম্যান। বিস্তারিতভাবে এখন উনি আপনাদের সামনে আলোচনা রাখেন। সব দিয়ে দেবো। নমস্কার সকলকে। আসন্ন দীপাবলি উৎসবকে সামনে রেখে 8 নং বড়দালি মণ্ডলের উদ্যোগে প্রতি বছর নেই, এই বছরও আমাদের দীপাবলি অনুষ্ঠান উপলক্ষে কিছু কর্মসূচি এবং মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো আমি আমাদের অনুষ্ঠান সূচির বিষয়ে প্রথমে আলোকপাত করব। আমি প্রথমেই আগরতলা শহরবাসী এবং রাজ্যবাসীকে দীপাবলি উৎসবে সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ এবং স্বাগত জানাই। আমার আশা এবং প্রত্যাশা থাকবে আমাদের এই পুজোতে সবাই সার্বিকভাবে অংশগ্রহণ করবেন এবং এই পুজো অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলের একটা আন্তরিক সহযোগিতা আমরা কামনা করছি আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। তো আমি অনুষ্ঠান বিষয়ে মণ্ডল সভাপতি কিছুটা শুরু করার কথা বলেছেন। আমরা টাউন বড়দালির উদ্যোগে প্রতি বছরই শ্যামা মা পুজো আমরা ব্রতী হই। এবারও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা করতে যাচ্ছি। আগামীকাল সন্ধ্যা 6:30 ঘটিকা আমাদের মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের হাত ধরে আনুষ্ঠানিকভাবে আমাদের এই 3 দিনব্যাপী অনুষ্ঠান 19, 20 এবং 21 তারিখ সূচনা হবে।
19 তারিখ 6:30 মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় আনুষ্ঠানিকভাবে এটা অনুষ্ঠান আরও শুরু করবেন। তারপর সাংস্কৃতিক সন্ধ্যা থাকবে প্রতিদিনই। 20 তারিখও আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, 21 তারিখে হবে। সার্বিকভাবে সপ্তাহে সন্ধ্যা থেকে রাত্রি 11টা অবধি আমাদের প্রোগ্রাম চলবে এবং 19, 20, 21 এর মধ্যে আমাদের প্রতিদিনেই প্রসাদ বিতরণ করা হবে। উপস্থিত ভক্তদের বা দর্শনার্থী বা পুণ্যার্থী যারা আসবেন দূর দূরান্ত থেকে, যেখান থেকে আসবেন প্রত্যেকেই আমরা প্রসাদের ব্যবস্থা করা আছে, তাদের জন্য প্রসাদ বিতরণ করা হবে। তো সার্বিকভাবে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, শ্যামা সঙ্গীত, বিভিন্ন বাউল, লোকগীতি, লোকসঙ্গীত এই ধরনের প্রোগ্রাম থাকবে। আমার ধারণা এটা গতবার থেকে এবার ভালোভাবে করা হচ্ছে, বিশেষ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। প্রতি বছরই আমরা নতুন নতুন কিছু কিছু ব্যবস্থাপনা রাখি। লোকাল ফর লোকাল ওপর রেখে আমাদের কয়েকটি স্টল আমার থাকবে এবং রাজ্য সরকারও বিভিন্ন দপ্তরে কী কী অন্যান্য কাজ করেছে সেটাও আমাদের এখানে করা হবে। সার্বিকভাবে পুজোর পরিবেশটা একটা সার্বিক আঙ্গিনে রূপ দেওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আজকের আমাদের সাংবাদিক সম্মেলনে বন্ধুদের কাছে আমরা উপস্থাপন করেছি। আমাদের মণ্ডল সভাপতি আছেন, আমাদের প্রাক্তন মণ্ডল সভাপতি আছেন, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছেন, অসীমবাবু আছেন, আমাদের প্রাক্তন মণ্ডল সভাপতি বা অন্যান্য যারা অভিভাবক এই এলাকার 8 টাউন বদলি মণ্ডল তারা প্রত্যেকে উপস্থিত আছেন। আমি সার্বিকভাবে আবারও শহরবাসী এবং রাজ্যবাসীকে আবেদন রাখবো বা আমাদের এই পুজোতে অংশগ্রহণ করার জন্য তাদের সাদর আমন্ত্রণ আমাদের রইল আমাদের 8 টাউন বদলি মণ্ডলের পক্ষ থেকে। আমি বলবো যে পুজোর সময় আমাদের রাজ্যে একটা পরম্পরা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকেই এই পুজো অংশগ্রহণ করি। আমাদের রাজ্যে আমি বলবো যে একটা মহল তৈরি হয়েছে, যেখানে যার যার ধর্ম করার মতো, কর্ম করার মতো নিজস্বভাবে একটা জায়গা তৈরি হয়েছে। এটাকে আরও এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সমৃদ্ধ করা হবে। এটা 8 টাউন বদলি মণ্ডল প্রতি বছরই এই শ্যামা মাকে সামনে রেখে একটা ঐক্যের যে বাতাবরণ যেটা আমাদের রাজ্যে তৈরি হয়েছে বিগত কয়েক বছর ধরে, এটাকে আর সমৃদ্ধ করার জন্য প্রচেষ্টা বিভিন্নভাবে করা হয়, সবাইকে সামিল করা হয়। তো আমারও আশা প্রত্যাশা থাকবে আমাদের কমিটির পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছি, 8 টাউন বদলি মণ্ডলের সভাপতি, প্রাক্তন সভাপতি, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং এখানে অভিভাবকরা যারা আছেন তারা সবাই আমরা চাইব যে প্রত্যেকেই যাতে এই পুজোতে অংশগ্রহণ উপভোগ করেন। বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম, মাঙ্গলিক অনুষ্ঠান যাতে সবার প্রতি আমাদের আমন্ত্রণ রইল। আমাদের 8 টাউন বদলি মণ্ডল সারা বছর ব্যাপী সামাজিক কর্মসূচি করে, সামাজিক দায়িত্ব কর্তব্য হিসেবে প্রতি বছরই করে বিভিন্ন রাজনৈতিক পাশাপাশি আমাদের সংগঠনটাই বলবো যে সেবাই সংগঠন এবং আমরা ধর্মকে সংগঠন করি হিসেবে ধর্ম থাকলেই সমস্ত কিছু থাকে মানুষের। সেক্ষেত্রে আমরা 8 টাউন বদলি মণ্ডল বিশেষ করে সারা বছর করে এবং এই পুজোর সময় আমাদের এটা সামাজিক কাজে যে স্টলগুলি আমরা এখানে রাখবো বিভিন্নভাবে আমাদের ভোকাল ফর লোকাল মানুষ অনেকটা জেনে নেবেন, সুযোগ গ্রহণ করতে পারবেন, পরবর্তীতম আত্মনির্ভর হওয়ার জন্য এটার সুযোগ থাকবে। কাজে এটাও একটা সামাজিক কর্মসূচি বলবো। ধর্মীয় আর সামাজিক বিষয়টা আমরা একসঙ্গে সপ্তাহে এটা সপ্তাহে সামাজিক কর্মসূচির অন্তর্ভুক্ত। ঠিক আছে, আবার কোনো ভিডিও जो इंडोर पेशेंट होते हैं उनके लिए सुविधाएं होती है, काफी सारी क्वालिटी हो या उसकी प्राइसिंग हो, ये काम करने के लिए थैंक यू, जय हिंद, जय भारत। और राज्य के सरकारी और बेसरकारी और राज्य के बाहर भी corner of the country. With this vision, I look forward to the continued success of TPMRU and civil society members here today reflects the shared commitment of all stakeholders towards the goal of affordable medicines for all. Data collection. This template will facilitate real-time data collection, reporting. India. Director of Health Services, Professor Dr. Tapan Mujumdar ji. Deputy Director Controller, Srimati Kanchan Sinha Madam. यहाँ उपस्थित हेल्थ डिपार्टमेंट के सभी ऑफिशियल्स, त्रिपुरा
ड्रग डिस्ट्रीब्यूटर्स, स्टूडेंट्स, मैं आपका सभी का स्वागत करता हूँ। और सबसे पहले मैं नेशनल फार्मास्यूटिकल प्राइसिंग अथॉरिटी को धन्यवाद देता हूँ कि उन्होंने ये सेमिनार आयोजित करने में हमारी मदद की। और आज जो इस सेमिनार में जो टेक्निकल सेशन होगा इस इनोवेशन सेशन के बाद, इस पे कई विषयों पे आपको बहुत अच्छी और तकनीकी जानकारी आपको मिलेगी। जैसे मेरे पूर्व वक्ताओं ने बताया कि अफोर्डेबल हेल्थ केयर के लिए अफोर्डेबल मेडिसिन और ड्रग की बहुत आवश्यकता है। आप जानते हैं कि त्रिपुरा में जो हेल्थ इंश्योरेंस है, प्रधानमंत्री जन आरोग्य योजना हो या चीफ मिनिस्टर जन आरोग्य योजना हो, ये दोनों योजनाओं के तहत त्रिपुरा के 100% जो नागरिक है उनका हेल्थ इंश्योरेंस किया गया है। और राज्य के सरकारी और बेसरकारी, राज्य के बाहर भी काफी सारे सरकारी और बेसरकारी अस्पताल में लोग ट्रीटमेंट लेते हैं। लेकिन ये जो हेल्थ इंश्योरेंस है, इसमें सिर्फ आईपीडी जो इंडोर पेशेंट होते हैं उनके लिए सुविधाएं होती है। काफी सारे लोग आउटडोर में जाते हैं, काफी सारे पैकेजेस इस इंश्योरेंस में कवर नहीं होते। तो पब्लिक को प्राइवेट मेडिकल शॉप से मेडिसिन लेनी पड़ती है, और चाहे उसकी क्वालिटी हो या उसकी प्राइसिंग हो। ये काम करने के लिए जो हमारा ड्रग कंट्रोलर एडमिनिस्ट्रेशन जो आयोजन है वो काम करता है। इसमें चाहे स्टेट ड्रग टेस्टिंग लैबोरेटरी जिसकी मैडम ने यहाँ चर्चा की, और ये जो पिछले 5-6 साल से जो त्रिपुरा प्राइस मॉनिटरिंग रिसोर्स यूनिट है TPR, ये 2 संस्थाएं काम करती है। तो आज जैसे आपने देखा कि एक बुकलेट यहाँ पे पब्लिश किया गया जिसमें सैम्पलिंग टेक्निक के बारे में इसमें काफ़ी जानकारी है। ये हमारे त्रिपुरा प्राइस मॉनिटरिंग रिसोर्स यूनिट और ड्रग कंट्रोल एडमिनिस्ट्रेशन ने मिलकर ये बुकलेट बनाया है। और मेरे ख्याल से जो हमारे ड्रग इंस्पेक्टर्स और बाकी जो इस क्षेत्र में काम करते हैं उनके लिए बहुत काम आएगा। दूसरा जो यहाँ पे उल्लेख किया गया है, एक जो ऐप है जो फार्मा सही दाम, ये ऐप हमने देखा कि जितना पब्लिक में पॉपुलर होना चाहिए उतना पॉपुलर नहीं है। ये अगर हमारे सभी त्रिपुरा के 40 लाख नागरिक तक पहुँच जाए तो उनको घर बैठे ही वो देख सकते हैं कि कौन सा मेडिसिन, उसकी क्या क्वालिटी होनी चाहिए, उसका क्या दाम होना चाहिए। तो इससे कोई उन्हें मिसगाइड नहीं कर पाएगा और काफ़ी उन्हें अफोर्डेबल मेडिसिन मिलने में उनकी सहायता होगी। तो मैं हमारे ड्रग कंट्रोल एडमिनिस्ट्रेशन को मैं रिक्वेस्ट करता हूँ कि आप प्रिंट मीडिया, इलेक्ट्रॉनिक मीडिया और सोशल मीडिया के जरिए इस ऐप का आप सभी हमारे राज्य में इसका प्रचार करिए, क्योंकि आजकल इलेक्ट्रॉनिक और मोबाइल के जरिए ही लोग काफ़ी सारा व्यवहार करते हैं। तो उन्हें अगर पता चलेगा कि ऐसा कोई ऐप है जिसमें पूरे भारत देश में आप उसका ड्रग या मेडिसिन की क्वालिटी और प्राइस जान सकते हैं, तो पब्लिक इसको अच्छी तरीके से रिस्पॉन्ड करेगा। और जैसे मैडम ने बताया कि काफ़ी सारे अवेयरनेस वर्कशॉप्स हम लोग ब्लॉक में या बनी में जाके करते हैं। तो मैं यहाँ पे हमारे जो ड्रग डिस्ट्रीब्यूटर्स हैं उनको भी मैं रिक्वेस्ट करूँगा कि आपको जो एसोसिएशन है अब उसके माध्यम से भी आप ड्रग कंट्रोल एडमिनिस्ट्रेशन की सहायता करिए, ताकि ये मैसेज सभी हमारे जनता तक चला जाए। मैं जानता हूँ कि आप में से सभी लोग ये अच्छा बिजनेस करना चाहते हैं जिसमें कि क्वालिटी, प्राइसिंग ये सही तरीके से मेंटेन की जाए। और जो दूसरे जो एंटी सोशल प्लेयर होते हैं, जो कि आपने देखा कल भी एक बहुत बड़ी मात्रा में हमारे ट्रेन से जो स्पूरियस कफ सिरप यहाँ पे पाया गया है। तो ये
ये निश्चित है कि जो लाइसेंस हमारे ड्रग डिस्ट्रीब्यूटर नहीं है, जो कि लाइसेंस मेडिकल शॉप्स वाले नहीं है, जो दूसरे प्लेयर हैं, इस सिस्टम के बाहर के प्लेयर हैं, ये इसको मैनिपुलेट करना चाहते हैं और इसको किसी तरीके से इसका गैर इस्तेमाल करना चाहते हैं। तो इसलिए जो व्यवस्था जो केंद्र सरकार राज्य सरकार ने करके दी है उसको और सशक्त करने की आवश्यकता है और पब्लिक तक इसको हमें लेके जाने की आवश्यकता है। मुझे आज बहुत खुशी हुई, आज यहाँ पे हमारे बहुत सारे फार्मेसी के स्टूडेंट्स हैं, तो आज वो स्टूडेंट है लेकिन कल जाके वो प्रैक्टिस करेंगे, कई सारे ड्रग एडमिनिस्ट्रेशन में आ जाएंगे, ड्रग डिस्ट्रीब्यूशन में आ जाएंगे, ये क्षेत्र में ही आप लोग आगे जाके काम करेंगे। तो आपको ये जरूरी है कि जो हमारा प्राइस मॉनिटरिंग रिसर्च यूनिट है वो क्या होता है, आप उसकी जानकारी लीजिए। ड्रग सैम्पलिंग, ड्रग टेस्टिंग क्या होती है वो देखिए। अफोर्डेबल प्राइस मतलब क्या, जेनरिक मेडिसिन मतलब क्या, ये सभी की प्रैक्टिकल जानकारी आपको होनी चाहिए ताकि आगे जाके जब आप इस क्षेत्र में काम करना शुरू करेंगे तो आप अपना प्रभाव उसमें आप तैयार कर सकते हैं। आपने पीछे भी देखा साल में अभी पिछले कुछ 2 हफ्ता पहले जो वही कफ सिरप यही स्पूरियस जो स्टैंडर्ड क्वालिटी के नहीं थे उसके कारण काफ़ी सारे डेथ हमने वहाँ देखी, उसकी इंक्वायरी चल रही है। तो ऐसी कोई घटना हमारे राज्य में ना हो। कल भी एक मैंने देखा न्यूज़पेपर में एक आइटम था कि नॉर्थ त्रिपुरा में यमुनाकुटी में शायद कोई एक्सपायर मेडिसिन डिस्ट्रीब्यूट किया, ऐसी न्यूज़ थी। मतलब वो न्यूज़ सही है गलत है उसकी इंक्वायरी हम लोग कल हमने चालू की है, वो हमें बहुत जल्दी पता चलेगा। लेकिन इससे ये दर्शाता है कि हमारे जो पब्लिक है वो बहुत जागरूक है हमारे स्टेट में, मतलब बाकी स्टेट की तुलना में। जैसे मैडम ने भी आगे बताया कि जो हमारा स्टेट का ड्रग टेस्टिंग लैबोरेटरी हो या त्रिपुरा प्राइस मॉनिटरिंग रिसर्च यूनिट हो, ये देश में हमारे काफ़ी सारे अच्छे काम करने वाले जो राज्य है उसमें ये आते हैं। इसका मतलब ये है कि पब्लिक हमें बहुत सहयोग करती है। पब्लिक में जितनी जानकारी होगी उतनी ज़्यादा कंप्लेंट्स आएगी, उतना ज़्यादा इंस्पेक्शन होगा, टेस्टिंग होगा और प्राइस के ऊपर भी कंट्रोल रखा जाएगा। अगर पब्लिक में इतनी जानकारी नहीं है तो फिर उसका सरकारी व्यवस्था में भी उतना अच्छा रिस्पॉन्स नहीं मिलता है। तो इसलिए मैं आप सभी को फिर से अनुरोध करता हूँ कि हमारे त्रिपुरा के 40 लाख नागरिकों को सही क्वालिटी की, सही प्राइस की दवा मिले, इसमें आपकी सभी की भूमिका है, महत्वपूर्ण भूमिका है। राज्य सरकार की तरफ से भी हम लोग कोशिश कर रहे हैं कि TPMRU हो या स्टेट ड्रग टेस्टिंग लैबोरेटरी हो, इसमें किस तरीके सुधार कर सकते हैं। अभी मैं जो डायरेक्टर साहब आए हैं तो उनसे बात कर रहा था कि हम चाहते हैं कि जितनी ड्रग टेस्टिंग है वो पूरी की पूरी हमारे राज्य में ही हो। हमें ये ड्रग टेस्ट करने के लिए बाहर के भेजने की आवश्यकता ना हो, ताकि जब भी ड्रग सप्लाई होता है तो वो ड्रग डिस्ट्रीब्यूट नहीं होता है नीचे हमारे अस्पताल में, उसके बीच में हमें ड्रग टेस्ट करना पड़ता है। वो टेस्टिंग अगर हमारे राज्य में 100% या टेस्टिंग हो तो हम लोग ये टाइम कम कर सकते हैं, पब्लिक को सही समय में भी दवा देना बहुत आवश्यकता है। तो इसलिए मैं जो हमारे डिप्टी ड्रग कंट्रोल मैडम है उनको भी मैं अनुरोध करता हूँ कि आप ये दोनों जो संस्था के साथ आप काम करते हैं इसमें आने वाले दिनों में किस तरीके से सुधार कर सकते हैं इसके ऊपर काम करिए। राज्य सरकार आपको पूरी तरीके से सहयोग देगा। मैं फिर से एक बार आप सभी को इस सेमिनार में शामिल होने के लिए धन्यवाद देता हूँ। नमस्कार, जय हिंद। तो पब्लिक को प्राइवेट में काम करते हैं उनके लिए बहुत काम आएगा। दूसरा जो यहाँ पे उल्लेख किया गया है इसमें काफी जानकारी है। ये हमारे जैसे आपने देखा एक
बुकलेट यहाँ पे पब्लिश किया गया। 5-6 साल से त्रिपुरा प्राइज मॉनिटरिंग एसोसिएट है TPR में, ये 2 संस्थाएं काम करती है, तो ट्रीटमेंट लेते हैं। लेकिन सही दाम, ये ऐप हमने देखा कि जितना पब्लिक में, जैसे मेरे पूर्व वक्ताओं ने बताया कि अफोर्डेबल हेल्थ केयर के लिए त्रिपुरा में जो हेल्थ इंश्योरेंस है, प्रधानमंत्री जन आरोग्य योजना हो या चीफ मिनिस्टर प्राइजिंग अथॉरिटी को धन्यवाद देता हूँ कि उन्होंने ये सेमिनार आयोजित करने में हमारी मदद की। এই বছর তো এখন দিবাড়িতে কালী পুজোর কাজ চলছে, প্রতি বছর যা করি তাই হচ্ছে ঠাকুর। তার মধ্যে ধরুন না টাইমটা খুব শর্ট, লক্ষ্মী পুজোর পর থেকে যখন কাজ ধরা হয় ওয়েদারের ডিস্টার্ব সর্বদিক দিয়ে মিলিয়ে একটা চাপের মুখে রয়েছে। কাল আর 2 দিন আছে, কালকে বাদে পরশু দিন পুজো, তার মধ্যে রাত জেগে কাজ করতে হচ্ছে। কাস্টমার আছে প্রচুর, কাস্টমার পুজো বেড়েছে, অনেক বেড়েছে, কিন্তু ছোট ঠাকুরের চাহিদাটাই বেশি। রেটটা কিরকম রয়েছে? রেট ধরুন না আমরা আগে যেসব রেটে বিক্রি করি ঠাকুরের রেট এক জায়গাতেই আছে, কিন্তু জিনিস কিনছি আমরা দাম দিই। আমরা বেশি চাইলেও যে কাস্টমার দিয়ে দেবো, কাস্টমার তো কেনার একটা তাদের চাপ হয়ে যায়, কেউ কেউ বাড়ায়, যারা বুঝে যে না দাম বেড়েছে কিছু, সবার পক্ষে তো সমান নয়, তো এই হিসাবে চলছে আর কি ওরকম। আর খারাপ জিনিস দিয়ে আমি ঠাকুর সাজাই না, আমার ঠাকুরের খরচা করে সাজাই। চাহিদা প্রচুর, অনেক নতুন নতুন কাস্টমার প্রতি বছরই আছে।
এখানে 8:30টার সময় আইছি, আয়া দেখলাম আরও যারা অন্য অন্য লোক আছে তারা কইতাছে 7টা থেকে 7:30টার ভিতরে আসলো। 7টা থেকে 7:30 প্রায় 11টা 11:30 বাজে। ওখানে লাস্টে এরকম জায়গা তৈরি হয়ে গেছে। থানা তো ফোন করা হয়েছে, কইছে ফরেন্সিক রিপোর্ট আইব, তারা টিম আইব। ফরেন্সিক রিপোর্ট থানা দেবো 100 নম্বরে ফোন করা হয়েছে, প্রায় 1 ঘন্টার উপর হইব। ওখানে আইতাছে, ওখানে কোনো বডির কোনো সত্যের নেই। এটা আমি তো চিনা পড়েছে না, কোনো সময় দেখছি না। আমাদের বিশালগড় ফায়ার স্টেশনের একটা স্পেশাল খবর আছে যে শিবাইচর নৌকা গার্ডের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। খবর পর সঙ্গে সঙ্গে আমরা ছুটে গেলাম, গিয়ে দেখলাম যে আর এখানে লোকাল মানুষ হয়েছে একটা বাইক এবং একটা অটোর মতো সমস্যা হয়েছে। কয়জন আহত হয়েছে? এখানের মধ্যে 2 জন আহত হয়েছে। আমরা 2 জনকে নিয়ে ইউজ করলে। কি নাম তাদের? নিশা বেগম বয়স 23 এবং জয়নাল হোসেন বয়স 29।
গতকাল জিরানিয়া রেলওয়ে স্টেশনে যে এক বগি ভর্তি নেশা সামগ্রী ধরা পড়েছে, এটা শুধু বহু লক্ষ টাকা বা কোটি মূল্যের এই নিষিদ্ধ সামগ্রী ধরা পড়া ঘটনা না। এই ঘটনার মধ্য দিয়ে তার পেছনে বহু ধরনের তথ্য বা ত্রিপুরাজ্যের এখানে প্রশাসনে এবং ত্রিপুরাজ্যের বর্তমান শাসক দলের যে কর্তৃত্বে কি চলছে তার বহু তথ্য বা বহু ঘটনা এর মধ্য দিয়ে যে অনুমান করতে হবে। প্রথমত হলো, যারা এটা এনেছে নিশ্চয়ই তারা এত বড় সাহস করা এটা একদিনে হয়নি। তার মানে এর আগেও তারা আরো নানাভাবে এইভাবে নিয়মিত তারা নেশা সামগ্রী আনতেন, ত্রিপুরাজ্যের মধ্যে ব্যবসা ছড়িয়েছেন এবং তার সাথে শুধু শাসক দলের কিছু কর্তা ব্যক্তিত্ব না, প্রশাসনেরও একটা অংশ যদি ওতপ্রোতভাবে জড়িত না হয় কখনো এটা সম্ভব না। এক। দুই হল, এখন হ্যাঁ ঠিকই প্রশাসনের একটা এজেন্সিটাকে ধরেছে, তারা গোপন সূত্রে ট্যাগ পেয়েছে, উদ্ধার করেছে, অবশ্যই তাদেরকে আমি সাধুবাদ জানাব। কিন্তু তাদের দায়িত্ব শুধুমাত্র এটাকে সিজ করে বাজেয়াপ্ত করার মধ্য দিয়েই দায়িত্ব ফুরিয়ে যায়। যেহেতু তারা এটা জানেন, যারা এটা এনেছেন তারা যেমন তেমন লোক নয়, তার একটা বিরাট নেটওয়ার্ক আছে। এই এজেন্সির হাতে এরা একটু চাইলেই তার পেছনে কারা, কোন কোন শক্তিগুলো যুক্ত আছে, কোন কোন মাথাগুলো যুক্ত আছে, এটা একেবারে তাদের কাছে এটা জলাবদ্ধতরল ব্যাপার। এই এজেন্সি এই সাহস দেখা, যদি এই সাহসটা দেখায় তাহলে আমরা বুঝবো ত্রিপুরাজ্যের প্রশাসনের একেবারে উচ্চ শিখরেও তারাও হয়তো তার সাথে যুক্ত হয়েছেন অথবা এরকম একটা অনৈতিক বা অবৈধ কাজের সাথে তারাও লিপ্ত আছে। তিন হল, এটা এখন পরিষ্কার ত্রিপুরাজ্যের যারা পলিটিক্যাল এক্সিকিউটিভ, রাজনৈতিক যে কর্তৃপক্ষ বা কর্তৃত্ব, তাদের অগোচরে এগুলি ঘটছে না। এটা ত্রিপুরাজ্যের মানুষ সবাই জানে, যেভাবে গাঁজার চাষ বাড়ছে, পাচার বাড়ছে, ব্যবহার হচ্ছে, এটা ত্রিপুরাজ্যের বর্তমান শাসক দলের একটা পলিটিক্যাল প্রজেক্ট। আরএসএস যেমন বলে, তারা ধর্ম বললেও এরা ধর্মীয় সংগঠন না, হিন্দুত্ব এটা হিন্দু ধর্ম না, তারাই বলে, নিজেরাই বলে, তাদের বিভিন্ন লিটারেচার এটা আছে, তারা বলে দিস ইজ এ পলিটিক্যাল প্রজেক্ট, অর্থাৎ হিন্দু ধর্মকে ব্যবহার করে তাদের রাজনীতিকে ফলপ্রসূ করা। আমি এর সাথে যুক্ত করে বলবো, এই ত্রিপুরাজ্যের নেশা সামগ্রীর যে আজকে রমরমা, এটাও বিজেপি আরএসএস এর একটা পলিটিক্যাল প্রজেক্ট। কেন এটা প্রয়োজন?
কারণ দেশের বর্তমান নির্বাচনী ব্যবস্থা যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, যে 3টা M, যে মানি, মাসেল আর হলো মেশিনারি, অবৈধ টাকা আর হলো এই কি বলে পেশি শক্তি, তার সাথে সরকারি মেশিনারির অবৈধ ব্যবহার, এর সমন্বয় ঘটাতে গেলে পরে যুব সম্প্রদায়ের একাংশকে তাদের যে ব্রেন ওয়াশ করতে হবে। যৌবনের একটা ন্যাচারাল প্রাকৃতিক একটা ধর্ম থাকে, সে সবসময় দেশের হিত, দেশপ্রেম, মানুষের ভালো করতে চায় এবং যুব সম্প্রদায়ই জাতীয় মুক্তিতে, স্বাধীনতা যুদ্ধে তারাই জীবন আত্মবলিদান দেয়। তো এই যুবকদের যদি নষ্ট করা যায়, তাদের চরিত্র যদি ধ্বংস করা যায়, তাহলে কেল্লা ফতে RSS, বিজেপি এইভাবেই দেশের যুব সমাজের মগজকে ধ্বংস করতে চাইছে। ত্রিপুরা রাজ্যের মধ্যে তো এটা চরম পর্যায়ে পৌঁছেছে। তো আমি দাবি করব যে রাজ্য প্রশাসন অবিলম্বে কার সূত্রে এগুলো এসছে, এবং শুধু এটা নয়, আরো নানাভাবে তারা আছে, এগুলো বের করো, কুশলব্ধ চিহ্নিত করো এবং উপযুক্ত আইনে তাদের ধরার ব্যবস্থা করো, যাতে এই মারাত্মক সর্বগ্রাসী এই যে নেশার স্রোত থেকে ত্রিপুরাকে বাঁচিয়ে আমাদের ত্রিপুরাজ্য সামনের ত্রিপুরাকে আমরা রক্ষা করতে পারি। আর ত্রিপুরাজ্যের জনগণের কাছে আমার আহ্বান, মুখ খুলুন। আর কত ঘরে বসে বসে মনে মনে যারা এর পেছনে, এদের বিরুদ্ধে কথা বলে সময় কাটাবেন? এভাবে তো অবস্থার পরিবর্তন ঘটবে না। মুখ খুলতে হবে, বেরোতে হবে। তাহলেই যে অল্প কজন লোকের জন্য আজকে ত্রিপুরাটা ধ্বংস হচ্ছে, তাদেরকে বিরত করার মধ্য দিয়ে আমাদের এই সুন্দর সমৃদ্ধ ত্রিপুরা আবার মানে খিলখিল করে আসবে। আমরা ভবিষ্যতের সুন্দর স্বপ্ন দেব, সেই স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতে পারব। এটাই আমার যে বিনীত আবেদন এই রাজ্যবাসীর কাছে। এই যে ঘটনাটা ঘটল, আসলে এ সম্পর্কে বলার কোনো ভাষা আমার কাছে নাই। এরকম অমানসিক, পাশবিক এবং অমানবিক ঘটনা ঘটতে পারে, আমাদের সমাজ ব্যবস্থায় অবক্ষয় এটা কোন জায়গায় পৌঁছেছে, এটা তারই আরেকটা অত্যন্ত কুৎসিত, নগ্নতম এবং হিংস্র নিদর্শন। এটা ভাষায় প্রকাশ করার কোনো সুবিধা নেই। আমি কথা বলেছি এই যে শিশু যার উপরে ঘটনা হলো, তার মার সাথে, আত্মীয় স্বজনদের সাথে, এবং আরও দুর্ভাগ্যের হলো একেবারে অতি ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যেই একজনের হাতে এই ঘটনাটা ঘটেছে। তো সারা ত্রিপুরাজ্যের বা আসামের মানুষ যারা শুনেছে সবাই ব্যথিত। সকলের সাথে আমিও চাইব যাতে এই পাষণ্ডের সর্বোচ্চ শাস্তি হয়। তার সাথে হলো এই মহিলা এবং তার স্বামী
তারা যাতে আবার তাদের যে এই বিয়োগ, তাদের যে ক্ষতি হলো, এটা তো আর পূরণ হবে না, তারপরেও তারা যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, আমাদের সকলেরই সদিচ্ছা থাকবে, ইচ্ছা থাকবে, চেষ্টা থাকবে। কত বছর বয়স ছিল? শনিবারে সন্ধ্যার সময় 6টায় বিকাল আইসে, আমি বাচ্চারা লইয়া দুধ খাওয়া আমার হয়েছে আমি ঘুমাইতো না, আমি আমার ঘর থাকি 1 সপ্তাহ দিয়া লইয়া আইনি, মাছ রান্ধিলাম। এরপরে আমি দিছি আমার মামা দেওয়ার পরে লইয়া গেছে, যাওয়ার পরে আমি 10-15 মিনিট পরে গেছি আমার বাড়িও তো সামনে। যাওয়ার পরে গিয়া ডাকিছি আমার মেয়েরে, নাই আওয়াজ কোনো পাইছি না পাইয়া মামা কইয়া ডাকিছি, নাই মামা। পরে নানি বারইয়া হয়েছেন, হে লইয়া আইসে। আবার পরে আমি বলছি রান্না হয়েছে না, পাঠ করে লগে লগে বাইরে রাখেছি। এরপরে আমি টুকাইছি আস্তা এই সাইডে আমরা যত জায়গা আছে দোকান সব টুকাই গেছে, কই মিঠাই কিনার লাগিয়া নিয়ে গেছে লইয়া, নাই কেউ কয়ে দেখছেন। পরে ধরাইয়া আমি কান্দাকুটি করছি, করার পরে সব আশপাশের মানুষ জমি আনলে পরে তারা খুব টুকাইছেন, টুকাইয়া পাইছেন না পাই আমরা মেম্বারে থানা না তাইন হয়েছেন, তাইন দেখছেন না, পরে টুকাইতে টুকাইতে পাইছেন না পাইয়া গিয়া ছোট বাচ্চার আমার ফ্রেন্ড একটা পাইছেন। তারপরে থানা ফোন করিয়া কইছেন পুলিশে কইছে ফ্রেন্ডটা বাচ্চার মারে দেখাও, ও ফ্রেন্ড নেই। পরে আমার কাছে লেগে আইসেন, আমি কইছি ও ফ্রেন্ডটা আমি কিনতে গিয়া দিয়েছি ও দূরে আগে। পরে গিয়া তারা আরো দোকানের পরে পুলিশ লগে আসলো, পাইছেন গিয়া গাছের মধ্যে মারিয়া ঢুকাইয়া তৈ দিছে। তারা আপনার 14 মাসের বাচ্চা, তার লগে অতগান অন্যায় অত্যাচার করছে। আজকে আমি কোন মুখে যাইতাম আমার শ্বশুর বাড়ি। এরপরে গিয়া আমি রক্তর বিনিময়ে আমার একটা মেয়ে পাইছি, সিজার করিয়া তাও কষ্ট করে আমি পাইছি। আজকে আমার যোগাযোগ করতেছে না, আজকে আইবা তাই না আমি কিলা জারিতাম আমার আপনার দোষ না। তো বর্তমান সময়ের যে ঘটনা, আজকে আমার বুক কালে করছে, কালকে আরেকটা রইব না, ওর কোনো বিশ্বাস আছে না, একটার পর একটা যাতে আর কোনো মারিলা বুক কালিও এনাছে আমার মেয়ের উপযুক্ত বিচার আমি চাই। তার পাশে হইতো এখনো জীবিত আছে স্যার, আমি কেমনে সহ্য করতাম। আজকে আমি আমার দুধের বাচ্চা আমি হারাইছি, আজকে আমি সহ্য করতাম পারি আর না আমার দুধের যন্ত্রণা। আমার মেয়েরে মারছে কিলা কেমনে রেপ করছে জানি, আমার 14 মাসের বাচ্চার লগে কেমনে হইলা অত অত্যাচার করছে করি আমার। শাস্তি পাইব, আপনি কি করবেন? মেয়ে তো আর ফেরত পাইবেন না, কিন্তু শাস্তি সে পাইবে, আইন অনুযায়ী শাস্তি পাইবে। যেহেতু তাকে ধরা গেছে, আজকে 6-7 দিন থেকে আমার মেয়ে মা কইয়া ডাকছে না। আজকে আমি কেমনে থাকতাম, আমার তো বাজার ইচ্ছা নাই স্যার। আমি না কি করা যাবে, আপনার তো কোনো দোষ নাই জায়গাতে না, আপনি তো আপন মনে আপনার মামা। আমি তো ভাবছি না জানি 14 মাসের বাচ্চার লগে জানি এলাকায় করবো কইয়া, কেন আমার মনের মধ্যে আইছে না, নাইলে তো আমি আমার মেয়েরে দিলাম না। যাই হোক, এখন স্বামী তাকে বোঝাইতে হইব, অন্যদের বোঝাইতে হইব। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা না, ত্রিপুরার যে প্রায় প্রতিদিন প্রতিনিয়ত আকছার এই জাতীয় ঘটনাগুলি ঘটছে। আজকেও পত্রিকা খবর উঠেছে 72 বছরের এক মহিলা এই গতকাল না পরশু অমরপুরে ধর্ষিতা হয়েছে। তো এটা এখন মানে ত্রিপুরার যে মানে এখন আর এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না,
আর আমাদের রাজ্যের যারা বর্তমান শাসক দল এরা শুধু বেটি বাঁচাও বেটি এই পড়াও স্লোগান না, যে এই কি বলে এই কি বলে কি এই সুস্থ সুখী ত্রিপুরা, উন্নত ত্রিপুরা, কত ধরনের স্লোগান তারা দিচ্ছে, কিন্তু ত্রিপুরাটা যে কোথায় যাচ্ছে। এই যে গত পরশুদিন 2 ওয়াগন ভর্তি ফেন্সিডিল উত্তর ভারত থেকে এখানে এসছে। এই যে মহিলাদের উপরে গণধর্ষণ, আক্রমণ, শিশু হত্যা, এই জাতীয় বিকৃত মানসিকতা, এর সাথে এই ফেন্সিডিলের ব্যবহার এবং তার অবাধ কারবারের যে পরিবেশ তৈরি উঠেছে, এটা বিচ্ছিন্ন ঘটনা না। এবং সেক্ষেত্রেতেও যে এখন প্রায় 48 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, একটা রেলের ওয়াগনে যদি এরকম কোনো মাল আসে, তার ইনভয়েস থাকে, রেলের কোনো অফিসে এটা বুকিং হয়েছে, ত্রিপুরা পুলিশ এখনও কাউকে ধরছে না। আমি গত পরশুদিন এই উত্তর ত্রিপুরাতে আস্তে আস্তে ঘটনাটা শুনেছি। আমি বলেছি যদি এই দোষী ধরা না পড়ে তাহলে বুঝতে হবে যে প্রশাসনের উচ্চতলায় রাজনৈতিক এবং প্রশাসনিক যারা কর্তা ব্যক্তি তারও তার সাথে যুক্ত, এবং এর যদি বিহিত না হয় তার চরম পরিণতি হবে। ত্রিপুরা রাজ্যের মানুষ এটা সহ্য করবে না, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। কাজেই সেদিক থেকে সমস্ত ত্রিপুরাবাসীকে আমরা আহ্বান জানাবো যে আপনি কোন দল করেন প্রশ্ন না, যদি যে কোথাও আগুন লাগে সে আগুন মন্দিরও পুড়বে, মসজিদও পুড়বে, গির্জাও পুড়বে। আজকে ত্রিপুরাজ্যে যে আগুন লাগছে, এই আগুনে সব দলের সমর্থকরা আমরা পুড়ে ছাই হয়ে যাচ্ছি। কাজে সবাইকে অনুরোধ করবো সোচ্চার হন, পথে নামুন। আমরা বিরোধীরা আমরা তো আছি, এটা কোনো ভোট বা ক্ষমতার প্রশ্ন না, এটা আমাদের অস্তিত্ব রক্ষার প্রশ্ন। এই ক্ষেত্রতেও সমান কথা, এই গ্রামের সমস্ত লোককে এই পাষণ্ডের যাতে শাস্তি হয়, আর এই মহিলা এবং তার পরিবার যাতে এই তাদের চরম ক্ষতি হয়েছে, তারপরও এরা সুখে শান্তি থাকতে পারে। অন্য কিছু করতে না পারলেও আমাদের শুভবুদ্ধি, আমাদের একটু তাদের সাথে ভালো ব্যবহার, সদিচ্ছা, এটাই হবে তাদের কাছে সবচেয়ে বড় পুঁজি। হ্যালো 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 এখানে একটা সার্ভে করছিল, যার কারণে আমাদের কাছে ইনভাইট করা হয় এবং আমরা সার্ভে চলাকালীন আমরা এখানে আসি। ব্যাপারটা হলো এটা স্মার্ট সিটির আন্ডারে এই কনস্ট্রাকশন সবটা করা হয়েছে। আমাদের মেইন কথা হচ্ছে যে আমাদের যে এই লেকটা, এটা তো অনেকদিন ধরেই মাইগ্রেটরি বার্ডসরা আসছে, এটা একটা ন্যাচারাল মানে ইকোলজিক্যাল ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এই লেকটা খুব ইম্পর্টেন্ট। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এখানে মাইগ্রেটরি বার্ড আসছে, কিংবা এটা অনেকটা আমাদের এই অত্র এলাকার পুরো ইকোলজিক্যাল ব্যালেন্সটার জন্য মোটামুটি ভালোভাবেই একটা রোল পার্ট প্লে করে। আর এখানটা হচ্ছে কি চতুর্দিক থেকে এনক্রোচমেন্ট হচ্ছে, এখন একটা কমার্শিয়াল ব্যাপার হয়ে গেছে এখানে, ফলে এটার যে মানে পরিচ্ছন্নতাটা আছে লেকটাও আস্তে আস্তে কমে যাবে, মানে এরিয়া কমবে, ডেপনেস কমবে, ফলে এটা একটা ইকোলজিক্যাল একটা ডিস্টারবেন্সের তৈরি হবে। দ্যাটস ওয়াই আমাদের এই স্টেপটা নেওয়া। এটা নিয়ে আমাদের হিউম্যান রাইটস কমিশনে কেস করা হয়েছে। এর যে চেহারা পরিবর্তন হইতেছে, ডাইভারশন বলে আর কি, ওটা যা লেক থাকার কথা, লেকটার মধ্যে কৃত্রিমভাবে কনস্ট্রাকশন তৈরি করা হইতেছে, যেটার জন্য রেভিনিউ ডিপার্টমেন্টের পারমিশন লাগে সেইটাও নেওয়া হয়েছে না, এবং এটা নির্মাণের জন্য যে পৌরসভার পারমিশন লাগে সেইটাও নেওয়া হয়েছে না। আর এর ফলে এটার
লেকটার চরিত্রটাই ধ্বংসাত্মকভাবে শেষ হয়ে যেতেছে। এই লেকটা একটা বিশেষ গুরুত্ব এই কারণে, এটা একটা প্রাকৃতিক লেক ছিল, আর এটা সারা পৃথিবীর যে পরিযায়ী পাখিদের যে পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে পথ, গতিপথ, সেই গতিপথের মধ্যে একটা কিন্তু এটা পড়ে। এটাই এরা এখানে প্রায় 27-28 ধরনের পাখি এখানে আশ্রয় নিত শীতকালে, এবং এরা প্রজননের পরে বাচ্চাগুলো যখন বড় হইতো আবার মানে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা আবার তাদের জায়গায় নিজস্ব বাসস্থানে তারা যাইতে গিয়া সেই বাসস্থানটাই এরা নষ্ট করে দিতেছে এই নির্মাণ কার্যের নামে, ডেভেলপমেন্টের নামে। আসলে এটা ডেভেলপমেন্ট হইতেছে না, এটা হইতেছে ডেভেলপমেন্ট ডিস্ট্রাকটিভ ডেভেলপমেন্ট যাকে বলে, এটা তাই হইতেছে। এটা যদি আমরা আমাদের হিউম্যান রাইটস কমিশনে অভিযোগ করছি, তারা এটার কগনিশনস নিয়ে সমস্ত দপ্তরগুলিরে তারা ডাকাইছে এবং এটার সম্পর্কে রিপোর্ট চাইছে। এই আজকে এইটা যে এটা যেই অবস্থায় ছিল এই অবস্থায় আছে কিনা এটা জানবার জন্য এটা আজকে মাপটা নেওয়া হইতেছে। এই জন্য তারা আমাদেরও ডাকাইছে, আমরাও আইছি, তারা মাপটা নিতে চাই, তারা রিপোর্ট নিব, রিপোর্ট দিলে কী দেয় আমরা দেখি। আমরা একটা এটা মানে একটা স্বেচ্ছাসেবী সংস্থা, এটার নাম হচ্ছে ফোরাম ওয়াটার বডিজ অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ জলাশয় এবং পরিবেশ সংরক্ষণ মঞ্চ। তো আমরা যখন এটা প্ল্যান করা হয় তখন একটা স্টেক হোল্ডার্স মিটিং হয়েছিল, এবং সেই স্টেক হোল্ডার্স মিটিংয়ে তারা সেটা বলেছিল এখানে কি কি করা হবে। তখন আমরা বলেছিলাম যে এখানে যদি এই সামনের দিকে যে পন্টুন মেথড করে সামনের জায়গায় ওরা একটা প্ল্যাঙ্ক বানিয়েছে, মানে পাটাতন। তো আমরা তখনই বলেছি যে এটা যদি করা হয় তাহলে অ্যামফিবিয়ান থেকে আরম্ভ করে সমস্ত প্রাণীদের মানে একটা চলাচলের সমস্যা হবে, এবং দ্বিতীয়ত এখানের যে মানে হ্যাবিটেট আছে, হ্যাবিটেটটা যদি নষ্ট হয় তাহলে এই যে মাইগ্রেটরি বার্ডস এখানে আসে, কমপক্ষে 30টা স্পিসিস আরও বেশি আসে, তো সেগুলো এখানে এসে ডিম পাড়ে এবং বাচ্চা ফোটায়, তারপর যখন শীত চলে যায় সেই বাচ্চাগুলো চলে যায়। তো এটা একটা মানে ন্যাচারাল হ্যাবিটেট, মানে ওই পাখিদের একটা বাসস্থান ছিল, তো সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। তারপর এই জায়গাটাতে একটা ব্যাট জোন মানে বাদুর তো একটা এক্সটিংক্ট স্পিসিস হয়ে গেছে এখন, তো এই বাদুরগুলো এই জায়গাটাতে এখন আর থাকতে পারছে না। এই যে এত বড় আর্টিফিশিয়াল একটা এস্টাবলিশমেন্ট হয়েছে এর ফলে। আর এই যে মাঝখান দিয়ে একটা ব্রিজের মতো করা হয়েছে আপনি দেখুন, সেটা হচ্ছে সবচেয়ে খারাপ, কারণ জলটাকে বিভাজিত করা হয়েছে, এবং যার ফলে মানে একটা মহা সমস্যা হয়েছে। অন্যদিকে প্রচুর এনক্রোচমেন্ট আছে, এবং এই লেকের এরিয়াটা আপনি যদি দেখেন যে মাঝখান দিয়ে ব্রিজ হওয়ার ফলে মানে একটা বাধাপ্রাপ্ত হয়েছে, এবং এটা একটা ডিভিশন তৈরি হয়েছে। তো আমরা এটা বলেছিলাম যে ঠিক আছে, ডেভেলপমেন্ট করলেও মানে এই যে ব্যাট জোন মানে বাদুড়দের যে বাসস্থান বা মাইগ্রেটরি বার্ড, তারা যে এখানে আসবে তাদের বাসস্থানগুলোকে ভালো করে সুন্দর করে রাখার দরকার, তারা সেটা রাখেনি। আর ওই যে পন্টুন মেথড করে যে ওরা পাটাতনের মতো করেছে, তো সেখানেও কিন্তু এই সমস্যাগুলো হয়েছে। তো এর জন্যে আমরা ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশনে একটা কেস ফাইল করেছিলাম, এবং হিউম্যান রাইটস কমিশনের তরফ থেকে বিভিন্ন দপ্তরকে নোটিশ দিয়েছে যে এটা কিভাবে করা হলো। তো সেই কারণে আজকে এটা একটা সার্ভে করা হচ্ছে, ল্যান্ড অ্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে সার্ভেটা করা হচ্ছে। তো সেটা করে সেটা তারা রিপোর্ট দেবে, তো এই কারণেই আমরা এখানে এসেছি। পরিচয়টা আমি নিখিল দেবনাথ, প্রেসিডেন্ট, জয়ন্ত পরিচয়জি, সেক্রেটারি। দেখুন এরিয়া অনেক দূর অব্দি এখানে ছিল।
আমরা এটাও ওইখানে শেষ দেখ এটা চিন্তা করতে পারছি না। পয়সা খরচা করতে এইখান থেকে একটা টান দিতে পারো বাংলাদেশ গেছিলাম বেশিরভাগ আজকের দিনে তো লক্ষ্মী দিনের জিনিস, একটা স্বর্ণের জিনিস ঘরে নিলাম, যে লক্ষ্মীর একটা আশীর্বাদ হিসেবে যাই পারছে তাই নিছে। আজকের দিনে তো এইরকম ভিড়, সবাই লক্ষ্মীরে ঘরে নিতে চায়, ওই আর কি। অ্যাকচুয়ালি ধনতেরাস তো মা লক্ষ্মীর একটা আশীর্বাদ। এই আশীর্বাদ উপলক্ষে সবাই মনে করে একটা কিছু কেনাকাটা করা দরকার এবং সবাই কেনাকাটা করতে আসে, এই হিসাবেই আমরা আসা আর কি। একটা বালা কিনছি। $94,500
দাম দেওয়ার পর আমি দুইটা রাখলাম। আজকে তো শুভ ধনতেরাস, মানে আজকের দিনেই বলা হয় যে মানে যুগ যুগ ধরে যদি নতুন কিছু আমরা ঘরে আনি, সে যে কোনো ধরনের জিনিস হোক, ইটস কাইন্ড অফ আ ওয়েলথ অর অ্যাসেট। কেউ বাড়ি কিনলো, কেউ মানে সোনার জিনিস কিনলো, কেউ রূপোর জিনিস, কেউ টিন, মেটাল, বাসন টাসন যাই আনুক, মানে আপনার বৃদ্ধি হয়, মানে একটা ফ্যামিলি, একটা প্রসপেরিটি, গুড লাইফ, গুড হেলথ সব কিছুই জড়িত। তো আজকে লাইক এভরি ইয়ার আমরা খুবই ভালো রেসপন্স পাচ্ছি ইনস্পাইট অফ দ্য প্রাইস রাইস। মানে ইনফ্যাক্ট আমরা ভেবেছিলাম যে প্রাইস রাইসে সবাই একটু হালকা জিনিস কিনবে, কিন্তু সারপ্রাইজিংলি যে মানে হয়তো ইনভেস্টমেন্ট ভেবে মানে সবাই গ্রাহকরা একটু হেভি ওয়েটেরই কিনছে। তো এটা ইটস এ ভেরি গুড সাইন। মানে দাম তো বাড়ছে, আমরা দেখেছি সোনার দাম কোনো দিনই মানে একটা স্টেডি রাইস দিয়েছে, অ্যান্ড মানে দ্য হোল ওয়ার্ল্ড ইজ ট্রাস্ট ইজ অন গোল্ড। কিরকম চাহিদা কিরকম এটা বিক্রির খরচ মানে চাহিদা মানে ইন স্পাইট অফ দ্য প্রাইস রাইজ, যে চাহিদা তো আছে বিকজ সামনেই ওয়েডিং সিজন। তো এটা মানে ভেবে লোকে বিয়ের জিনিস, লাইক এভরি ইয়ার ধনতেরাসে বিয়ের জিনিসই বেশি বিক্রি হয়, গিফটের জিনিস, আর স্পেশালি আমাদের সব রকম কালেকশনস, যেটা ডায়মন্ড গ্লিটারিয়া কালেকশন, আদিকৃতি কালেকশন, এগুলো ভালো রেসপন্স, অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাসিক ক্যালকাটা ইয়েলো গোল্ডের মধ্যে এটা ভালো রেসপন্স। অ্যান্ড মোরওভার আমরা যে 525 রুপিস পার গ্রামে অফ দিচ্ছি, ডায়মন্ড মেকিং চার্জেসে 100% অফ, gemstones 15% off, and with every purchase একটা assured gift plus a discount voucher of up to 1500 rupees থাকছে, ডিসকাউন্ট ভাউচার up to 1500। তারপরে তো একটা মেগা ড্র থাকছে। তো এইসব বিষয় নিয়ে মানে আমরা খুবই ভালো সাড়া পাচ্ছি। আরে দিও না তুমি, রাখো তোমার তো নিম খবর পাই আইছে, আমি খবর পাই আইছি, আমারে কইতেছে আপনার কি হবে? আমার মায়া কি হয়েছে মেয়েটা? মায়াটা দিতে হয়েছে, আমি কই যাচ্তাম না বাবা, কিচ্ছু করতে পারি না। আমরা হঠাৎ করে খবর পাইছি, কারো জানি ফোন করছে, তাই ফাঁসি দিছে। আমরা দৌড়ে আইলাম রে বাবা, আমরা মায়ের ধরা ফেলাম না। আমি খালি টিফিন দেখাইতে পারছিলাম। কি দেখছেন মেয়েরে, কি দেখছে, কি অবস্থা পাইছে? এটা কি মেয়ের শ্বশুর বাড়ি? এটা মেয়ের শ্বশুর বাড়ি। আচ্ছা, কত বছর আগে মেয়েরে বিয়ে দিচ্ছে? ছেলে মেয়ে আছে কি? আপনারা তো আসার পরে একটা অভিযোগ করতেছেন যে আপনার মেয়েরে হত্যা করা হয়েছে, মানে কি কারণে এরকম সন্দেহ করতেছেন? জানি না। বর্তমানে স্বামী, ওনার স্বামী কই আছে? স্বামী এখানে আছে, কোথায় আছে জানি না, বাইরে বসে আছে। এরকম কেন?
এটা তো স্যার অ্যাকচুয়ালি আমি বাড়িতে ছিলাম মানে আমরা ঋষিকা বাচ্চারা নিয়েছিলাম মাস্টার বাড়িতে ভোর 6টা 5 বা 7 তারপরে আমরা আইছি 8টা 8:30টার সময় বাচ্চারা নিয়ে বড় ছেলে নিয়ে আসি আবার পরে বড় ছেলে আইসে ঘরে আমি নিচে মার সাথে কথা বলতে ওখানে বড় ছেলে আমার কাছে পাপা আয়া দেখতে হবে আয়া ছেলে দিয়ে আমার ছোটো ছেলে নিয়ে 10 মিনিট নামাই দিয়ে ছেলে বড় ছেলেকে সাইকেলটা দিয়েছে বাচ্চা নিয়েছে ওইখান থেকে এরপর আয়া ছেলে নুন দিছে আমার আরে তুমি যাও না এদিকে এদিকে যাও এদিকে যাও মাস্টার এদিকে যাও ওইখানে মাস্টার বাড়ি উদান করছি ভাবছিলাম হে মাস্টার বাড়ি করবো হে পাপা মাস্টার বাড়ি করতাম না কালকে হেরা স্কুলকে পিকনিকে যাইবো তো রাত্রেবেলা করলাম এই কথা বলেছিল মাস্টার বাড়ি করতো না আমি নিয়ে আইছি আমার স্কুলে দিয়ে দেবো শীতের ঘটনা প্রায় বুঝলাম যে আমরা আগে দেখছি প্রায় 8:30 বুঝলাম না হ্যাঁ ঠিক আছে এর হলো আমার বড় ছেলের বয়স হলো সুরজিৎ সাহা 15+। কি হয়েছিল ঘটনাটা আপনি কি দেখলেন? ঘটনা তো স্যার আমি অ্যাকচুয়ালি আমরা 12টার সময় বাইরে ছিলাম আমার ভাগ্নির বিয়ার জিনিসপত্র কিনুন হয়ে যায় জিনিসপত্র কিনা সেরা আইসি আউনের উপর আমার ছোটো ছেলে আবার ক্রিকেট খেলে তো আমি ক্রিকেটে হেরে নিয়ে লেগে গেছি আস্তবল মাঠে তো আবার কালকে গেম আছে জিরে নিয়াতে তো আমি তারা কোচের কথাবার্তি কোয়েটে আইসি আইএসেরা এরপরে আমি বাটার কিছু খাইছি না তো আমার ছোটো ছেলে কিছু খাইছে না তো এই ছোটো ছেলে এগ রোল খাইছে এগ রোল বানাইছে মিসেস এগ রোল বানাইছে আমি এগ রোল খাইছি বড় ছেলে এগ রোল খাইছে ছোটো ছেলে এগ রোল খাইছে খাইটে সেরা আমরা কি করছি আমি দুনো ছেলে মাস্টার বাড়ি গেছি গা কটার সময় আসছিল 6টা 3 বা 4 বাইরেছি মানে 6:30 থেকে মাস্টার বাড়ি ছোটো ছেলে মাস্টার হলো দশমিঘাট বড় ছেলে বাড়ি মাস্টার বাড়ি হলো সার্কেট হাউস তো ছোটো ছেলেরা আমি এখানে ড্রপ করে সেটা দশমিঘাট ড্রপ করে বড় ছেলেরা নিয়ে গেছি আমি সার্কেট হাউস ওইখান থেকে 8টার সময় মানে 8:15টার দিকে রিটার্ন হয়েছে এসেরা তারপরে আমি আবার রামনগর 2 নম্বর আছি নন্দী স্যারের বাড়ি আছে সেকশানে ওইখানে দাঁড়াইছি তো আমার ছোটো বড় ছেলে কইতেছে পাপা 8:30টার সময় না 7:30 এই শুরু করবো এখানে দাঁড়াইতে হইব আমি এখানে দাঁড়া রয়েছি আমরা আমরা দুজনে কথা বলতেছি বাপে আর ছেলে কথা বলতেছি হে আমার কাছে পাপা চলো মাস্টারবাড়ি করতাম না রাত আমার তো বোর্ডের পরীক্ষা আছে ম্যাট্রিকের বাড়িতে গিয়ে পড়বো দেখ কোন প্রবলেম যদি না হইলে চল আইসি আইসে না তো আমার এখানে মার সাথে দাঁড়ায় কথা বলতেছি নিচে তো ছেলে আইসে বাবা চাবিটা দেবো তো আমি স্কুটির থেকে চাবিটা ফিল্ডে সেরা ঘরে চাবিটা দিছি আর কি আমি দিছি পরে হ্যাঁ পাপা দৌড় দিয়ে আইছে আইসা কই গিয়া দেখলাম এই অবস্থা স্যার। কটার সময় আপনার বাড়িতে ঢুকছিলেন? বাড়িতে ঢুকছি স্যার 8:15 বা 8:30 এরকম। এই উপরতলার মধ্যে কি আপনি একেই থাকেন বা আপনার বিশেষ থাকে অন্য কেউ আছে? না আমরা তো ফ্যামিলি আমরা 4জন ফ্যামিলি আমি আমার মিসেস আর 2 ছেলে। অন্য কেউ থাকে না? না প্রাথমিকভাবে কি মনে হয় হঠাৎ করে এরকম আত্মহত্যার সিদ্ধান্ত? এটা তো আমি তো নিজে বুঝতে পারি আমি তো লিবে আইছি স্যার ছুটিতে কি করে চাকরি করেছি সিআরপিএফ মহারাষ্ট্র গড়ছুটির ম্যানেজার আমি আছি ছুটি আছি 26 তারিখে স্যার। কতদিনের ছুটি? 1 মাসের ছুটি আছি স্যার। আমাদের পরেই তো এই কথাবার্তা পূজা সব কিছু বললাম সব কিছু ঠিক আছে আজকেও আপনার জিনিসপত্র সব কিছু কিনলাম সব কিছু হ্যাঁ তো এই ঘটনা যে করলাম আমি জীবনে ভাবছি না কোনো কারণ ছাড়া এরকমভাবে আত্মহত্যা। আমি তো এই যে মানে এটা করতে পারতেছি না যে কীভাবে এই ঘটনাটা আমি জীবনে ভাবছি না যে হ্যাঁ করবো কারণ আমার 2টা ছেলে বড় ছেলে বোর্ডের পরীক্ষা। আপনার শ্বশুরমশাইয়ের একটা অভিযোগ যে ওনার মেয়েকে হত্যা করা হয়েছে উনি কিছুক্ষণ আগেও বললেন। কে? আপনার শ্বশুরমশাই? না এরকম তো কোনো কিছু ঘটনা তো আমার লগে তো হয়েছে না স্যার। আমি তো ছুটি যাইতেছি আজকে 18 বছর 19 বছর আমার। উনি চিৎকার করে বলছিলেন যে আমার মেয়েকে মারা হয়েছে হত্যা করা হয়েছে। না এরকম কোনো কিছু ঘটনা। এমনিতে পারিবারিক কীরকম ছিল? কার সাথে? আপনার সঙ্গে মানে বিশেষের সম্পর্ক? আমরা তো স্যার 1 মাসে আই ছুটি আবার 3-4 মাস পরে আমরা ছুটিতে আই এরকম কোনো খারাপ কোনো সম্পর্ক নাই। বাকি আমরা তো মনে করেন বাচ্চারার সাথে একটু ধরো খেলাধুলার মধ্য দিয়ে সেটা একটু তো মনে করেন বকাবাধ্য হয় বাচ্চারা বকাবাধ্য করি ঠিক আছে তো এই আর কি। তো
তো আমার অনেক সময় কয়ে তুমি এত বকাবাদ্য করো না, তুমি 2 দিন লেগে ছুটিতে আইছো, তুমি যাও গা, তো বকাবাদ্য বাস এতটুকু। এরকম কোনো এর সাথে আমার কোনো এরকম মারধর বা কোনো বকাবাদ্য কোনো কিছু এরকম কোনো ঘটানো হয়েছে না। আমি জীবনে চিন্তা করতে পারছি না যে সেই ঘটনাটা করে। কত বছর আগে বিয়ে করছেন? স্যার আমি 2006-এ বিয়ে করছি স্যার। সামাজিক ছিল? হ্যাঁ সামাজিক স্যার। মানে বর্তমানে ছেলে মেয়ে? 2 ছেলে, বড় ছেলে স্যার ক্লাস 10-এ, এবার আগামী বছর 26-এ মাধ্যমিক দিব স্যার। ছোটো ছেলে ক্লাস 5-এ স্যার, ক্রিকেট খেলে কালকা ক্রিকেট গেম আছে স্যার। আপনার মিসেসের নাম কি? শুক্লা রয় সাহা। আপনার নাম? জয়ন্ত কুমার সাহা। এই বাড়িটা কি আপনাদের নিজে? আমার নিজের বাড়ি স্যার। আমার শেষ ঘরের পজিশন ডালো, এই ঘরের খাটের পজিশন ডালো, এই যে আমারও কি থাকবে আমি ভালোভাবে বললে তো আর এসব কথা মুখে ডাইলে লাইনে না, শান্তি বলে তো এসব কথা আইব, স্বাভাবিক সবাই ভালো। আমি একটু এটা তো পুরা ইয়েটা ফটো তুলবো। হ্যাঁ, বিছনা নমুনা এটা আরে মা ওই তো না লাইট থাকবো এরা দুইটার একটু থুইছি আপনার নামটা আপনার নাম? জয়ন্ত কুমার সাহা। কলকাতার বড়মারা দলে, হ্যাঁ নৈহাটির বড়মারা দলে আমরা 51 ফুট উচ্চতার একটা প্রতিমা নির্মাণ হয়েছে আমাদের মাঠের মধ্যে। আমরা কার্ডিলা যুব সংস্থা বরাবরই তেলিয়ামোড়া তথা রাজ্যবাসীকে আমরা আনন্দ দেওয়ার চেষ্টা করি, এবার চেষ্টা করছি। আর এবারের আমাদের এই পুজোর উদ্বোধন করবেন আমাদের তেলিয়ামোড়ার মাননীয় বিধায়িকা তথা মুখ্য সচেতক কল্যাণী রায় মহোদয়। আমাদের উদ্বোধনের ডেট হচ্ছে 19 অক্টোবর, হ্যাঁ, আর মূল পূজা হবে 20 অক্টোবর। আর এবার আমাদের পূজার বিশেষ আকর্ষণ হচ্ছে আনন্দ মেলা। হ্যাঁ, বিশেষ করে শিশুদের আনন্দ দেওয়ার জন্য আমরা নানান ধরনের মানে সামগ্রী আয়োজন করা হয়েছে আমাদের এখানের মধ্যে। তারপরে আমাদের 23 অক্টোবর অন্নভোগের আয়োজন করা হয়েছে মাঠের মধ্যে, আমাদের কালটিলা মাঠের মধ্যে গ্রামবাসী তথা সবার জন্য আমরা অন্নভোগের আয়োজন করেছি। হ্যাঁ হ্যাঁ দেখতে লাগবো আছে কইছি আমি আজকে মনে করো না না
ঠিক আছে ওই সরাতে দিস দেখতে মজা ঠিক আছে একটা জিনিস ঠিক আছে নি দেখতে মজা সরতে মজা নাই কোনটা যে কোনো জিনিস কটা দিন আছে 2 3 4 5 25টা করে তুমি এই যাচ্ছ কত বললো না দিতে নেই তো সব दोनों क्यों बना रहे हो किस लागू না এটা কিছু কিছু এখানে এই যাচ্ছ বলছে মনে না করে ফ্যান্সি ডিল তারা ইয়ে করে খুললে দিয়ে আবার বানানি কথা আসুন তো रात में तुम्हारे का रिस्क है इनका भी रिस्क है रात में नो परमिशन टू और बस्तों में डालो 272 हमारी स्पेसिफिक इन्फॉर्मेशन मिली हमें मॉर्निंग में अराउंड 2:30 के अराउंड एक इन्फॉर्मेशन मिली। उस बेसिस पे ये लोकेशन हथरई है, वहाँ पे हमने पूरी पुलिस टीम TSR पर्सनल 6 बटालियन उनके साथ मिलके रेड कंडक्ट करी और हमें पता चला कि अराउंड 3250 3250 फैंसी डिल की कप सिरप है। यहाँ पे इसको बड़े पैकेट्स में छोटे छोटे क्वांटिटी में डिवाइड किया जा रहा है, ऐसा लग रहा है इस सीन से। और
अभी तक एक्यूज का पता नहीं चला है। लैंड ओनर को के बारे में डिटेल निकाली जा रही है, तो अकॉर्डिंगली आगे का एक्शन लिया जाएगा। लोकेशन कहाँ है? हदरई है, तेलियामुरा पुलिस स्टेशन के अंडर आता है। सर जो पकड़ा है उसका मार्केट वैल्यू सर कितना होगा? मार्केट वैल्यू जैसे इसका प्रिंटेड रेट तो अराउंड 200 रुपीज़ है पर पीस अप्रोक्स, बट इसका मार्केट वैल्यू अराउंड 1800 to 2000 रहता है इंटरनेशनल मार्केट वैल्यू। तो अराउंड 3250 को आप देख लो, अराउंड कितना हो गया अमाउंट? 20 lakhs के अराउंड ये फिगर आ रहा है टोटल। কারেন্টটা খুলে দিছে তো এরপর আমি ঘর থেকে একটা বলাস লাগাইছি কারেন্টটা খুলছে প্রথম আগুনের ইডিকে ইডিকে ঘুরছে ওই যখন ইডিকে বাবু ধরছে এই আগুনের ইডি কারেন্ট তো লাগবে না, বেশি না, 2 মিনিট আমি লাগতে গেল মানে তো তাতে বেরিয়ে বালতি মধ্যে জল আছে, তাতে আমি জল দিছি আর ইয়া উঠলো। না বলো তো ছিল গাড়ি তো ঘটনাটি কখন ঘটেছিল? ঘটনাটি কাল রাত্রে 2টার সময় আমরা শুনি সপ্তাহে শুনি আগুন জ্বলতে দরজা কইরা, এরপরে গাড়ির ওটুর মধ্যে তেল ঢালছে, বোতল কেরোসিন আর পেট্রোল মোবিল মিশাইয়া ঢালছে, গাড়ির ওটুর মধ্যে ঢালছে, এরপরে বাইকে ঢালছে, ঢাললে আগুন জ্বালাইছে। এরপরে বোতল লাগাইতে গেছে, বোতল গাড়ির মধ্যে আসলো বোতল, এবার রাত্রে আপনি আর একটা গন্ধ পাইয়া দিই মনে অবস্থায়, তাতে করে উঠটা আগুন আমরা নিভাইছি। নিয়েছে পরে ওটু তো ওটু আছে, ওর দ্বারে ওটু তাতে করে নিয়ে করছি খিচাইছি, ওটু তো আগুন যা দেওয়ানোর উদ্দেশ্য আসলো তারা, মানে কে বা কে লাগাইছে সঠিক জানি না আমরা, মানে ওইভাবে চললে আমরা কেভাবে থাকবো এই অবস্থা হইলে। এটা বাড়ি টাকা? বাড়িটা আমার নাম সমীর দাস, আমার ভাইয়ের নাম তপন দাস, আগে প্রধান আসলো। এটা রাজনীতির ক্ষেত্রেও হইতে পারে এমন ঘটনা। নমস্কার আপনাদের সাংবাদিক বন্ধুদের, এবং আপনাদের মাধ্যমে আমরা গোটা রাজ্যবাসীকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এবছরের একটি নতুন একটি যে নিত্য প্রয়োজনীয় জিনিস ফলের জুড়ি, সবজির জুড়ি দিয়ে আমরা তৈরি একটি প্যান্ডেল আমরা এনেছি, এবং আমরা ক্লাব সদস্য এবং আমাদের লোকের যারা শিল্পী আছে তাদেরকে নিয়ে আমরা নিজেরাই আমাদের প্যান্ডেল আমরা তৈরি করছি। এবং আমাদের প্রতি বছরের মতো এবছরও আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের 2 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে। তারপর আমাদের প্রতি বছরই আমাদের র্যালিতে দুর্গা প্রতিমা নিয়ে আমরা যে র্যালি করি, এই র্যালিতে আমাদের প্রতি বছরই একটি আকর্ষণীয় কিছু না কিছু থাকে। তো এবছরও কোনো বিকল্প নেই, এবছরও আমাদের আকর্ষণ আছে, বিশেষ আকর্ষণ র্যালিতে আপনারা সবাই দেখতে পারবেন। এবং পুজোর দিন আমরা মহাপ্রসাদ বিতরণ করে থাকি, তাই সকলের কাছে
নিমন্ত্রণ রইল, আপনারা সবাই আসবেন, মহাপ্রসাদ গ্রহণ করবেন এবং 3 দিনব্যাপী আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের সকলের নিমন্ত্রণ রইল আপনাদের মাধ্যমে। নমস্কার। কি থিম রয়েছে আপনাদের এবারে? এবছর আমাদের একটি নিত্য নতুন পদ্ধতিতে আমাদের একটি প্যান্ডেল আমরা বাইরে থেকে আমরা কিনে এনেছি এবং আমরা নিজেরাই তৈরি করছি। এই প্যান্ডেলটি খুব সুন্দর একটি প্যান্ডেল, সম্পূর্ণ এই ট্রে দিয়ে আমাদের প্যান্ডেলটি এবছর আমরা তৈরি করব এবং আমাদের এবছরের বিশেষ আকর্ষণ যেটা আমরা প্রতি বছর করে থাকি র্যালি, এই র্যালিতে আমাদের বিশেষ আকর্ষণ আমাদের ভারতবর্ষের আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা, অখণ্ডতা এইগুলো আমাদের নৃত্যনাট্যের মাধ্যমে আমরা তুলে ধরবো। আর এই নৃত্যনাট্যে আমাদের যে আকর্ষণ, এই নৃত্যনাট্যটার নাম হচ্ছে অপারেশন সিন্দুর। এদিকে সবাই একটু আমার একটু দাঁড়াতে আমরা সকলে জানি
যে প্রতি বছর 8 নং টাউন বড়দালি মণ্ডলের উদ্যোগে আসন্ন দীপাবলিকে কেন্দ্র করে শ্যামা মায়ের পূজায় সকলে মিলে আমরা ব্রতী হই। এবারেও তার অন্যথা নয়। এবারও আমাদের পূজা কমিটির সম্মানীয় চেয়ারম্যান তথা আগরতলা পৌর নিগমে শ্রদ্ধেয় মেয়র তথা 7 রামনগর বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক শ্রদ্ধেয় দীপক মজুমদার মহোদয়, উনি আমাদের পূজা কমিটির চেয়ারম্যান। বিস্তারিতভাবে এখন উনি আপনাদের সামনে আলোচনা রাখেন। সব দিয়ে দেবো। নমস্কার সকলকে। আসন্ন দীপাবলি উৎসবকে সামনে রেখে 8 টাউন নং 8 বড়দালি মণ্ডলের উদ্যোগে প্রতি বছর নেই, এই বছরও আমাদের দীপাবলি অনুষ্ঠান উপলক্ষে কিছু কর্মসূচি এবং মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো আমি আমাদের অনুষ্ঠান সূচি বিষয়ে প্রথমে আলোকপাত করব। আমি প্রথমেই আগরতলা শহরবাসী এবং রাজ্যবাসীকে এই দীপাবলি উৎসবে সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ এবং স্বাগত জানাই। আমার আশা এবং প্রত্যাশা থাকবে আমাদের এই পুজোতে সবাই সার্বিকভাবে অংশগ্রহণ করবেন এবং এই পুজো অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলের একটা আন্তরিক সহযোগিতা আমরা কামনা করছি আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। তো আমি অনুষ্ঠান বিষয়ে মণ্ডল সভাপতি কিছুটা শুরু করার কথা বলেছেন। আমরা 8 টাউন বড়দালির উদ্যোগে প্রতি বছরই শ্যামা মা পুজো আমরা ব্রতী হই। এবারও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা করতে যাচ্ছি। আগামীকাল সন্ধ্যা 6:30 ঘটিকা আমাদের মাঙ্গলিক অনুষ্ঠান মধ্যে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের হাত ধরে আনুষ্ঠানিকভাবে আমাদের এই 3 দিনব্যাপী অনুষ্ঠান 19, 20 এবং 21 তারিখ সূচনা হবে। 19 তারিখ 6:30টায় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় আনুষ্ঠানিকভাবে এটা অনুষ্ঠান শুরু করবেন। তারপর সাংস্কৃতিক সন্ধ্যা থাকবে প্রতিদিনই। 20 তারিখও আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, 21 তারিখে হবে। সার্বিকভাবে সপ্তাহে সন্ধ্যা থেকে রাত্রি 11টা অবধি আমাদের প্রোগ্রাম চলবে এবং 19, 20, 21 এর মধ্যে আমাদের প্রতিদিনেই প্রসাদ বিতরণ করা হবে। উপস্থিত ভক্তদের বা দর্শনার্থী বা পুণ্যার্থী যারা আসবেন দূর দূরান্ত থেকে, যেখান থেকে আসবেন, প্রত্যেকেই আমরা প্রসাদের ব্যবস্থা করা আছে, তাদের জন্য প্রসাদ বিতরণ করা হবে। তো সার্বিকভাবে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, শ্যামা সঙ্গীত, বিভিন্ন বাউল, লোকগীতি, লোকসঙ্গীত, এই ধরনের প্রোগ্রাম থাকবে। আমার ধারণা এটা গতবার থেকে এবার ভালোভাবে করা হচ্ছে, বিশেষ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। প্রতি বছরই আমরা নতুন নতুন কিছু কিছু ব্যবস্থাপনা রাখি। লোকাল ফর লোকালের উপর রেখে আমাদের কয়েকটি স্টল আমার থাকবে এবং রাজ্য সরকারও বিভিন্ন দপ্তরে কী কী অন্যান্য কাজ করেছে সেটাও আমাদের এখানে করা হবে। সার্বিকভাবে পুজোর পরিবেশটা একটা সার্বিক আঙ্গিনে রূপ দেওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আজকের আমাদের এই সাংবাদিক সম্মেলনে বন্ধুদের কাছে আমরা উপস্থাপন করেছি। আমাদের মণ্ডল সভাপতি আছেন, আমাদের প্রাক্তন মণ্ডল সভাপতি আছেন, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছেন, অসীমবাবু আছেন, আমাদের প্রাক্তন মণ্ডল সভাপতি বা অন্যান্য যারা অভিভাবক এই এলাকার 8 টাউন বড়দালি মণ্ডলে তারা প্রত্যেকে উপস্থিত আছেন। আমি সার্বিকভাবে আবারও শহরবাসী এবং রাজ্যবাসীকে আবেদন রাখবো বা আমাদের এই পুজোতে অংশগ্রহণ করার জন্য তাদের কাছে সাদর আমন্ত্রণ আমাদের রইল আমাদের 8 টাউন বড়দালি মণ্ডলের পক্ষ থেকে। আমি বলবো যে পুজোর সময় আমাদের রাজ্যে একটা পরম্পরা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকেই এই পুজো অংশগ্রহণ করি। আমাদের রাজ্যে আমি বলবো যে একটা মহল তৈরি হয়েছে, যেখানে যার যার ধর্ম করার মতো, কর্ম করার মতো নিজস্বভাবে একটা জায়গা তৈরি হয়েছে। এটাকে আরও এই ধরনের অনুষ্ঠানের মধ্যে সমৃদ্ধ করা হবে। এটা 8 টাউন বড়দালি মণ্ডল প্রতি বছরই এই শ্যামা মাকে সামনে রেখে একটা ঐক্যের যে বাতাবরণ যেটা আমাদের রাজ্যে তৈরি হয়েছে বিগত কয়েক বছর ধরে, এটাকে আর সমৃদ্ধ করার জন্য প্রচেষ্টা বিভিন্নভাবে করা হয়, সবাইকে সামিল করা হয়। তো আমারও আশা প্রত্যাশা থাকবে আমাদের কমিটির পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছি, 8 টাউন বড়দালি মণ্ডলের সভাপতি, প্রাক্তন সভাপতি, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং এখানে অভিভাবকরা যারা আছেন, তারা সবাই আমরা চাইব যে প্রত্যেকেই যাতে এই পুজোতে অংশগ্রহণ উপভোগ করেন। বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম, মাঙ্গলিক অনুষ্ঠান যাতে সবাই সবার প্রতি আমাদের আমন্ত্রণ রইল।
সপ্তাহে 3 দিন সামাজিক কোনো কর্মকাণ্ড কি থাকছে? আমাদের 8 টাউন বকদলি মণ্ডল সারা বছর ব্যাপী সামাজিক কর্মসূচি করে সামাজিক দায়িত্ব কর্তব্য হিসেবে প্রতি বছরই করে বিভিন্ন রাজনৈতিক পাশাপাশি আমাদের সংগঠনটাই বলবো যে সেবাই সংগঠন এবং আমরা ধর্মকে সংগঠন করি হিসেবে ধর্ম থাকলেই সমস্ত কিছু থাকে মানুষের। সেক্ষেত্রে আমরা 8 টাউন বকদলি মণ্ডল বিশেষ করে সারা বছর করে এবং এই পুজোর সময় আমাদের এটা সামাজিক কাজে যে স্টলগুলি আমরা এখানে রাখবো বিভিন্নভাবে আমাদের ভোকাল ফর লোকাল মানুষ অনেকটা জেনে নেবেন, সুযোগ গ্রহণ করতে পারবেন, পরবর্তীতম আত্মনির্ভর হওয়ার জন্য এটার সুযোগ থাকবে। কাজে এটা একটা সামাজিক কর্মসূচি বলবো, ধর্মীয় আর সামাজিক বিষয়টা আমরা একসঙ্গে সপ্তাহে এটা সপ্তাহে সামাজিক কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত। আবার কোনো ভিডিও जो इंडोर पेशेंट होते हैं उनके लिए सुविधाएं होती है, काफी सारी क्वालिटी हो या उसकी प्राइसिंग हो, ये काम करने के लिए थैंक यू, जय हिंद जय भारत। और राज्य के सरकारी और बेसरकारी और राज्य के बाहर भी Corner of the country. With this vision, I look forward to the continued success of TPMRU and civil society members here today reflects the shared commitment of all stakeholders towards the goal of affordable medicines for all. Data collection. This tablets will facilitate real-time data collection, reporting. India. Director of Health Services, Professor Dr. Tapan Mujumdar ji. Deputy Drug Controller, Srimati Kanchan Sinha Madam. यहाँ उपस्थित हेल्थ डिपार्टमेंट के सभी ऑफिशियल्स, त्रिपुरा ड्रग डिस्ट्रीब्यूटर्स, स्टूडेंट्स, मैं आपका सभी का स्वागत करता हूं। और सबसे पहले मैं नेशनल फार्मास्यूटिकल प्राइस अथॉरिटी को धन्यवाद देता हूं कि उन्होंने ये सेमिनार आयोजित करने में हमारी मदद की। और आज जो इस सेमिनार में जो टेक्निकल सेशन होगा इस जनरल सेशन के बाद, इस पे कई विषयों पे आपको बहुत अच्छी और तकनीकी जानकारी आपको मिलेगी। जैसे मेरे पूर्व वक्ताओं ने बताया कि अफोर्डेबल हेल्थ केयर के लिए अफोर्डेबल मेडिसिन और ड्रग की बहुत आवश्यकता है। आप जानते हैं कि त्रिपुरा में जो हेल्थ इंश्योरेंस है, प्रधानमंत्री जन आरोग्य योजना हो या चीफ मिनिस्टर जन आरोग्य योजना हो, ये दोनों योजनाओं के तहत त्रिपुरा के 100% जो नागरिक है उनका हेल्थ इंश्योरेंस किया गया है। और राज्य के सरकारी और बेसरकारी राज्य के बाहर भी काफी सारे सरकारी और बेसरकारी अस्पताल में लोग ट्रीटमेंट लेते हैं। लेकिन ये जो हेल्थ इंश्योरेंस है इसमें सिर्फ आईपीडी जो इंडोर पेशेंट होते हैं उनके लिए सुविधाएं होती है। काफी सारे लोग आउटडोर में जाते हैं, काफी सारे पैकेजेस इस इंश्योरेंस में कवर नहीं होते, तो पब्लिक को प्राइवेट मेडिकल शॉप से मेडिसिन लेनी पड़ती है, और चाहे उसकी क्वालिटी हो या उसकी प्राइसिंग हो। ये काम करने के लिए जो हमारा ड्रग कंट्रोलर एडमिनिस्ट्रेशन जो राज्य में वो काम करता है, इसमें चाहे स्टेट ड्रग टेस्टिंग लेबोरेटरी जिसकी मैडम ने यहाँ चर्चा की, और ये जो पिछले 5-6 साल से जो त्रिपुरा प्राइस मॉनिटरिंग एसोसिएशन है TPR, ये 2 संस्थाएं काम करती है। तो आज जैसे आपने देखा कि एक बुकलेट यहाँ पे पब्लिश किया गया जिसमें सैम्पलिंग टेक्निक के बारे में जिसमें काफ़ी जानकारी है। ये हमारे
त्रिपुरा प्राइस मॉनिटरिंग रिसोर्स यूनिट और ड्रग कंट्रोल एडमिनिस्ट्रेशन ने मिलकर ये बुकलेट बनाया है। और मेरे ख्याल से जो हमारे ड्रग इंस्पेक्टर्स और बाकी जो इस क्षेत्र में काम करते हैं उनके लिए बहुत काम आएगा। दूसरा जो यहाँ पे उल्लेख किया गया है, एक जो ऐप है जो फार्मा सही दाम, ये ऐप हमने देखा कि जितना पब्लिक में पॉपुलर होना चाहिए उतना पॉपुलर नहीं है। ये अगर हमारे सभी त्रिपुरा के 40 लाख नागरिक तक पहुंच जाए तो उनको घर बैठे ही वो देख सकते हैं कि कौन सा मेडिसिन, उसकी क्या क्वालिटी होनी चाहिए, उसका क्या दाम होना चाहिए। तो इससे कोई उन्हें मिसगाइड नहीं कर पाएगा और काफ़ी उन्हें अफोर्डेबल मेडिसिन मिलने में उनकी सहायता होगी। तो मैं हमारे ड्रग कंट्रोल एडमिनिस्ट्रेशन को मैं रिक्वेस्ट करता हूँ कि आप प्रिंट मीडिया, इलेक्ट्रॉनिक मीडिया और सोशल मीडिया के जरिए इस ऐप का आप सभी हमारे राज्य में इसका प्रचार करिए, क्योंकि आजकल इलेक्ट्रॉनिक और मोबाइल के जरिए ही लोग काफ़ी सारा व्यवहार करते हैं। तो उन्हें अगर पता चलेगा कि ऐसा कोई ऐप है जिसमें पूरे भारत देश में आप उसका ड्रग या मेडिसिन की क्वालिटी और प्राइस जान सकते हैं, तो पब्लिक इसको अच्छी तरीके से रिस्पॉन्ड करेगा। और जैसे मैडम ने बताया कि काफ़ी सारे अवेयरनेस वर्कशॉप्स हम लोग ब्लॉक में या मंदिर में जाके करते हैं। तो मैं यहाँ पे हमारे जो ड्रग डिस्ट्रीब्यूटर्स हैं उनको भी मैं रिक्वेस्ट करूँगा कि आपका जो एसोसिएशन है अब उसके माध्यम से भी आप ड्रग कंट्रोल एडमिनिस्ट्रेशन की सहायता करिए ताकि ये मैसेज सभी हमारे जनता तक चला जाए। मैं जानता हूँ कि आप में से सभी लोग ये अच्छा बिजनेस करना चाहते हैं जिसमें कि क्वालिटी, प्राइसिंग ये सही तरीके से मेंटेन की जाए। और जो दूसरे जो एंटी सोशल प्लेयर होते हैं, जो कि आपने देखा कल भी एक बहुत बड़ी मात्रा में हमारे ट्रेन से जो स्पूरियस कफ सिरप यहाँ पे पाया गया है। तो ये निश्चित है कि जो लाइसेंस्ड हमारे ड्रग डिस्ट्रीब्यूटर नहीं है, जो कि लाइसेंस मेडिकल शॉप्स वाले नहीं है, जो दूसरे प्लेयर है, इस सिस्टम के बाहर के प्लेयर है, ये इसको मैनिपुलेट करना चाहते हैं और इसको किसी तरीके से इसका गैर इस्तेमाल करना चाहते हैं। तो इसलिए जो व्यवस्था जो केंद्र सरकार, राज्य सरकार ने करके दी है उसको और सशक्त करने की आवश्यकता है और पब्लिक तक इसको हमें लेके जाने की आवश्यकता है। मुझे आज बहुत खुशी हुई, आज यहाँ पे हमारे बहुत सारे फार्मेसी के स्टूडेंट्स हैं। तो आज वो स्टूडेंट है लेकिन कल जाके वो प्रैक्टिस करेंगे, कई सारे ड्रग एडमिनिस्ट्रेशन में आ जाएंगे, ड्रग डिस्ट्रीब्यूशन में आ जाएंगे। इस क्षेत्र में ही आप लोग आगे जाके काम करेंगे। तो आपको ये जरूरी है कि जो हमारा प्राइस मॉनिटरिंग रिसोर्स यूनिट है वो क्या होता है, आप उसकी जानकारी लीजिए। ड्रग सैम्पलिंग, ड्रग टेस्टिंग क्या होती है वो देखिए। अफोर्डेबल प्राइस मतलब क्या, जेनरिक मेडिसिन मतलब क्या, ये सभी की प्रैक्टिकल जानकारी आपको होनी चाहिए ताकि आगे जाके जब आप इस क्षेत्र में काम करना शुरू करेंगे तो आप अपना प्रभाव उसमें आप तय कर सकते हैं। आपने पीछे भी देखा साल में अभी पिछले कुछ 2 हफ्ता पहले जो वही कफ सिरप यही स्पूरियस जो स्टैंडर्ड क्वालिटी के नहीं थे उसके कारण काफ़ी सारे डेथ हमने वहाँ देखी, उसकी इंक्वायरी चल रही है। तो ऐसी कोई घटना हमारे राज्य में ना हो। कल भी एक मैंने देखा न्यूज़पेपर में एक आइटम था कि नॉर्थ त्रिपुरा में उनाकोटी में शायद कोई एक्सपायर मेडिसिन डिस्ट्रीब्यूट किया, ऐसी न्यूज़ थी। मतलब वो न्यूज़ सही है गलत है उसकी इंक्वायरी हमने चालू की है, वो हमें बहुत जल्दी पता चलेगा। लेकिन इससे ये दर्शाता है कि हमारे जो पब्लिक है वो बहुत जागरूक है हमारे स्टेट में। मतलब बाकी स्टेट की तुलना में, जैसे मैडम ने भी आगे बताया कि जो हमारा स्टेट का ड्रग टेस्टिंग लैबोरेटरी हो या त्रिपुरा प्राइस मॉनिटरिंग रिसोर्स यूनिट हो, ये देश में हमारे काफ़ी सारे अच्छे काम करने वाले जो
राज्य है उसमें ये आते हैं। इसका मतलब ये है कि पब्लिक हमें बहुत सहयोग करती है। पब्लिक में जितनी जानकारी होगी उतनी ज़्यादा कंप्लेंट्स आएगी, उतना ज़्यादा इंस्पेक्शन होगा, टेस्टिंग होगा और प्राइस के ऊपर भी कंट्रोल रखा जाएगा। अगर पब्लिक में इतनी जानकारी नहीं है तो फिर उसका सरकारी व्यवस्था में भी उतना अच्छा रिस्पॉन्स नहीं होता है। तो इसलिए मैं आप सभी को फिर से अनुरोध करता हूँ कि हमारे त्रिपुरा के 40 लाख नागरिकों को सही क्वालिटी की, सही प्राइस की दवा मिले। इसमें आपकी सभी की भूमिका है, महत्वपूर्ण भूमिका है। राज्य सरकार की तरफ से भी हम लोग कोशिश कर रहे हैं कि TPM हो या स्टेट ड्रग टेस्टिंग लेबोरेटरी हो, इसमें किस तरीके सुधार कर सकते हैं। अभी मैं जो डायरेक्टर साहब आए हैं तो उनसे बात कर रहा था कि हम चाहते हैं कि जितनी ड्रग टेस्टिंग है वो पूरी की पूरी हमारे राज्य में ही हो। हमें ये ड्रग टेस्ट करने के लिए बाहर कहीं भेजने की आवश्यकता ना हो, ताकि जब भी ड्रग सप्लाई होता है तो वो ड्रग डिस्ट्रीब्यूट नहीं होता है नीचे हमारे अस्पताल में, उसके बीच में हमें ड्रग टेस्ट करना पड़ता है। वो टेस्टिंग अगर हमारे राज्य में 100% या टेस्टिंग हो तो हम लोग ये टाइम कम कर सकते हैं और पब्लिक को सही समय में भी दवा देना बहुत आवश्यकता है। तो इसलिए मैं जो हमारे डिप्टी कंट्रोल मैडम है उनको भी मैं अनुरोध करता हूँ कि आप ये दोनों जो संस्था के साथ आप काम करते हैं, इसमें आने वाले दिनों में किस तरीके से सुधार कर सकते हैं इसके ऊपर काम करिए। राज्य सरकार आपको पूरी तरह से सहयोग देगा। मैं फिर से एक बार आप सभी को इस सेमिनार में शामिल होने के लिए धन्यवाद देता हूँ। नमस्कार, जय हिंद। कुसुमितं ध्रुमदलशोभिनीं सुहासिनीं सुमधु। तो पब्लिक को प्राइवेट में काम करते हैं उनके लिए बहुत काम आएगा। दूसरा जो यहाँ पे उल्लेख किया गया है, tirelessly for equitable healthcare and transparency. इसमें काफी जानकारी है। ये हमारे जैसे आपने देखा एक बुकलेट यहाँ पे पब्लिश किया गया। 5-6 साल से त्रिपुरा प्राइस मॉनिटरिंग एसोसिएट है TPR में, ये 2 संस्थाएं काम करती है, तो लोग ट्रीटमेंट लेते हैं। लेकिन सही दाम ये ऐप हमने देखा कि जितना पब्लिक में, जैसे मेरे पूर्व वक्ताओं ने बताया कि अफोर्डेबल हेल्थ केयर के लिए त्रिपुरा में जो हेल्थ इंश्योरेंस है, प्रधानमंत्री जन आरोग्य योजना हो या चीफ मिनिस्टर प्राइसिंग अथॉरिटी को धन्यवाद देता हूँ कि उन्होंने ये सेमिनार आयोजित करने में हमारी मदद की।
এই বছর তো এখন দিবাড়িতে কালী পুজোর কাজ চলছে, প্রতি বছরে যা করি তাই হচ্ছে ঠাকুর। তার মধ্যে ধরুন না টাইমটা খুব শর্ট, লক্ষ্মী পুজোর পর থেকে যখন কাজ ধরা হয় ওয়েদারের ডিস্টার্ব সর্বদিক দিয়ে মিলিয়ে একটা চাপের মুখে রয়েছে। কাল আর দুটো দিন আছে, কালকে বাদে পরশু দিন পুজো, তার মধ্যে রাত জেগে কাজ করতে হচ্ছে। কাস্টমার আছে প্রচুর কাস্টমার, পুজো বেড়েছে, অনেক বেড়েছে, কিন্তু ছোট ঠাকুরের চাহিদাটাই বেশি। রেটটা কিরকম রয়েছে? রেট ধরুন না আমরা আগে যেসব রেটে বিক্রি করি ঠাকুরের রেট এক জায়গাতেই আছে, কিন্তু জিনিস কিনছি আমরা দাম দিই। আমরা বেশি চাইলেও যে কাস্টমার দিয়ে দেবো, কাস্টমার তো কেনার একটা তাদের চাপ হয়ে যায়, কেউ কেউ বাড়ায়, যারা বুঝে যে না দাম বেড়েছে কিছু, সবার পক্ষে তো সমান নয়, তো এই হিসাবে চলছে আর কি ওরকম। আর খারাপ জিনিস দিয়ে আমি ঠাকুর সাজাই না, আমার ঠাকুরের খরচা করে সাজাই। চাহিদা প্রচুর, অনেক নতুন নতুন কাস্টমার প্রতি বছরই আছে। এখানে 8:30টার সময় আইছি, আয়া দেখলাম আরো যারা অন্য অন্য লোক আছে তারা কইতাছে 7টা থেকে 7:30টার ভিতরে আসলো। 7টা থেকে 7:30 প্রায় 11টা 11:30 বাজে। ওখানে লাস্টে এরকম জায়গা তৈরি হয়ে গেছে। থানা তো ফোন করা হয়েছে, কইছে ফরেন্সিক রিপোর্ট আইব, তারা টিম আইব। ফরেন্সিক রিপোর্ট থানা দেবো 100 নম্বরে ফোন করা হয়েছে, প্রায় 1 ঘন্টার উপর হইব। ওখানে আইতাছে, ওখানে কোনো বডির কোনো সত্যের নেই। তোর চিনা পরিচয় না, কোনো সময় দেখছি না।
আমাদের বিশালপুর ফায়ার স্টেশনের একটা স্পেশাল খবর আছে যে শিবাইচরণ ডবা গার্ডের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। খবর পর সঙ্গে সঙ্গে আমরা ছুটে গেলাম, গিয়ে দেখলাম যে আর এখানে লোকাল হয়েছে একটা বাইক এবং একটা অটোর মতো সংঘর্ষ হয়েছে। কয়জন আহত হয়েছে? এখানের মতো 2 জন আহত হয়েছে। আমরা 2জনকে নিয়ে হসপিটালে। কি নাম তাদের? নিশা বেগম বয়স 23 এবং জয়নাল হোসেন বয়স 29। গতকাল জিরানিয়া রেলওয়ে স্টেশনে যে এক বগি ভর্তি নেশা সামগ্রী ধরা পড়েছে, এটা শুধু বহু লক্ষ টাকা বা কোটি মূল্যের এই নিষিদ্ধ সামগ্রী ধরা পড়া ঘটনা না। এই ঘটনার মধ্য দিয়ে তার পেছনে বহু ধরনের তথ্য বা ত্রিপুরাজ্যের এখানে প্রশাসনে এবং ত্রিপুরাজ্যের বর্তমান শাসক দলের যে কর্তৃত্বে কি চলছে তার বহু তথ্য বা বহু ঘটনা এর মধ্য দিয়ে যে অনুমান করতে হবে। প্রথমত হলো, যারা এটা এনেছে নিশ্চয়ই তারা এত বড় সাহস করা এটা একদিনে হয়নি। তার মানে এর আগেও তারা আরও নানাভাবে এইভাবে নিয়মিত তারা নেশা সামগ্রী আনতেন, ত্রিপুরাজ্যের মধ্যে ব্যবসা ছড়িয়েছেন এবং তার সাথে শুধু শাসক দলের কিছু কর্তা ব্যক্তিত্ব না, প্রশাসনেরও একটা অংশ যদি ওতপ্রোতভাবে জড়িত না হয় কখনো এটা সম্ভব না। 1, 2 হল, এখন হ্যাঁ ঠিকই প্রশাসনের একটা এজেন্সিটাকে ধরেছে, তারা গোপন সূত্রে ট্র্যাক পেয়েছে, উদ্ধার করেছে, অবশ্যই তাদেরকে আমি সাধুবাদ জানাব। কিন্তু তাদের দায়িত্ব শুধুমাত্র এটাকে সিজ করে বাজেয়াপ্ত করার মধ্য দিয়েই দায়িত্ব ফুরিয়ে যায়। যেহেতু তারা এটা জানেন, যারা এটা এনেছেন তারা যেমন তেমন লোক নয়, তার একটা বিরাট নেটওয়ার্ক আছে। এই এজেন্সির হাতে এরা একটু চাইলেই তার পেছনে কারা, কোন কোন শক্তিগুলো যুক্ত আছে, কোন কোন মাথাগুলো যুক্ত আছে, এটা একেবারে তাদের কাছে এটা জলাবদ্ধতরম ব্যাপার। এই এজেন্সি এই সাহস দেখা, যদি এই সাহসটা দেখায় তাহলে আমরা বুঝবো ত্রিপুরাজ্যের প্রশাসনের একেবারে উচ্চ শিখরেও তারাও হয়তো তার সাথে যুক্ত হয়েছেন অথবা এরকম একটা অনৈতিক বা অবৈধ কাজের সাথে তারাও লিপ্ত আছে। 3 হল,
এটা এখন পরিষ্কার। ত্রিপুরাজ্যের যারা পলিটিক্যাল এক্সিকিউটিভ, রাজনৈতিক যে কর্তৃপক্ষ বা কর্তৃত্ব, তাদের অগোচরে এগুলি ঘটছে না। এটা ত্রিপুরাজ্যের মানুষ সবাই জানে। যেভাবে গাঁজার চাষ বাড়ছে, পাচার বাড়ছে, ব্যবহার হচ্ছে, এটা ত্রিপুরাজ্যের বর্তমান শাসক দলের একটা পলিটিক্যাল প্রজেক্ট। আরএসএস যেমন বলে, তারা ধর্ম বললেও এরা ধর্মীয় সংগঠন না। হিন্দুত্ব এটা হিন্দু ধর্ম না, তারাই বলে, নিজেরাই বলে, তাদের বিভিন্ন লিটারেচার এটা আছে। তারা বলে দিস ইজ এ পলিটিক্যাল প্রজেক্ট, অর্থাৎ হিন্দু ধর্মকে ব্যবহার করে তাদের রাজনীতিকে ফলপ্রসূ করা। আমি এর সাথে যুক্ত করে বলবো, এই ত্রিপুরাজ্যের নেশা সামগ্রীর যে আজকে রমরমা, এটাও বিজেপি আরএসএস এর একটা পলিটিক্যাল প্রজেক্ট। কেন এটা প্রয়োজন? কারণ দেশের বর্তমান নির্বাচনী ব্যবস্থা যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, যে তিনটা যে মানি, মাসেল আর হলো মেশিনারি, অবৈধ টাকা আর হলো এই কি বলে পেশি শক্তি, তার সাথে সরকারি মেশিনারির অবৈধ ব্যবহার, এর সমন্বয় ঘটাতে গেলে পরে যুব সম্প্রদায়ের একাংশকে তাদের যে ব্রেন ওয়াশ করতে হবে। যৌবনের একটা ন্যাচারাল প্রাকৃতিক একটা ধর্ম থাকে, সে সবসময় দেশের হিত, দেশপ্রেম, মানুষের ভালো করতে চায়, এবং যুব সম্প্রদায়ই জাতীয় মুক্তিতে, স্বাধীনতা যুদ্ধে তারাই জীবন দেয়, আত্মবলিদান দেয়। তো এই যুবকদের যদি নষ্ট করা যায়, তাদের চরিত্র যদি ধ্বংস করা যায়, তাহলে কেল্লা ফতে। আরএসএস, বিজেপি এইভাবেই দেশের যুব সমাজের মগজকে ধ্বংস করতে চাইছে। এই ত্রিপুরাজ্যের মধ্যে তো এটা চরম পর্যায়ে পৌঁছেছে। তো আমি দাবি করব যে রাজ্য প্রশাসন অবিলম্বে কার সূত্রে এগুলো এসছে, এবং শুধু এটা নয়, আরো নানাভাবে তারা আছে, এগুলো বের করো, কুশলব্ধ চিহ্নিত করো, এবং উপযুক্ত আইনে তাদের ধরার ব্যবস্থা করো, যাতে এই মারাত্মক সর্বগ্রাসী এই যে নেশার স্রোত থেকে ত্রিপুরাকে বাঁচিয়ে আমাদের ত্রিপুরাজ্য, সমলিত ত্রিপুরাকে আমরা রক্ষা করতে পারি। আর ত্রিপুরাজ্যের জনগণের কাছে আমার আহ্বান, মুখ খুলুন। আর কত ঘরে বসে বসে মনে মনে যারা এর পেছনে, এদের বিরুদ্ধে কথা বলে সময় কাটাবেন? এভাবে তো অবস্থার পরিবর্তন ঘটবে না। মুখ খুলতে হবে, বেরোতে হবে। তাহলেই যে অল্প কজন লোকের জন্য আজকে ত্রিপুরাটা ধ্বংস হচ্ছে, তাদেরকে বিরত করার মধ্য দিয়ে আমাদের এই সুন্দর সমলিত ত্রিপুরা আবার মানে খিলখিল করে আসবে। আমরা ভবিষ্যতের সুন্দর স্বপ্ন দেব, সেই স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতে পারব। এটাই আমার যে বিনীত আবেদন এই রাজ্যবাসীর কাছে। এই যে
ঘটনাটা ঘটলো, আসলে এ সম্পর্কে বলার কোনো ভাষা আমার কাছে নাই। এরকম অমানসিক, পাশবিক এবং অমানবিক ঘটনা ঘটতে পারে, আমাদের সমাজ ব্যবস্থায় অবক্ষয় এটা কোন জায়গায় পৌঁছেছে, এটা তারই আরেকটা অত্যন্ত কুৎসিত, নগ্নতম এবং হিংস্র নিদর্শন। এটা ভাষায় প্রকাশ করার কোনো সুবিধা নেই। আমি কথা বলেছি এই যে শিশু যার উপরে ঘটনা হলো তার মার সাথে, আত্মীয় স্বজনদের সাথে, এবং আরও দুর্ভাগ্যের হলো একেবারে অতি ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যেই একজনের হাতে এই ঘটনাটা ঘটেছে। তো সারা ত্রিপুরাজ্যের বা আসামের মানুষ যারা শুনেছে সবাই ব্যথিত। সকলের সাথে আমিও চাইব যাতে এই পাষণ্ডের সর্বোচ্চ শাস্তি হয়। তার সাথে হলো এই মহিলা এবং তার স্বামী, তারা যাতে আবার তাদের যে এই বিয়োগ, তাদের যে ক্ষতি হলো, এটা তো আর পূরণ হবে না, তারপরও তারা যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, আমাদের সকলেরই সদিচ্ছা থাকবে, ইচ্ছা থাকবে, চেষ্টা থাকবে। শ্বশুরবাড়ি কোন জায়গাতে? কত বছর বয়স ছিল? শনিবারে সন্ধ্যার সময় 6টায় বিকাল আইসে, আমি বাচ্চারা লইয়া দুধ খাওয়া আমার হয়েছে আমি ঘুমাইতো না, আমি আমার ঘর থাকি 1 সপ্তাহ গিয়া লইয়া আইব মাছ রান্ধিবা কালকে। এরপরে আমি দিছি আমার মামা দেওয়ার পরে লইয়া গেছে। যাওয়ার পরে আমি 10-15 মিনিট পরে গেছি আমার বাড়িও তো যাওয়ার পরে গিয়া ডাকিছি আমার মেয়েরে, নাই আওয়াজ কোনো পাইছি না পাইয়া মামা কইয়া ডাকিছি, নাই মামা। পরে নানি বারইয়া হয়েছেন, হে লইয়া আইসে। আবার পরে আমি হয়েছি রান্না হয়েছে, নামবার পরে লগে লগে বাইরে রাখেছি। এরপরে আমি ঢুকাইছি আস্তা এই সাইডে আমরা যত জায়গা আছে দোকান সব ঢুকাই গেছে, কই মিঠাই কিনার লাগে আমি গেছে লইয়া নাই কেউ কয়ে দেখছেন। পরে আইয়া আমি কান্নাকুটি করছি, করার পরে সব আশপাশের মানুষ জমি আনলে পরে তারা খুব ঢুকাইছেন, ঢুকাইয়া পাইছেন না পাই আমরা মেম্বারে থানাত ফোন করছি। না তাই হয়েছেন, তাই দেখছেন না, দেখলে হয়তো হইতো না। পরে টুকাইতে পাইছেন না পাইয়া গিয়া ছোট বাচ্চার আমার ফ্রেন্ড একটা পাইছেন। তারপরে থানাত ফোন করিয়া কইছেন পুলিশে কইছে ফ্রেন্ডটা বাচ্চার মারে দেখাও, ও ফ্রেন্ড নেই। পরে আমার কাছে লেগে আইছেন, আমি কইছি ও ফ্রেন্ডটা আমি দেখিয়া দিয়েছি ও দূরে আগে। পরে গিয়া তারা আরো দোকানের পরে পুলিশ লগে আসলো, পাইছেন গিয়া গাছের মধ্যে মারিয়া ঢুকাইয়া তৈ দিছে। তারা আপনি 14 মাসের বাচ্চা, তার মধ্যে অতগান অন্যায় অত্যাচার করছে। আজকে আমি কোন মুখে যাইতাম আমার শ্বশুর বাড়ি। এরপরে গিয়া আমি রক্তর বিনিময়ে আমার একটা মেয়ে পাইছি, সিজার করিয়া যাও কষ্ট করে আমি পাইছি। আজকে আমার যোগাযোগ করতেছে না, আজকে আইবা তাই না আমি কিলা জারিতাম আমার আপনার দোষ না। তো বর্তমান সময়ের যে ঘটনা, আজকে আমার বুক কালে করছে, কালকে আরেকটা রইব না, ওর কোনো বিশ্বাস আছে না। একটার পর একটা যাতে আর কোনো মারিলা বুক কালিও এনাছে আমার মেয়ের উপযুক্ত বিচার আমি চাই। তার পাশে হইতো এখনো জীবিত আছে স্যার, আমি কেমনে সহ্য করতাম। আজকে আমি আমার দুধের বাচ্চা আমি হারাইছি, আজকে আমি সহ্য করতাম পারি আর না আমার দুধের যন্ত্রণা।
আমার মেয়েরে মারছে গিলা কিলা কেমনে রেপ করছে জানি আমার 14 মাসের বাচ্চার লগে কেমনে হইলা তো অত্যাচার করছে করি আমার শাস্তি পাইব আপনি কি করবেন মেয়ে তো আর ফেরত পাইবেন না কিন্তু শাস্তি সে পাবে আইন অনুযায়ী শাস্তি পাবে যেহেতু তাকে ধরা গেছে আজকে 6-7 দিন থেকে আমার মেয়ে মা কইয়া ডাকছে না আজকে আমি কেমনে তাতাম আমার তো বাজার ইচ্ছা নাই স্যার আমি না কি করা যাবে তো আপনার তো কোনো দোষ নাই জায়গাতে না আপনি তো আপন মনে আপনার মামা আমি তো ভাবছি না জানি 14 মাসের বাচ্চার লগে জানি এলাকায় করবো কইয়া কেন আমার মনের মধ্যে আইছে না নাইলে তো আমি আমার মেয়েরে দিলাম না যাই হোক এখন স্বামী তাকে বোঝাইতে হইব অন্যদের বোঝাইতে হইব হইলাম এটা একটা বিচ্ছিন্ন ঘটনা না ত্রিপুরা যে প্রায় প্রতিদিন প্রতিনিয়ত আকছার এই জাতীয় ঘটনাগুলি ঘটছে আজকেও পত্রিকা খবর উঠেছে 72 বছরের এক মহিলা এই গতকাল না পরশু অমরপুরে ধর্ষিতা হয়েছে তো এটা এখন মানে ত্রিপুরা যে মানে এখন আর এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না আর আমাদের রাজ্যের যারা বর্তমান শাসক দল এরা শুধু বেটি বাঁচাও বেটি এই পড়াও স্লোগান না যে এই কি বলে এই কি বলে কি এই সুস্থ সুখী ত্রিপুরা উন্নত ত্রিপুরা কত ধরনের স্লোগান তারা দিচ্ছে কিন্তু ত্রিপুরাটা যে কোথায় যাচ্ছে এই যে গত পরশুদিন 2 ওয়াগন ভর্তি ফেন্সিডিল উত্তর ভারত থেকে এখানে এসছে এই যে মহিলাদের উপরে গণধর্ষণ আক্রমণ শিশু হত্যা এই জাতীয় বিকৃত মানসিকতা এর সাথে এই ফেন্সিডিলের ব্যবহার এবং তার অবাধ কারবারের যে পরিবেশ তৈরি উঠেছে এটা বিচ্ছিন্ন ঘটনা না এবং সেক্ষেত্রেতেও যে এখন প্রায় 48 ঘন্টা পেরিয়ে যাচ্ছে একটা রেলের ওয়াগনে যদি এরকম কোনো মাল আসে তার ইনভয়েস থাকে রেলের কোনো অফিসে এটা বুকিং হয়েছে ত্রিপুরা পুলিশ এখনও কাউকে ধরছে না আমি গত পরশুদিন এই উত্তর ত্রিপুরাতে আস্তে আস্তে ঘটনাটা শুনেছি আমি বলেছি যদি এই দোষী ধরা না পড়ে তাহলে বুঝতে হবে যে প্রশাসনের উচ্চতলায় রাজনৈতিক এবং প্রশাসনিক যারা কর্তা ব্যক্তি তারও তার সাথে যুক্ত এবং এর যদি বিহিত না হয় তার চরম পরিণতি হবে ত্রিপুরা রাজ্যের মানুষ এটা সহ্য করবে না আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে কাজেই সেদিক থেকে সমস্ত ত্রিপুরাবাসীকে আমরা আহ্বান জানাবো যে আপনি কোন দল করেন প্রশ্ন না যদি যে কোথাও আগুন লাগে সে আগুন মন্দিরও পুড়বে মসজিদও পুড়বে গির্জাও পুড়বে আজকে ত্রিপুরাজ্যে যে আগুন লাগছে এই আগুনে সব দলের সমর্থকরা আমরা পুড়ে ছাই হয়ে যাচ্ছি কাজে সবাইকে অনুরোধ করবো সোচ্চার হন পথে নামুন আমরা বিরোধীরা আমরা তো আছি এটা কোনো ভোট বা ক্ষমতার প্রশ্ন না এটা আমাদের অস্তিত্ব রক্ষার প্রশ্ন এই ক্ষেত্রেতেও সমান কথা এই গ্রামের সমস্ত লোককে এই পাষণ্ডের যাতে শাস্তি হয় আর এই মহিলা এবং তার পরিবার যাতে এই তাদের চরম ক্ষতি হয়েছে যে তারপরও এরা সুখে শান্তি থাকতে পারে অন্য কিছু করতে না পারলেও আমাদের শুভবুদ্ধি আমাদের একটু তাদের সাথে ভালো ব্যবহার সদিচ্ছা এটাই হবে তাদের কাছে সবচেয়ে বড় পুঁজি হ্যালো 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 এখানে একটা সার্ভে করছিল যার কারণে আমাদের কাছে ইনভাইট করা হয় এবং আমরা সার্ভে চলাকালীন আমরা এখানে আসি
ব্যাপারটা হলো এটা স্মার্ট সিটির আন্ডারে এই কনস্ট্রাকশন সবটা করা হয়েছে। আমাদের মেইন কথা হচ্ছে যে আমাদের যে এই লেকটা, এটা তো অনেকদিন ধরেই মাইগ্রেটরি বার্ডসরা আসছে। এটা একটা ন্যাচারাল মানে ইকোলজিক্যাল ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এই লেকটা খুব ইম্পর্টেন্ট। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এখানে মাইগ্রেটরি বার্ড আসছে, কিংবা এটা অনেকটা আমাদের এই অত্র এলাকার পুরো ইকোলজিক্যাল ব্যালেন্সটার জন্য মোটামুটি ভালোভাবেই একটা রোল পার্ট প্লে করে। আর এখানটা হচ্ছে কি চতুর্দিক থেকে এনক্রোচমেন্ট হচ্ছে, এখন একটা কমার্শিয়াল ব্যাপার হয়ে গেছে এখানে। ফলে এটার যে মানে পরিচ্ছন্নতাটা আছে, লেকটাও আস্তে আস্তে কমে যাবে, মানে এরিয়া কমবে, ডেপনেস কমবে, ফলে এটা একটা ইকোলজিক্যাল একটা ডিস্টারবেন্সের তৈরি হবে। দ্যাটস ওয়াই আমাদের এই স্টেপটা নেওয়া। এটা নিয়ে আমাদের হিউম্যান রাইটস কমিশনে কেস করা হয়েছে। এর যে চেহারা পরিবর্তন হইতেছে, ডাইভারশন বলে আর কি, ওটা যা লেক থাকার কথা, লেকটার মধ্যে কৃত্রিমভাবে কনস্ট্রাকশন তৈরি করা হইতেছে, যেটার জন্য রেভিনিউ ডিপার্টমেন্টের পারমিশন লাগে সেইটাও নেওয়া হয়েছে না, এবং এটা নির্মাণের জন্য যে পৌরসভার পারমিশন লাগে সেইটাও নেওয়া হয়েছে না। আর এর ফলে লেকটার চরিত্রটাই ধ্বংসাত্মকভাবে শেষ হয়ে যেতেছে। এই লেকটা একটা বিশেষ গুরুত্ব এই কারণে, এটা একটা প্রাকৃতিক লেক ছিল, আর এটা সারা পৃথিবীর যে পরিযায়ী পাখিদের যে পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে গতিপথ, সেই গতিপথের মধ্যে একটা কিন্তু এটা পড়ে। এটাই এরা এখানে প্রায় 27-28 ধরনের পাখি এখানে আশ্রয় নিত শীতকালে, এবং এরা প্রজননের পরে বাচ্চাগুলো বড় হইতো, আবার মানে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা আবার তাদের জায়গায় নিজস্ব বাসস্থানে তারা যাইতে গিয়া সেই বাসস্থানটাই এরা নষ্ট করে দিতেছে এই নির্মাণ কার্যের নামে, ডেভেলপমেন্টের নামে। আসলে এটা ডেভেলপমেন্ট হইতেছে না, এটা হইতেছে ডেভেলপমেন্ট উইথ ডিস্ট্রাকটিভ ডেভেলপমেন্ট যাকে বলে, এটা তাই হইতেছে। এটা যদি আমরা আমাদের হিউম্যান রাইটস কমিশনে অভিযোগ করছি, তারা এটার কগনিশনস নিয়ে সমস্ত দপ্তরগুলিরে তারা ডাকাইছে এবং এটার সম্পর্কে রিপোর্ট চাইছে। আজকে এইটা যে এটা যেই অবস্থায় ছিল এই অবস্থায় আছে কিনা এটা জানবার জন্য এটা আজকে মাপটা নেওয়া হইতেছে। এই জন্য তারা আমাদেরও ডাকাইছে, আমরাও আইছি, এবং তারা মাপটা নিতেছেন। তারা রিপোর্ট নিব, রিপোর্ট দিলে কী দেয় আমরা দেখি। আমরা একটা এটা মানে একটা স্বেচ্ছাসেবী সংস্থা, এটার নাম হচ্ছে ফোরাম ওয়াটার বডিজ অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ জলাশয় এবং পরিবেশ সংরক্ষণ মঞ্চ। তো আমরা যখন এটা প্ল্যান করা হয় তখন একটা স্টেক হোল্ডার্স মিটিং হয়েছিল, এবং সেই স্টেক হোল্ডার্স মিটিংয়ে তারা সেটা বলেছিল এখানে কি কি করা হবে। তখন আমরা বলেছিলাম যে এখানে যদি এই সামনের দিকে যে পন্টুন মেথড করে সামনের জায়গায় ওরা একটা প্ল্যাঙ্ক বানিয়েছে, মানে পাটাতন। তো আমরা তখনই বলেছি যে এটা যদি করা হয় তাহলে অ্যামফিবিয়ান থেকে আরম্ভ করে সমস্ত প্রাণীদের মানে একটা চলাচলের সমস্যা হবে, এবং দ্বিতীয়ত এখানের যে মানে হ্যাবিটেট আছে, হ্যাবিটেটটা যদি নষ্ট হয় তাহলে এই যে মাইগ্রেটরি বার্ডস এখানে আসে, কমপক্ষে 30টা স্পিসিস আরও বেশি আসে, তো সেগুলো এখানে এসে ডিম পাড়ে এবং বাচ্চা ফোটায়, তারপর যখন শীত চলে যায় সেই বাচ্চাগুলো চলে যায়। তো এটা একটা মানে ন্যাচারাল হ্যাবিটেট, মানে ওই পাখিদের একটা বাসস্থান ছিল, তো সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। তারপর এই জায়গাটাতে একটা ব্যাট জোন মানে বাদুর তো একটা এক্সটিংক্ট স্পিসিস হয়ে গেছে এখন, তো এই বাদুরগুলো এই জায়গাটাতে এখন আর থাকতে পারছে না। এই যে এত বড় আর্টিফিশিয়াল একটা এস্টাবলিশমেন্ট হয়েছে এর ফলে। আর এই যে মাঝখান দিয়ে একটা ব্রিজের মতো করা হয়েছে আপনি দেখুন, সেটা হচ্ছে মানে সবচেয়ে খারাপ, কারণ জলটাকে বিভাজিত করা হয়েছে, এবং যার ফলে মানে একটা মহা সমস্যা হয়েছে। অন্যদিকে প্রচুর এনক্রোচমেন্ট আছে, এবং এই লেকের এরিয়াটা আপনি যদি দেখেন যে মাঝখান দিয়ে ব্রিজ হওয়ার ফলে
মানে একটা বাধাপ্রাপ্ত হয়েছে এবং এটা একটা ডিভিশন তৈরি হয়েছে। তো আমরা এটা বলেছিলাম যে ঠিক আছে, ডেভেলপমেন্ট করলেও মানে এই যে ব্যাড জোন, মানে বাদুড়দের যে বাসস্থান বা মাইগ্রেটরি বার্ড, হ্যাঁ, তারা যে এখানে আসবে তাদের বাসস্থানগুলোকে ভালো করে সুন্দর করে রাখার দরকার, তারা সেটা রাখেনি। আর ওই যে পন্টুন মেথড করে যে ওরা পাটাতনের মতো করেছে, তো সেখানেও কিন্তু এই সমস্যাগুলো হয়েছে। তো এর জন্যে আমরা ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশনে একটা কেস ফাইল করেছিলাম এবং হিউম্যান রাইটস কমিশনের তরফ থেকে বিভিন্ন দপ্তরকে নোটিশ দিয়েছে যে এটা কিভাবে করা হলো। হ্যাঁ, তো সেই কারণে আজকে এটা একটা সার্ভে করা হচ্ছে। হ্যাঁ, ল্যান্ড অ্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে সার্ভেটা করা হচ্ছে। তো সেটা করে সেটা তারা রিপোর্ট দেবে। তো এই কারণেই আমরা এখানে এসেছি। হ্যাঁ, পরিচয়টা আমি নিখিল দেবনাথ, প্রেসিডেন্ট, জয়ন্ত পরিচয়জি, সেক্রেটারি। অনেক দূর অব্দি এখানে ছিল। হায়দ্রাবাদ আছে কোনো আমরা এটাও ওইখানে শেষ দেখ এটা চিন্তা করতে পারছি। পয়সা খরচা করতে এইখান থেকে একটা টান দিতে পারো। বাংলাদেশ ইয়াদ গেছিলাম বেশিরভাগ আজকের দিনে তো লক্ষ্মী দিন, লক্ষ্মী দিনের জিনিস, একটা স্বর্ণের জিনিস ঘরে নিলাম, যে লক্ষ্মীর একটা আশীর্বাদ হিসেবে যাই পারছে তাই এনেছে। আজকের দিনে তো এইরকম ভিড়, সবাই লক্ষ্মীরে ঘরে নিতে চায়, ওই আর কি। অ্যাকচুয়ালি ধনতেরাস তো মা লক্ষ্মীর একটা আশীর্বাদ। এই আশীর্বাদ উপলক্ষে সবাই মনে করে একটা কিছু কেনাকাটা করা দরকার এবং সবাই কেনাকাটা করতে আসে। এই হিসাবেই আমরা আসা আর কি। একটা বালা কিনছি।
94,000 2 আদাচ্ছেন 500 এটা করুন যেতে এত লোক বিশ্বাস না বুঝেনি তো আমরা বুঝেনি ডিসকাউন্ট দেওয়ার পর আমি দুইটা রাখলাম আজকে তো শুভ ধনতেরাস, মানে আজকের দিনেই বলা হয় যে মানে যুগ যুগ ধরে যদি নতুন কিছু আমরা ঘরে আনি, সে যে কোনো ধরনের জিনিস হোক, ইটস কাইন্ড অফ আ ওয়েলথ অর অ্যাসেট। কেউ বাড়ি কিনলো, কেউ মানে সোনার জিনিস কিনলো, কেউ রূপোর জিনিস, কেউ টিন, মেটাল, বাসন টাসন যাই আনো, মানে আপনার বৃদ্ধি হয়, মানে একটা ফ্যামিলি, একটা প্রসপেরিটি, গুড লাইফ, গুড হেলথ সব কিছুই জড়িত। তো আজকে লাইক এভরি ইয়ার আমরা খুবই ভালো রেসপন্স পাচ্ছি ইনস্পাইট অফ দ্য প্রাইস রাইস। মানে ইনফ্যাক্ট আমরা ভেবেছিলাম যে প্রাইস রাইসে সবাই একটু হালকা জিনিস কিনবে, কিন্তু সারপ্রাইজিংলি যে মানে হয়তো ইনভেস্টমেন্ট ভেবে মানে সবাই গ্রাহকরা একটু হেভি ওয়েটেরই কিনছে। তো এটা ইটস এ ভেরি গুড সাইন। মানে দাম তো বাড়ছে, আমরা দেখেছি সোনার দাম কোনো দিনই মানে একটা স্টেডি রাইস দিয়েছে, অ্যান্ড মানে দ্য হোল ওয়ার্ল্ড ইজ ট্রাস্ট ইজ অন গোল্ড। কিরকম চাহিদা কিরকম রয়েছে এটা বিক্রির খরচ মানে চাহিদা মানে ইন স্পাইট অফ দ্য প্রাইস রাইজ যে চাহিদা তো আছে, বিকজ সামনেই ওয়েডিং সিজন। তো এটা মানে ভেবে লোকে বিয়ের জিনিস, লাইক এভরি ইয়ার ধনতেরাসে বিয়ের জিনিসই বেশি বিক্রি হয়, গিফটের জিনিস, আর স্পেশালি আমাদের সব রকম কালেকশনস, যেটা ডায়মন্ড গ্লিটারিয়া কালেকশন, আদিকৃতি কালেকশন, এগুলো ভালো রেসপন্স, অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাসিক ক্যালকাটা ইয়েলো গোল্ডের মধ্যে এটা ভালো রেসপন্স। অ্যান্ড মোরওভার আমরা যে 525 রুপিস পার গ্রামে অফ দিচ্ছি, ডায়মন্ড মেকিং চার্জেসে 100% অফ, gemstones 15% off, and with every purchase একটা assured gift plus a discount voucher of up to 1500 rupees থাকছে, ডিসকাউন্ট ভাউচার আপ টু 1500। তারপরে তো একটা মেগা ড্র থাকছে। তো এইসব বিষয় নিয়ে মানে আমরা খুবই ভালো সাড়া পাচ্ছি। দিও না, কেউ দিও না, আরে দিও না, তুমি রাখো, তোমার তো নিমে
কি খবর পাই আইছে? কিছু না, আমরা মরা দেবো ভাই। আমি খবর পাই আইছি, আমারে কইতাছে থাক বাবা থাক। আপনার কি হবে? আমারই মায়া, আমার মায়া, আমার মায়া। তারপরে মানে কি হইছে মেয়েটা? মায়াটা দিতে হয়েছে, আমি কই যাচ্তাম না বাবা। কিচ্ছু কইতারি না, আমরা হঠাৎ করে খবর পাইছি। তারা জানি ফোন করছে, তাই ফাঁসি দিছে। আমরা দৌড়ে আইলাম রে বাবা, আমরা মায়ের ধরা ফেলাম না। আমি গেলে টিফিন দেখাইতাম আসছিলাম, সেটা কি দেখছে মেয়েরে, কি দেখছে, কি অবস্থা পাইছে? এই অবস্থায় এটা কি মেয়ের শ্বশুর বাড়ি? এটা মেয়ের শ্বশুর বাড়ি। এটা কত বছর আগে মেয়েরে বিয়ে দিচ্ছে? 17 বছর। ছেলে মেয়ে আছে কি? দুই ছেলে। ওই তো বড়জন। আপনারা তো আসার পরে একটা অভিযোগ করতেছেন যে আপনার মেয়েদের হত্যা করা হয়েছে, মানে কি কারণে এরকম সন্দেহ করতেছে? জানি না। বর্তমানে স্বামী, ওনার স্বামী কই আছে? স্বামী এখানে আছে। কোথায় আছে বলে জানি না। স্বামী বাড়িতে আছে। বাইরে বসে আছে। মাস্টার বাড়ি গেছে। এটা এরকম কেন? এটা এরকম কেন? এটা তো স্যার অ্যাকচুয়ালি আমি বাড়িতে ছিলাম মানে আমরা বেসিকা বাচ্চারা নিয়েছিলাম মাস্টার বাড়িতে। ভোর 6টা 5 বা 7-এ। তারপরে আমরা আইছি 8টা 8:30টার সময় বাচ্চারা নিয়ে, বড় ছেলে নিয়ে আসি। আবার পরে বড় ছেলে আইসে ঘরে, আমি নিচে মার সাথে কথা বলতে ওখানে বড় ছেলে আমার কাছে পাপা আয়া দেখতে হবে, আয়া ছেলে ভিডিও আমার ছোটো ছেলে নিয়ে 10 মিনিট নামাই দিয়ে সেটা বড় ছেলেকে সাগেরা দিচ্ছে বাচ্চা নিয়েছে। ওইখান থেকে এরপর আয়া ছেলে মন্দির আমার তুমি যাও না দিকে, এদিকে যাও, এদিকে যাও, মাস্টার এদিকে যাও। ওইখানে মাস্টার বাড়ি উদান করছি, ভাবলাম হে মাস্টার বাড়ি করবো, হে পাপা মাস্টার বাড়ি করতাম না, কালকে হেরা স্কুলকে পিকনিকে যাইবো, তো রাত্রেবেলা করলাম এই কথা বলেছে মাস্টার বাড়ি করতাম না, আমি নিয়ে আইছি আমাদের স্কুলে দিয়ে দেবো। যে ঘটনা প্রায় বুঝলাম যে আমরা আগে দেখছি প্রায় 8:30 বুঝলাম। হ্যাঁ ঠিক আছে। আমার বড় ছেলের বয়স হলো সুরজিৎ সাহা, 15+। কি হয়েছিল ঘটনাটা, আপনি কি দেখলেন? ঘটনা তো স্যার আমি অ্যাকচুয়ালি আমরা 12টার সময় বাইরে ছিলাম, আমার ভাগ্নির বিয়ার জিনিসপত্র কিনুন হলে জিনিসপত্র কিনা সেরা আইসি। আর ওনের উপর আমার ছোটো ছেলে আবার ক্রিকেট খেলে, তো আমি ক্রিকেটে হেরে নিয়ে লেগে গেছি আস্তবল মাঠে। তো আবার কালকে গেম আছে জিরানিয়াতে, তো আমি তারা কোচের কথাবার্তি কয়েটে আইসি আইএসেরা, এরপরে আমি ভাতটা কিছু খাইছি না। তো আমার ছোটো ছেলে কিছু খাইছে না, তো এই ছোটো ছেলে এগ রোল খাইছে, এগ রোল বানাইছে, মিসেস এগ রোল বানাইছে, আমি এগ রোল খাইছি, বড়ো ছেলে এগ রোল খাইছে, ছোটো ছেলে এগ রোল খাইছে। খাইটে এসে আমরা কী করছি, আমি 2 ছেলে হলে মাস্টার বাড়ি গেছি গা। কটার সময় আসছিল 6টা 3 বা 4-এ বাইরেছি, মানে 6:30 থেকে মাস্টার বাড়ি। ছোটো ছেলে মাস্টার হলো 10 মিনিট, বড়ো ছেলে বাড়ি মাস্টার বাড়ি হলো সার্কেট হাউস। তো ছোটো ছেলেরা আমি এখানে ড্রপ করে সেটা 10 মিনিট ড্রপ করে বড়ো ছেলেরা নিয়ে গেছি আমি সার্কেট হাউস। ওইখান থেকে 8টার সময় মানে 15:30টার দিকে ইটান হয়েছে আইএসেরা। তারপরে আমি আবার রামনগর 2 নম্বর আছি, নন্দী স্যারের বাড়ি আছে সেকশানে, ওইখানে দাঁড়াইছি। তো আমার ছোটো বড়ো ছেলে করতেছে পাপা 8:30টার সময় না 8:30 ছাড়বো, শুরু করবো, এখানে দাঁড়াইতে হইব। আমি এখানে দাঁড়া রয়েছি, আমরা দুজনে কথা বলতেছি, বাপে আর ছেলে কথা বলতেছি। আমার কাছে পাপা চলো মাস্টারবাড়ি করতাম না, রাত আমার তো বোর্ডের পরীক্ষা আছে ম্যাট্রিকের, বাড়িতে গিয়ে পড়বো। দেখ কোন প্রবলেম যদি না হয়ে চল আইসি আইএসে না। তো আমার এখানে মার সাথে দাঁড়ায় কথা বলতেছি নিচে, তো ছেলে আইসে বাবা চাবিটা দেবো। তো আমি স্কুটির থেকে চাবিটা ফিল্ডে ঘরের সাথে দিছি আর কি, আমি দিছি পরে হ্যাঁ পাপা দৌড় দিয়ে আইছে।
স্যার কয় গিয়া দেখলাম এই অবস্থা স্যার। কটার সময় আপনার বাড়িতে ঢুকছিলেন? বাড়িতে ঢুকছি স্যার 8:30 বা 8:30 এরকম। এই উপরতলার মধ্যে কি আপনি একেই থাকেন বা আপনার বিশেষ থাকে, অন্য কেউ আছে? না না, আমরা তো ফ্যামিলি, আমরা 4 জন ফ্যামিলি, আমি আমার মিসেস আর 2 ছেলে। অন্য কেউ থাকে না? না না না। তো প্রাথমিকভাবে কি মনে হয় হঠাৎ করে এরকম আত্মহত্যার সিদ্ধান্ত? এটা তো আমি তো নিজে বুঝতে পারি, আমি তো লিবে আছি স্যার ছুটিতে। কি করে? চাকরি করি স্যার, সিআরপিএফ মহারাষ্ট্র গড়ছুটির মন্দির রাজারামে আমি আছি। ছুটি আছে 26 তারিখে স্যার। কতদিনের ছুটি? 1 মাসের ছুটি আছে স্যার। ভ্রমণের পরে তো এই কথাবার্তা পূজা টুজা সব কিছু বললাম, সব কিছু ঠিক আছে। আজকেও আপনার জিনিসপত্র সব কিছু কিনলাম সব কিছু। হ্যাঁ, তো এই ঘটনা যে করলাম আমি জীবনে ভাবছি না। কোনো কারণ ছাড়া এরকমভাবে আত্মহত্যা? আমি তো এইটাই দিয়ে মানে এটা করতে পারতেছি না যে কীভাবে এই ঘটনাটা আমি জীবনে ভাবছি না যে হ্যাঁ করবো, কারণ আমার 2টা ছেলে, বড় ছেলে বোর্ডের পরীক্ষা। আপনার শ্বশুরমশাইয়ের একটা অভিযোগ যে ওনার মেয়েকে হত্যা করা হয়েছে, উনি কিছুক্ষণ আগেও বললেন। কে? আপনার শ্বশুরমশাই? না না, এরকম তো কোনো কিছু ঘটনা তো আমার লগে তো হয়েছে না স্যার। আমি তো ছুটি যাইতেছি আজকে 18 বছর 19 বছর আমার। উনি চিৎকার করে বলছিলেন যে আমার মেয়েকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। না না স্যার, এরকম কোনো কিছু ঘটনা। এমনিতে পারিবারিক কীরকম ছিল? কার সাথে? আপনার সঙ্গে মানে বিশেষের সম্পর্ক? আমরা তো স্যার 1 মাসের আই ছুটি, আবার 3-4 মাস পরে আমরা ছুটিতে আই, এরকম কিন্তু খারাপ কোনো সম্পর্ক নাই। বাকি আমরা তো মনে করেন বাচ্চাটার সাথে একটু ধরো খেলাধুলার মধ্য দিয়ে স্যার একটু তো মনে করেন বকাবাদ্য হয়, বাচ্চারা বকাবাদ্য করি, ঠিক আছে? তো এই আর কি। তো আমার অনেক সময় কই তুমি এত বকাবাদ্য করো না, তুমি 2 দিন লেগে ছুটিতে আইছো, তুমি যাও গা, তো বকাবাদ্য বাস এতটুকু। এরকম কোনো এর সাথে আমার কোনো এরকম মারধর বা কোনো বকাবাদ্য কোনো কিছু এরকম কোনো ঘটনা হয়েছে না। আমি জীবনে চিন্তা করতে পারছি না যে সেই ঘটনাটা করে। কত বছর আগে বিয়ে করছেন? স্যার আমি 2006-এ বিয়ে করছি স্যার। সামাজিক ছিল? হ্যাঁ সামাজিক স্যার। মানে বর্তমানে ছেলে মেয়ে? 2 ছেলে, বড় ছেলে স্যার ক্লাস 10-এ, এবার আগামী বছর 26-এ মাধ্যমিক দিব স্যার। ছোটো ছেলে ক্লাস 5-এ স্যার, ক্রিকেট খেলে, কালকা ক্রিকেট গেম আছে স্যার। আপনার মিসেসের নাম কি? শুক্লা রয় সাহা। আপনার নাম? জয়ন্ত কুমার সাহা। এই বাড়িটা কি আপনাদের নিজে? আমার নিজের বাড়ি স্যার। আমার শেষ। ঘরের পজিশন ঢালো, এই ঘরের খাটের পজিশন ঢালো, এই যে আমারও কি থাকবে না? এটা তো পুরা ইয়েটা ফটো তুলবো। হ্যাঁ, বিছনা নমুনা এটা আরে মা ওই তো না লাইট থাকবো, এরা দুইটার একটু ফিক্সি আপনার নামটা? আপনার নাম? জয়ন্ত কুমার সাহা। কলকাতার বড়মারা দলে, হ্যাঁ নৈহাটির বড়মারা দলে আমরা
51 ফুট উচ্চতার একটা প্রতিমা নির্মাণ হয়েছে আমাদের মাঠের মধ্যে। আমরা কার্ডিলা যুব সংস্থা বরাবরই তেলিয়ামোড়া তথা রাজ্যবাসীকে আমরা আনন্দ দেওয়ার চেষ্টা করি, এবার চেষ্টা করছি। আর এবারের আমাদের এই পুজোর উদ্বোধন করবেন আমাদের তেলিয়ামোড়ার মাননীয় বিধায়িকা তথা মুখ্য সচেতক কল্যাণী রায় মহোদয়। আমাদের উদ্বোধনের ডেট হচ্ছে 19 অক্টোবর, হ্যাঁ, আর মূল পূজা হবে 20 অক্টোবর। আর এবার আমাদের পূজার বিশেষ আকর্ষণ হচ্ছে আনন্দ মেলা। হ্যাঁ, বিশেষ করে শিশুদের আনন্দ দেওয়ার জন্য আমরা নানান ধরনের মানে সামগ্রী আয়োজন করা হয়েছে আমাদের এখানের মধ্যে। তারপরে আমাদের 23 অক্টোবর অন্নভোগের আয়োজন করা হয়েছে মাঠের মধ্যে, আমাদের কালটিলা মাঠের মধ্যে গ্রামবাসী তথা সবার জন্য আমরা অন্নভোগের আয়োজন করেছি। হ্যাঁ দেখতে লাগবো আছে কইছি আমি আজকে মনে করো না না আরে ঠিক আছে ওই সরাতে দেখতে মজা। ঠিক আছে, একটা জিনিস ঠিক আছে নি, দেখতে মজা, সরতে মজা নাই। কোনটা যে কোনো জিনিস এই যাচ্ছে করতো করলো না দিতে নেই কিছু না এটা কিছু কিছু এই যাচ্ছে বলছে মনে না করে ফ্যান্সি ডিনার তারা ইয়ে করে খুললে আবার বানানি আসুন তো চিনি তো চাই
रात में तुम्हारे का रिस्क है, इनका भी रिस्क है, रात में जाएगा नो परमिशन टू দুশো বাহাত্তর हमारी स्पेसिफिक इन्फॉर्मेशन मिली हमें मॉर्निंग में अराउंड 2:30 के अराउंड एक इन्फॉर्मेशन मिली। उस बेसिस पे ये लोकेशन हदरई है, वहाँ पे हमने पूरी पुलिस टीम TSR पर्सनल 6 बटालियन उनके साथ मिलके रेड कंडक्ट करी और हमें पता चला कि अराउंड 3,250 फैंसी डिल की कप सिरप है। यहाँ पे इसको बड़े पैकेट्स में छोटे छोटे क्वांटिटी में डिवाइड किया जा रहा है, ऐसा लग रहा है इस सीन से। और अभी तक एक्यूज्ड का पता नहीं चला है। लैंड ओनर को के बारे में डिटेल निकाली जा रही है, तो अकॉर्डिंगली आगे का एक्शन लिया जाएगा। लोकेशन कहाँ है? हदरई है, तेलियामुरा पुलिस स्टेशन के अंडर आता है। सर जो पकड़ा है उसका मार्केट वैल्यू सर कितना होगा? मार्केट वैल्यू जैसे इसका प्रिंटेड रेट तो अराउंड 200 रुपीज़ है पर पीस अप्रोक्स, बट इसका मार्केट वैल्यू अराउंड 1800 to 2000 रहता है इंटरनेशनल मार्केट वैल्यू। तो अराउंड 3250 को आप देख लो, अराउंड कितना हो गया अमाउंट 20 lakhs के अराउंड ये फिगर आ रहा है टोटल। আগুনের ইডিকে ঘুরছে ওই দেখো না ইডিকে বাবু ধরছে এই আগুনের ইডি কারেন্ট তো লাগবে না বেশি না 2 মিনিট আমি লাগতে গেল মানে তো তাতে বেরিয়ে বালতি ভর্তি জল আছে তাতে আমি জল দিছি আর আগুন না বলো দেখছিল कितना का पिया सो ऐसा है निका आती है गाड़ी का सारा गिना गाड़ी तो ঘটনাটি কখন ঘটেছিল? ঘটনাটি কাল রাত্রে 2:30টার সময় আমরা শুনি শব্দ শুনি এই আগুন জ্বলতে দরজা কইরা, এরপরে গাড়ির ওটুর মধ্যে তেল ডালছে, বোতল কেরোসিন আর পেট্রোল মোবিল মিশাইয়া ডালছে, গাড়ি ওটুর মধ্যে ডালছে, এরপরে বাইকের মধ্যে ডালছে, ডাইলে এই আগুন জ্বালাইছে। এরপরে বোতল মালাই দিয়ে গেছে, বোতল গাড়ির মধ্যে আসলো বোতল। এবার রাত্র আপনার আর একটা গন্ধ পাইয়া দিই মনে অবস্থায়, তাতে করে উঠটা আগুন আমরা নিভাইছি। নিভাইছে পরে ওটু তো ওটু আছে, ওর দ্বারে ওটু তার থেকে নিয়ে করছি খিচাইছি, ওটু তো আগুন যা দেওয়ানোর উদ্দেশ্য আসলো তারা। মানে কে বা কে লাগাইছে সঠিক জানি না আমরা, মানে ওইভাবে চললে আমরা কেভাবে থাকবো এই অবস্থা হইলে।
এটা বাড়ির টাকা? বাড়িটা আমার নাম সমীর দাস, আমার ভাইয়ের নাম তপন দাস, আগে প্রধান আসলো। এটা রাজনীতির ক্ষেত্রেও হইতে পারে এমন ঘটনা। নমস্কার আপনাদের সাংবাদিক বন্ধুদের, এবং আপনাদের মাধ্যমে আমরা গোটা রাজ্যবাসীকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এবছরের একটি নতুন একটি যে নিত্য প্রয়োজনীয় জিনিস, ফলের জুড়ি, সবজির জুড়ি দিয়ে আমরা তৈরি একটি প্যান্ডেল আমরা এনেছি, এবং আমরা ক্লাব সদস্য এবং আমাদের লোকের যারা শিল্পী আছে তাদেরকে নিয়ে আমরা নিজেরাই আমাদের প্যান্ডেল আমরা তৈরি করছি। এবং আমাদের প্রতি বছরের মতো এবছরও আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের দুদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে। তারপর আমাদের প্রতি বছরই আমাদের র্যালিতে দুর্গা প্রতিমা নিয়ে আমরা যে র্যালি করি, এই র্যালিতে আমাদের প্রতি বছরই একটি আকর্ষণীয় কিছু না কিছু থাকে। তো এবছরও কোনো বিকল্প নেই, এবছরও আমাদের আকর্ষণ আছে, বিশেষ আকর্ষণ র্যালিতে আপনারা সবাই দেখতে পারবেন। এবং পুজোর দিন আমরা মহাপ্রসাদ বিতরণ করে থাকি, তাই সকলের কাছে নিমন্ত্রণ রইল, আপনারা সবাই আসবেন, মহাপ্রসাদ গ্রহণ করবেন। এবং 3 দিনব্যাপী আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের সকলের নিমন্ত্রণ রইল আপনাদের মাধ্যমে। নমস্কার। কি থিম রয়েছে আপনাদের এবারে? এবছর আমাদের একটি নিত্য নতুন পদ্ধতিতে আমাদের একটি প্যান্ডেল আমরা বাইরে থেকে আমরা কিনে এনেছি এবং আমরা নিজেরাই তৈরি করছি। এই প্যান্ডেলটি খুব সুন্দর একটি প্যান্ডেল, সম্পূর্ণ এই ট্রে দিয়ে আমাদের প্যান্ডেলটি এবছর আমরা তৈরি করব। এবং আমাদের এবছরের বিশেষ আকর্ষণ যেটা আমরা প্রতি বছর করে থাকি র্যালি, এই র্যালিতে আমাদের বিশেষ আকর্ষণ আমাদের ভারতবর্ষের আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা, অখণ্ডতা, এইগুলো আমাদের নৃত্যনাট্যের মাধ্যমে আমরা তুলে ধরবো। আর এই নৃত্যনাট্যে আমাদের যে আকর্ষণ, এই নৃত্যনাট্যটার নাম হচ্ছে অপারেশন সিন্দুর।
এদিকে সবাই একটু আমরা সকলে জানি যে প্রতি বছর ৮ নং টাউন বড়দালি মণ্ডলের উদ্যোগে আসন্ন দীপাবলিকে কেন্দ্র করে শ্যামা মায়ের পূজায় সকলে মিলে আমরা ব্রতী হই। এবারেও তার অন্যথা নয়। এবারও আমাদের পূজা কমিটির সম্মানীয় চেয়ারম্যান তথা আগরতলা পৌর নিগমে শ্রদ্ধেয় মেয়র তথা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক শ্রদ্ধেয় দীপক মজুমদার মহোদয়, উনি আমাদের পূজা কমিটির চেয়ারম্যান। বিস্তারিতভাবে এখন উনি আপনাদের সামনে আলোচনা রাখেন। সব দিয়ে দেবো। নমস্কার সকলকে। আসন্ন দীপাবলি উৎসবকে সামনে রেখে ৮ বড়দালি মণ্ডলের উদ্যোগে প্রতি বছর নেই, এই বছরও আমাদের দীপাবলি অনুষ্ঠান উপলক্ষে কিছু কর্মসূচি এবং মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো আমি আমাদের অনুষ্ঠান সূচির বিষয়ে প্রথমে আলোকপাত করব। আমি প্রথমেই আগরতলা শহরবাসী এবং রাজ্যবাসীকে দীপাবলি উৎসবে সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ এবং স্বাগত জানাই। আমার আশা এবং প্রত্যাশা থাকবে আমাদের এই পুজোতে সবাই সার্বিকভাবে অংশগ্রহণ করবেন এবং এই পুজো অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলের একটা আন্তরিক সহযোগিতা আমরা কামনা করছি আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। তো আমি অনুষ্ঠান বিষয়ে মণ্ডল সভাপতি কিছুটা শুরু করার কথা বলেছেন। আমরা টাউন বড়দালির উদ্যোগে প্রতি বছরই শ্যামা মা পুজো আমরা ব্রতী হই। এবারও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা করতে যাচ্ছি। আগামীকাল সন্ধ্যা 6:30 ঘটিকা আমাদের মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের হাত ধরে আনুষ্ঠানিকভাবে আমাদের এই 3 দিনব্যাপী অনুষ্ঠান 19, 20 এবং 21 তারিখ সূচনা হবে। 19 তারিখ 6:30টায় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় আনুষ্ঠানিকভাবে এটা অনুষ্ঠান শুরু করবেন। তারপর সাংস্কৃতিক সন্ধ্যা থাকবে প্রতিদিনই। 20 তারিখও আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, 21 তারিখে হবে। সার্বিকভাবে সপ্তাহে সন্ধ্যা থেকে রাত্রি 11টা অবধি আমাদের প্রোগ্রাম চলবে এবং 19, 20, 21 এর মধ্যে আমাদের প্রতিদিনেই প্রসাদ বিতরণ করা হবে। উপস্থিত ভক্তদের বা দর্শনার্থী বা পুণ্যার্থী যারা আসবেন দূর দূরান্ত থেকে, যেখান থেকে আসবেন প্রত্যেকেই আমরা প্রসাদের ব্যবস্থা করা আছে, তাদের জন্য প্রসাদ বিতরণ করা হবে। তো সার্বিকভাবে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, শ্যামা সঙ্গীত, বিভিন্ন বাউল, লোকগীতি, লোকসঙ্গীত এই ধরনের প্রোগ্রাম থাকবে। আমার ধারণা এটা গতবার থেকে এবার ভালোভাবে করা হচ্ছে, বিশেষ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। প্রতি বছরই আমরা নতুন নতুন কিছু কিছু ব্যবস্থাপনা রাখি। ভোকাল ফর লোকাল ওপর রেখে আমাদের কয়েকটি স্টল আমার থাকবে এবং রাজ্য সরকারও
বিভিন্ন দপ্তরে কী কী অন্যান্য কাজ করেছে সেটাও আমাদের এখানে করা হবে। সার্বিকভাবে পুজোর পরিবেশটা একটা সার্বিক আঙ্গিনী রূপ দেওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজকের আমাদের সাংবাদিক সম্মেলনে বন্ধুদের কাছে আমরা উপস্থাপন করেছি। আমাদের মণ্ডল সভাপতি আছেন, আমাদের প্রাক্তন মণ্ডল সভাপতি আছেন, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছেন, অসীমবাবু আছেন, আমাদের প্রাক্তন মণ্ডল সভাপতি বা অন্যান্য যারা অভিভাবক এই এলাকার 8 টাউন বদলি মণ্ডল তারা প্রত্যেকে উপস্থিত আছেন। আমি সার্বিকভাবে আবারও শহরবাসী এবং রাজ্যবাসীকে আবেদন রাখবো বা আমাদের এই পুজোতে অংশগ্রহণ করার জন্য তাদের কাছে সাদর আমন্ত্রণ আমাদের রইল আমাদের 8 টাউন বদলি মণ্ডলের পক্ষ থেকে। আমি বলবো যে পুজোর সময় আমাদের রাজ্যে একটা পরম্পরা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকেই এই পুজো অংশগ্রহণ করি। আমাদের রাজ্যে আমি বলবো যে একটা মহল তৈরি হয়েছে যেখানে যার যার ধর্ম করার মতো, কর্ম করার মতো নিজস্বভাবে একটা জায়গা তৈরি হয়েছে। এটাকে আরও এই ধরনের অনুষ্ঠানের মাঝে সমৃদ্ধ করা হবে। তাতে 8 টাউন বদলি মণ্ডল প্রতি বছরই এই শ্যামামাকে সামনে রেখে একটা ঐক্যের যে বাতাবরণ যেটা আমাদের রাজ্যে তৈরি হয়েছে বিগত কয়েক বছর ধরে, এটাকে আরও সমৃদ্ধ করার জন্য প্রচেষ্টা বিভিন্নভাবে করা হয়, সবাইকে সামিল করা হয়। তো আমারও আশা প্রত্যাশা থাকবে আমাদের কমিটির পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছি 8 টাউন বদলি মণ্ডলের সভাপতি, প্রাক্তন সভাপতি, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং এখানে অভিভাবকরা যারা আছেন তারা সবাই আমরা চাইব যে প্রত্যেকেই যাতে এই পুজোতে অংশগ্রহণ করে উপভোগ করেন। বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম, মাঙ্গলিক অনুষ্ঠান যাতে সবার প্রতি আমাদের আমন্ত্রণ রয়েছে। আমাদের 8 টাউন বদলি মণ্ডল সারা বছর ব্যাপী সামাজিক কর্মসূচি করে, সামাজিক দায়িত্ব কর্তব্য হিসেবে প্রতি বছরই করে বিভিন্ন রাজনৈতিক পাশাপাশি আমাদের সংগঠনটাই বলবো যে সেবাই সংগঠন এবং আমরা ধর্মকে সংগঠন করি হিসেবে ধর্ম থাকলেই সমস্ত কিছু থাকে মানুষের। সেক্ষেত্রে আমরা 8 টাউন বদলি মণ্ডল বিশেষ করে সারা বছর করে এবং এই পুজোর সময় আমাদের এটা সামাজিক কাজে যে স্টলগুলি আমরা এখানে রাখবো বিভিন্নভাবে আমাদের ভোকাল ফর লোকাল মানুষ অনেকে জেনে নেবেন, সুযোগ গ্রহণ করতে পারবেন, পরবর্তীতম আত্মনির্ভর হওয়ার জন্য এটার সুযোগ থাকবে। কাজে এটাও একটা সামাজিক কর্মসূচি বলবো। ধর্মীয় আর সামাজিক বিষয়টা আমরা একসঙ্গে সপ্তাহে এটা সপ্তাহে সামাজিক কর্মসূচির অন্তর্ভুক্ত। ঠিক আছে, আবার জন্য ভিডিও जो इंडोर पेशेंट होते हैं उनके लिए सुविधाएं होती है, काफी सारी क्वालिटी हो या उसकी प्राइसिंग हो, ये काम करने के लिए थैंक यू, जय हिंद, जय भारत। और राज्य के सरकारी और बेसरकारी और राज्य के बाहर भी corner of the country. With this vision, I look forward to the continued success of TPMRU and civil society members here today reflects the shared commitment of all stakeholders towards the goal of affordable medicines for all. Data collection. This tablets will facilitate real-time data collection, reporting on India. Director of Health Services, Professor Dr. Tapan Mujumdar ji. Deputy Drug Controller, Srimati Kanchan Sinha Madam. यहाँ उपस्थित हेल्थ डिपार्टमेंट के सभी ऑफिशियल्स, त्रिपुरा ड्रग डिस्ट्रीब्यूटर्स, स्टूडेंट्स, मैं आपका सभी का स्वागत करता हूं। और सबसे पहले मैं नेशनल फार्मास्यूटिकल प्राइसिंग अथॉरिटी को धन्यवाद देता हूं कि उन्होंने ये सेमिनार आयोजित करने में हमारी मदद की। और आज जो इस सेमिनार में जो टेक्निकल सेशन होगा इस जनरल सेशन के बाद, इस पे कई विषयों पे आपको बहुत अच्छी और तकनीकी जानकारी आपको मिलेगी। जैसे मेरे पूर्व वक्ताओं ने बताया कि अफोर्डेबल हेल्थ केयर के लिए अफोर्डेबल मेडिसिन और ड्रग की बहुत आवश्यकता है। आप जानते हैं कि त्रिपुरा में जो हेल्थ इंश्योरेंस है, प्रधानमंत्री जन आरोग्य योजना हो या चीफ मिनिस्टर जन आरोग्य योजना हो, ये दोनों योजनाओं के तहत त्रिपुरा के 100% जो नागरिक है उनका
हेल्थ इंश्योरेंस किया गया है और राज्य के सरकारी और बेसरकारी, राज्य के बाहर भी काफी सारे सरकारी और बेसरकारी अस्पताल में लोग ट्रीटमेंट लेते हैं। लेकिन ये जो हेल्थ इंश्योरेंस है इसमें सिर्फ आईपीडी जो इंडोर पेशेंट होते हैं उनके लिए सुविधाएं होती है। काफी सारे लोग आउटडोर में जाते हैं, काफी सारे पैकेजेस इस इंश्योरेंस में कवर नहीं होते, तो पब्लिक को प्राइवेट मेडिकल शॉप से मेडिसिन लेनी पड़ती है, और चाहे उसकी क्वालिटी हो या उसकी प्राइसिंग हो। ये काम करने के लिए जो हमारा ड्रग कंट्रोलर एडमिनिस्ट्रेशन जो राज्य में वो काम करता है, इसमें चाहे स्टेट ड्रग टेस्टिंग लेबोरेटरी जिसकी मैडम ने यहाँ चर्चा की, और ये जो पिछले 5-6 साल से जो त्रिपुरा प्राइज मॉनिटरिंग एसोसिएशन है TPR, ये 2 संस्थाएं काम करती है। तो आज जैसे आपने देखा कि एक बुकलेट यहाँ पे पब्लिश किया गया जिसमें सैम्पलिंग टेक्निक के बारे में जिसमें काफ़ी जानकारी है। ये हमारे त्रिपुरा प्राइज मॉनिटरिंग एसोसिएशन और ड्रग कंट्रोल एडमिनिस्ट्रेशन ने मिलकर ये बुकलेट बनाया है, और मेरे ख्याल से जो हमारे ड्रग इंस्पेक्टर्स और बाकी जो इस क्षेत्र में काम करते हैं उनके लिए बहुत काम आएगा। दूसरा जो यहाँ पे उल्लेख किया गया है, एक जो ऐप है जो फार्मा सही दाम, ये ऐप हमने देखा कि जितना पब्लिक में पॉपुलर होना चाहिए उतना पॉपुलर नहीं है। ये अगर हमारे सभी त्रिपुरा के 40 लाख नागरिक तक पहुंच जाए तो उनको घर बैठे ही वो देख सकते हैं कि कौन सा मेडिसिन, उसकी क्या क्वालिटी होनी चाहिए, उसका क्या दाम होना चाहिए। तो इससे कोई उन्हें मिसगाइड नहीं कर पाएगा और काफ़ी उन्हें अफोर्डेबल मेडिसिन मिलने में उनकी सहायता होगी। तो मैं हमारे ड्रग कंट्रोल एडमिनिस्ट्रेशन को मैं रिक्वेस्ट करता हूँ कि आप प्रिंट मीडिया, इलेक्ट्रॉनिक मीडिया और सोशल मीडिया के जरिए इस ऐप का आप सभी हमारे राज्य में इसका प्रचार करिए, क्योंकि आजकल इलेक्ट्रॉनिक और मोबाइल के जरिए ही लोग काफ़ी सारा व्यवहार करते हैं। तो उन्हें अगर पता चलेगा कि ऐसा कोई ऐप है जिसमें पूरे भारत देश में आप उसका ड्रग या मेडिसिन की क्वालिटी और प्राइस जान सकते हैं, तो पब्लिक इसको अच्छी तरीके से रिस्पॉन्ड करेगा। और जैसे मैडम ने बताया कि काफ़ी सारे अवेयरनेस वर्कशॉप्स हम लोग ब्लॉक में या निलय में जाके करते हैं। तो मैं यहाँ पे हमारे जो ड्रग डिस्ट्रीब्यूटर्स हैं उनको भी मैं रिक्वेस्ट करूँगा कि आपको जो एसोसिएशन है अब उसके माध्यम से भी आप ड्रग कंट्रोल एडमिनिस्ट्रेशन की सहायता करिए, ताकि ये मैसेज सभी हमारे जनता तक चला जाए। मैं जानता हूँ कि आप में से सभी लोग ये अच्छा बिजनेस करना चाहते हैं जिसमें कि क्वालिटी, प्राइसिंग ये सही तरीके से मेंटेन की जाए, और जो दूसरे जो एंटी सोशल प्लेयर होते हैं, जो कि आपने देखा कल भी एक बहुत बड़ी मात्रा में हमारे ट्रेन से जो स्पूरियस कफ सिरप यहाँ पे पाया गया है। तो ये निश्चित है कि जो लाइसेंस हमारे ड्रग डिस्ट्रीब्यूटर नहीं है, जो कि लाइसेंस मेडिकल शॉप्स वाले नहीं है, जो दूसरे प्लेयर है, इस सिस्टम के बाहर के प्लेयर है, ये इसको मैनिपुलेट करना चाहते हैं और इसको किसी तरीके से इसका गैर इस्तेमाल करना चाहते हैं। तो इसलिए जो व्यवस्था जो केंद्र सरकार, राज्य सरकार ने करके दी है, उसको और सशक्त करने की आवश्यकता है और पब्लिक तक इसको हमें लेके जाने की आवश्यकता है। मुझे आज बहुत खुशी हुई, आज यहाँ पे हमारे बहुत सारे फार्मेसी के स्टूडेंट्स हैं। तो आज वो स्टूडेंट है, लेकिन कल जाके वो प्रैक्टिस करेंगे, कई सारे ड्रग एडमिनिस्ट्रेशन में आ जाएंगे, ड्रग डिस्ट्रीब्यूशन में आ जाएंगे। इस क्षेत्र में ही आप लोग आगे जाके काम करेंगे। तो आपको ये जरूरी है कि जो हमारा प्राइस मॉनिटरिंग रिसर्च यूनिट है वो क्या होता है, आप उसकी जानकारी लीजिए। ड्रग सैम्पलिंग, ड्रग टेस्टिंग क्या होती है वो देखिए,
अफोर्डेबल प्राइस मतलब क्या, जेनरिक मेडिसिन मतलब क्या, ये सभी की प्रैक्टिकल जानकारी आपको होनी चाहिए, ताकि आगे जाके जब आप इस क्षेत्र में काम करना शुरू करेंगे तो आप अपना प्रभाव उसमें आप तय कर सकते हैं। आपने पीछे भी देखा साल में अभी पिछले कुछ 2 हफ्ता पहले जो वही कफ सिरप यही स्पूरियस जो स्टैंडर्ड क्वालिटी के नहीं थे, उसके कारण काफ़ी सारे डेथ हमने वहाँ देखी, उसकी इंक्वायरी चल रही है। तो ऐसी कोई घटना हमारे राज्य में ना हो। कल भी एक मैंने देखा न्यूज़पेपर में एक आइटम था कि नॉर्थ त्रिपुरा में उनाकोटी में शायद कोई एक्सपायर मेडिसिन डिस्ट्रीब्यूट किया, ऐसी न्यूज़ थी। मतलब वो न्यूज़ सही है गलत है उसकी इंक्वायरी हम लोग कल हमने चालू की है, वो हमें बहुत जल्दी पता चलेगा। लेकिन इससे ये दर्शाता है कि हमारे जो पब्लिक है वो बहुत जागरूक है हमारे स्टेट में। मतलब बाकी स्टेट की तुलना में, जैसे मैडम ने भी आगे बताया कि जो हमारा स्टेट का ड्रग टेस्टिंग लैबोरेटरी हो या त्रिपुरा प्राइस मॉनिटरिंग रिसर्च यूनिट हो, ये देश में हमारे काफ़ी सारे अच्छे काम करने वाले जो राज्य है उसमें ये आते हैं। इसका मतलब ये है कि पब्लिक हमें बहुत सहयोग करती है। पब्लिक में जितनी जानकारी होगी उतनी ज़्यादा कंप्लेंट्स आएगी, उतना ज़्यादा इंस्पेक्शन होगा, टेस्टिंग होगा और प्राइस के ऊपर भी कंट्रोल रखा जाएगा। अगर पब्लिक में इतनी जानकारी नहीं है तो फिर उसका सरकारी व्यवस्था में भी उतना अच्छा रिस्पॉन्स नहीं होता है। तो इसलिए मैं आप सभी को फिर से अनुरोध करता हूँ कि हमारे त्रिपुरा के 40 लाख नागरिकों को सही क्वालिटी की, सही प्राइस की दवा मिले। इसमें आपकी सभी की भूमिका है, महत्वपूर्ण भूमिका है। राज्य सरकार की तरफ से भी हम लोग कोशिश कर रहे हैं कि TPM हो या स्टेट ड्रग टेस्टिंग लैबोरेटरी हो, इसमें किस तरीके सुधार कर सकते हैं। अभी मैं जो डायरेक्टर साहब आए हैं तो उनसे बात कर रहा था कि हम चाहते हैं कि जितनी ड्रग टेस्टिंग है वो पूरी की पूरी हमारे राज्य में ही हो। हमें ये ड्रग टेस्ट करने के लिए बाहर कहीं भेजने की आवश्यकता ना हो, ताकि जब भी ड्रग सप्लाई होता है तो वो ड्रग डिस्ट्रीब्यूट नहीं होता है नीचे हमारे अस्पताल में, उसके बीच में हमें ड्रग टेस्ट करना पड़ता है। तो वो टेस्टिंग अगर हमारे राज्य में 100% या टेस्टिंग हो तो हम लोग ये टाइम कम कर सकते हैं और पब्लिक को सही समय में भी दवा देना बहुत आवश्यकता है। तो इसलिए मैं जो हमारे डिप्टी ड्रग कंट्रोल मैडम है उनको भी मैं अनुरोध करता हूँ कि आप ये दोनों जो संस्था के साथ आप काम करते हैं, इसमें आने वाले दिनों में किस तरीके से सुधार कर सकते हैं इसके ऊपर काम करिए। राज्य सरकार आपको पूरी तरीके से सहयोग देगा। मैं फिर से एक बार आप सभी को इस सेमिनार में शामिल होने के लिए धन्यवाद देता हूँ। नमस्कार, जय हिंद। कुसुमितं ध्रुमदलशोभिनीं सुहासिनीं सुमधुर। तो पब्लिक को प्राइवेट में काम करते हैं उनके लिए बहुत काम आएगा। दूसरा जो यहाँ पे उल्लेख किया गया है, tirelessly for equitable healthcare and transparency. इसमें काफी जानकारी है। ये हमारे जैसे आपने देखा एक बुकलेट यहाँ पे पब्लिश किया गया 5-6 साल से त्रिपुरा प्राइस मॉनिटरिंग रिसर्च यूनिट है TPR में, ये 2 संस्थाएं काम करती है, तो लोग ट्रीटमेंट लेते हैं। लेकिन सही दाम ये ऐप हमने देखा कि जितना पब्लिक में, जैसे मेरे पूर्व वक्ताओं ने बताया कि अफोर्डेबल हेल्थ केयर के लिए त्रिपुरा में जो हेल्थ इंश्योरेंस है, प्रधानमंत्री जन आरोग्य योजना हो या चीफ मिनिस्टर प्राइसिंग अथॉरिटी को धन्यवाद देता हूँ कि उन्होंने ये सेमिनार आयोजित करने में हमारी मदद की।
এই বছর তো এখন দিবানিতা কালী পুজোর কাজ চলছে, প্রতি বছর যা করি তাই হচ্ছে ঠাকুর। তার মধ্যে ধরুন না টাইমটা খুব শর্ট, লক্ষ্মী পুজোর পর থেকে যখন কাজ ধরা হয় ওয়েদারের ডিস্টার্ব সর্বদিক দিয়ে মিলিয়ে একটা চাপের মুখে রয়েছে। কাল আর 2 দিন আছে, কালকে বাদে পরশু দিন পুজো, তার মধ্যে রাত জেগে কাজ করতে হচ্ছে। কাস্টমার আছে প্রচুর কাস্টমার, পুজো বেড়েছে, অনেক বেড়েছে, কিন্তু ছোট ঠাকুরের চাহিদাটাই বেশি। রেটটা কিরকম রয়েছে? রেট ধরুন না আমরা আগে যেসব রেটে বিক্রি করি ঠাকুরের রেট এক জায়গাতেই আছে, কিন্তু জিনিস কিনছি আমরা দাম দিই। আমরা বেশি চাইলেও যে কাস্টমার দিয়ে দেবো, কাস্টমার তো কেনার একটা তাদের চাপ হয়ে যায়, কেউ কেউ বাড়ায়, যারা বুঝে যে না দাম বেড়েছে কিছু, বা সবার পক্ষে তো সমান নয়, তো এই হিসাবে চলছে আর কি ওরকম। আর খারাপ জিনিস দিয়ে আমি ঠাকুর সাজাই না, আমার ঠাকুরের খরচা করে সাজাই। চাহিদা প্রচুর, অনেক নতুন নতুন কাস্টমার প্রতি বছরই আসে। এখানে 8:30টার সময় আইছি, আয়া দেখলাম আরো যারা অন্য অন্য লোক আছে তারা কইতাছে 7টা থেকে 7:30টার ভিতরে আসলো। 7টা থেকে 7:30টা প্রায় 11টা 11:30 বাজে। ওখানে লাস্টে এরকম জায়গা তৈরি হয়ে গেছে। থানা তো ফোন করা হয়েছে, কইছে ফরেন্সিক রিপোর্ট আইব, তারা টিম আইব। ফরেন্সিক রিপোর্ট থানা দেবো 100 নম্বরে ফোন করা হয়েছে, প্রায় 1 ঘন্টার উপর হইব। ওখানে আইতাছে, ওখানে কোনো বডির কোনো সত্যের এনে নেই। তো চিনা পড়েছে না, কোনো সময় দেখছি না।
আমাদের বিশালগড় ফায়ার স্টেশনের একটা স্পেশাল খবর আছে যে শিবাইচর ডবা গার্ডের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো খবর পর সঙ্গে সঙ্গে আমরা ছুটে গেলাম, গিয়ে দেখলাম যে আর এখানে লোকাল মানুষ কইছে একটা বাইক এবং একটা অটোর মতো সমস্যা হয়েছে। কয়জন আহত হয়েছে? এখানের মধ্যে 2 জন আহত হয়েছে। আমরা দুজনকে নিয়ে ইউজ করলে। কি নাম তাদের? নিশা বেগম বয়স 23 এবং জয়নাল হোসেন বয়স 29। গতকাল জিরানিয়া রেলওয়ে স্টেশনে যে এক বগি ভর্তি নেশা সামগ্রী ধরা পড়েছে, এটা শুধু বহু লক্ষ টাকা বা কোটি মূল্যের এই নিষিদ্ধ সামগ্রী ধরা পড়া ঘটনা না। এই ঘটনার মধ্য দিয়ে তার পেছনে বহু ধরনের তথ্য বা ত্রিপুরাজ্যের এখানে প্রশাসনে এবং ত্রিপুরাজ্যের বর্তমান শাসক দলের যে কর্তৃত্বে কি চলছে তার বহু তথ্য বা বহু ঘটনা এর মধ্য দিয়ে যে অনুমান করতে হবে। প্রথমত হলো, যারা এটা এনেছে নিশ্চয়ই তারা এত বড় সাহস করা এটা একদিনে হয়নি। তার মানে এর আগেও তারা আরো নানাভাবে এইভাবে নিয়মিত তারা নেশা সামগ্রী আনতেন, ত্রিপুরাজ্যের মধ্যে ব্যবসা ছড়িয়েছেন এবং তার সাথে শুধু শাসক দলের কিছু কর্তা ব্যক্তিত্ব না, প্রশাসনেরও একটা অংশ যদি ওতপ্রোতভাবে জড়িত না হয় কখনো এটা সম্ভব না। 1, 2 হল, এখন হ্যাঁ ঠিকই প্রশাসনের একটা এজেন্সিটাকে ধরেছে, তারা গোপন সূত্রে ট্যাগ পেয়েছে, উদ্ধার করেছে, অবশ্যই তাদেরকে আমি সাধুবাদ জানাব। কিন্তু তাদের দায়িত্ব শুধুমাত্র এটাকে সিজ করে বাজেয়াপ্ত করার মধ্য দিয়েই দায়িত্ব ফুরিয়ে যায়। যেহেতু তারা এটা জানেন, যারা এটা এনেছেন তারা যেমন তেমন লোক নয়, তার একটা বিরাট নেটওয়ার্ক আছে। এই এজেন্সির হাতে এরা একটু চাইলেই তার পেছনে কারা, কোন কোন শক্তিগুলো যুক্ত আছে, কোন কোন মাথাগুলো যুক্ত আছে, এটা একেবারে তাদের কাছে এটা জলাবদ্ধতরল ব্যাপার। এই এজেন্সি এই সাহস দেখা, যদি এই সাহসটা দেখায় তাহলে আমরা বুঝবো ত্রিপুরাজ্যের প্রশাসনের একেবারে উচ্চ শিখরেও তারাও হয়তো তার সাথে যুক্ত হয়েছেন অথবা
এরকম একটা অনৈতিক বা অবৈধ কাজের সাথে তারাও লিপ্ত আছে। 3 হল, এটা এখন পরিষ্কার, ত্রিপুরাজ্যের যারা পলিটিক্যাল এক্সিকিউটিভ, রাজনৈতিক যে কর্তৃপক্ষ বা কর্তৃত্ব, তাদের অগোচরে এগুলি ঘটছে না। এটা ত্রিপুরাজ্যের মানুষ সবাই জানে, যেভাবে গাঁজার চাষ বাড়ছে, পাচার বাড়ছে, ব্যবহার হচ্ছে, এটা ত্রিপুরাজ্যের বর্তমান শাসক দলের একটা পলিটিক্যাল প্রজেক্ট। আরএসএস যেমন বলে, তারা ধর্ম বললেও এরা ধর্মীয় সংগঠন না। হিন্দুত্ব এটা হিন্দু ধর্ম না, তারাই বলে, নিজেরাই বলে, তাদের বিভিন্ন লিটারেচার এটা আছে। তারা বলে দিস ইজ এ পলিটিক্যাল প্রজেক্ট, অর্থাৎ হিন্দু ধর্মকে ব্যবহার করে তাদের রাজনীতিকে ফলপ্রসূ করা। আমি এর সাথে যুক্ত করে বলবো, এই ত্রিপুরাজ্যের নেশা সামগ্রীর যে আজকে রমরমা, এটাও বিজেপি আরএসএস এর একটা পলিটিক্যাল প্রজেক্ট। কেন এটা প্রয়োজন? কারণ দেশের বর্তমান নির্বাচনী ব্যবস্থা যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, যে 3টা অ্যাপ, যে মানি, মাসেল আর হলো মেশিনারি, অবৈধ টাকা আর হলো এই কি বলে পেশি শক্তি, তার সাথে সরকারি মেশিনারির অবৈধ ব্যবহার, এর সমন্বয় ঘটাতে গেলে পরে যুব সম্প্রদায়ের একাংশকে তাদের যে ব্রেন ওয়াশ করতে হবে। যৌবনের একটা ন্যাচারাল প্রাকৃতিক একটা ধর্ম থাকে, সে সবসময় দেশের হিত, দেশপ্রেম, মানুষের ভালো করতে চায়, এবং যুব সম্প্রদায়ই জাতীয় মুক্তিতে, স্বাধীনতা যুদ্ধে তারাই জীবন দেয়, আত্মবলিদান দেয়। তো এই যুবকদের যদি নষ্ট করা যায়, তাদের চরিত্র যদি ধ্বংস করা যায়, তাহলে কেল্লা ফতে। আরএসএস, বিজেপি এইভাবেই দেশের যুব সমাজের মগজকে ধ্বংস করতে চাইছে। ত্রিপুরাজ্যের মধ্যে তো এটা চরম পর্যায়ে পৌঁছেছে। তো আমি দাবি করব যে রাজ্য প্রশাসন অবিলম্বে কার সূত্রে এগুলো এসছে, এবং শুধু এটা নয়, আরো নানাভাবে তারা আছে, এগুলো বের করো, কুশলব্ধ চিহ্নিত করো, এবং উপযুক্ত আইনে তাদের ধরার ব্যবস্থা করো, যাতে এই মারাত্মক সর্বগ্রাসী এই যে নেশার স্রোত থেকে ত্রিপুরাকে বাঁচিয়ে আমাদের ত্রিপুরাজ্য, সমলিত ত্রিপুরাকে আমরা রক্ষা করতে পারি। আর ত্রিপুরাজ্যের জনগণের কাছে আমার আহ্বান, মুখ খুলুন। আর কত ঘরে বসে বসে মনে মনে যারা এর পেছনে, এদের বিরুদ্ধে কথা বলে সময় কাটাবেন? এভাবে তো অবস্থার পরিবর্তন ঘটবে না। মুখ খুলতে হবে, বেরোতে হবে। তাহলেই যে অল্প কজন লোকের জন্য আজকে ত্রিপুরাটা ধ্বংস হচ্ছে, তাদেরকে বিরত করার মধ্য দিয়ে আমাদের এই সুন্দর সমলিত ত্রিপুরা আবার মানে খিলখিল করে আসবে। আমরা ভবিষ্যতের সুন্দর স্বপ্ন দেব, সেই স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতে পারব। এটাই আমার যে বিনীত আবেদন এই রাজ্যবাসীর কাছে। Audio Jungle.
এই যে ঘটনাটা ঘটলো, আসলে এ সম্পর্কে বলার কোনো ভাষা আমার কাছে নাই। এরকম অমানসিক, পাশবিক এবং অমানবিক ঘটনা ঘটতে পারে, আমাদের সমাজ ব্যবস্থায় অবক্ষয় এটা কোন জায়গায় পৌঁছেছে, এটা তারই আরেকটা অত্যন্ত কুৎসিত, নগ্নতম এবং হিংস্র নিদর্শন। এটা ভাষায় প্রকাশ করার কোনো সুবিধা নেই। আমি কথা বলেছি এই যে শিশু যার উপরে ঘটনা হলো তার মার সাথে, আত্মীয় স্বজনদের সাথে, এবং আরও দুর্ভাগ্যের হলো একেবারে অতি ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যেই একজনের হাতে এই ঘটনাটা ঘটেছে। তো সারা ত্রিপুরাজ্যের বা আসামের মানুষ যারা শুনেছে সবাই ব্যথিত। সকলের সাথে আমিও চাইব যাতে এই পাষণ্ডের সর্বোচ্চ শাস্তি হয়। তার সাথে হলো এই মহিলা এবং তার স্বামী, তারা যাতে আবার তাদের যে এই বিয়োগ, তাদের যে ক্ষতি হলো, এটা তো আর পূরণ হবে না, তারপরেও তারা যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, আমাদের সকলেরই সদিচ্ছা থাকবে, ইচ্ছা থাকবে, চেষ্টা থাকবে। শ্বশুরবাড়ি কোন জায়গাতে? কত বছর বয়স ছিল? শনিবারে সন্ধ্যার সময় 6টায় বিকাল আইসে, আমি বাচ্চারা লইয়া দুধ খাওয়া আমার হয়েছে আমি ঘুমাইতো না, আমি আমার ঘরটা কি একশো দিয়া লইয়া আইব মাছ রান্ধিবা। এরপরে আমি দিছি আমার মামা দেওয়ার পরে লইয়া গেছে। যাওয়ার পরে আমি 10-15 মিনিট পরে গেছি কামের বাড়িও তো যাবো। যাওয়ার পরে গিয়া ডাকিছি আমার মেয়েরে, নাই আওয়াজ কোনো খাইছি না খাইয়া মামা কইয়া ডাকিছি, নাই মামা। পরে নানি বারইয়া হয়েছেন, এ লইয়া আইসে। আবার পরে আমি বলছি রান্না হয়েছে না, পার করে লগে লগে বাইরে রাখেছি। এরপরে আমি টুকাইছি আস্তা এই সাইডে আমরা যত জায়গা আছে দোকান সব টুকাই গেছে। কই মিঠাই কেনার লাগিয়া নি গেছে লইয়া, নাই কেউ কয়ে দেখছেন। পরে আমি কান্দাকুটি করছি, করার পরে সব আশপাশের মানুষ জমি আনলে পরে তারা খুব টুকাইছেন, টুকাইয়া পাইছেন না পাই আমরা মেম্বারে থানাত ফোন করছি। না তাই হচ্ছেন, তাই দেখছেন না, আমি দেখলে হয়তো হইতো না। পরে টুকাইতে টুকাইতে পাইছেন না পাইয়া গিয়া ছোট বাচ্চার আমার ফ্রেন্ড একটা পাইছেন। তারপরে থানাত ফোন করিয়া কইছেন পুলিশে কইছে ফ্রেন্ডটা বাচ্চার মারে দেখাও, ও ফ্রেন্ড নেই। পরে আমার কাছে লেগে আইসেন, আমি কইছি ও ফ্রেন্ডটা আমি দেখিয়া দিয়েছি ও দূরে আগে। পরে গিয়া তারা আরো দোকানের পরে পুলিশ লোকে আসলো, পাইছেন গিয়া গাঁতের মধ্যে মারিয়া ঢুকাইয়া তৈ দিছে। তারা 14 মাসের বাচ্চা, তার লগে অতখান অন্যায় অত্যাচার করছে। আজকে আমি কোন মুখে যাইতাম আমার শ্বশুর বাড়ি। এরপরে গিয়া আমি রক্তর বিনিময়ে আমার একটা মেয়ে পাইছি, সিজার করিয়া যাও, কষ্ট করে আমি পাইছি। আজকে আমার যোগাযোগ করতেছে না, আজকে আইবা তাই না আমি কিলা জারিতাম আমার আপনার দোষ না, কি করা যাবে। তো বর্তমান সময়ের যে ঘটনা, আজকে আমার বুক কালে করছে, কালকে আরেকটা রইব না, ওর কোনো বিশ্বাস আছে না। একটার পর একটা যাতে আর কোনো মারিলা বুক কালিও আছে আমার মেয়ের উপযুক্ত বিচার আমি চাই। তার ফাঁসি হইতো, এখনো জীবিত আছে স্যার, আমি কেমনে সহ্য করতাম। আজকে আমি আমার
দুধের বাচ্চা আমি হারাইছি, আজকে আমি সহ্য করতাম পারি আর না আমার দুধের যন্ত্রণা। আমার মেয়েরে মারছে গিলা কেমনে রেপ করছে জানি, আমার 14 মাসের বাচ্চার লগে কেমনে হইলা অত অত্যাচার করছে করি আমার। শাস্তি পাইব, আপনি কি করবেন? মেয়ে তো আর ফেরত পাইবেন না, কিন্তু শাস্তি সে পাবে, আইন অনুযায়ী শাস্তি পাবে। যেহেতু তাকে ধরা গেছে, আজকে 6-7 দিন থেকে আমার মেয়ে মা কইয়া ডাকছে না। আজকে আমি কেমনে থাকতাম, আমার তো বাজার ইচ্ছা নাই স্যার। আমি না কি করা যাবে, তো আপনার তো কোনো দোষ নাই জায়গাতে না, আপনি তো আপন মনে আপনার মামা। আমি তো ভাবছি না জানি 14 মাসের বাচ্চার লগে জানি এলাকায় করবো কইয়া, কেন আমার মনের মধ্যে আইছে না, নাইলে তো আমি আমার মেয়েরে দিলাম না। যাই হোক, এখন স্বামী তাকে বোঝাইতে হইব, অন্যদের বোঝাইতে হইব। হইলাম এটা একটা বিচ্ছিন্ন ঘটনা না। ত্রিপুরার যে প্রায় প্রতিদিন প্রতিনিয়ত আকছার এই জাতীয় ঘটনাগুলি ঘটছে। আজকেও পত্রিকা খবর উঠেছে 72 বছরের এক মহিলা এই গতকাল না পরশু অমরপুরে ধর্ষিতা হয়েছে। তো এটা এখন মানে ত্রিপুরার যে মানে এখন আর এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। আর আমাদের রাজ্যের যারা বর্তমান শাসক দল, এরা শুধু বেটি বাঁচাও বেটি এই পড়াও স্লোগান না, যে এই কি বলে এই কি বলে কি এই সুস্থ সুখী ত্রিপুরা, উন্নত ত্রিপুরা, কত ধরনের স্লোগান তারা দিচ্ছে। কিন্তু ত্রিপুরাটা যে কোথায় যাচ্ছে, এই যে গত পরশুদিন 2 ওয়াগন ভর্তি ফেন্সিডিল উত্তর ভারত থেকে এখানে এসছে। এই যে মহিলাদের উপরে গণধর্ষণ, আক্রমণ, শিশু হত্যা, এই জাতীয় বিকৃত মানসিকতা, এর সাথে এই ফেন্সিডিলের ব্যবহার এবং তার অবাধ কারবারের যে পরিবেশ তৈরি উঠেছে, এটা বিচ্ছিন্ন ঘটনা না। এবং সেক্ষেত্রেতেও যে এখন প্রায় 48 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, একটা রেলের ওয়াগনে যদি এরকম কোনো মাল আসে, তার ইনভয়েস থাকে, রেলের কোনো অফিসে এটা বুকিং হয়েছে, ত্রিপুরা পুলিশ এখনও কাউকে ধরছে না। আমি গত পরশুদিন এই উত্তর ত্রিপুরাতে আস্তে আস্তে ঘটনাটা শুনেছি। আমি বলেছি, যদি এই দোষী ধরা না পড়ে তাহলে বুঝতে হবে যে প্রশাসনের উচ্চতলায় রাজনৈতিক এবং প্রশাসনিক যারা কর্তা ব্যক্তি, তারও তার সাথে যুক্ত, এবং এর যদি বিহিত না হয় তার চরম পরিণতি হবে। ত্রিপুরা রাজ্যের মানুষ এটা সহ্য করবে না। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। কাজেই সেদিক থেকে সমস্ত ত্রিপুরাবাসীকে আমরা আহ্বান জানাব যে আপনি কোন দল করেন প্রশ্ন না, যদি যে কোথাও আগুন লাগে, সে আগুন মন্দিরও পুড়বে, মসজিদও পুড়বে, গির্জাও পুড়বে। আজকে ত্রিপুরার যে আগুন লাগছে, এই আগুনে সব দলের সমর্থকরা আমরা পুড়ে ছাই হয়ে যাচ্ছি। কাজে সবাইকে অনুরোধ করব, সোচ্চার হন, পথে নামুন। আমরা বিরোধীরা আমরা তো আছি, এটা কোনো ভোট বা ক্ষমতার প্রশ্ন না, এটা আমাদের অস্তিত্ব রক্ষার প্রশ্ন। এই ক্ষেত্রতেও সমান কথা, এই গ্রামের সমস্ত লোককে এই পাষণ্ডের যাতে শাস্তি হয়, আর এই মহিলা এবং তার পরিবার যাতে এই তাদের চরম ক্ষতি হয়েছে, কিন্তু তারপরও এরা সুখে শান্তি থাকতে পারে। অন্য কিছু করতে না পারলেও আমাদের শুভবুদ্ধি, আমাদের একটু তাদের সাথে ভালো ব্যবহার, সদিচ্ছা, এটাই হবে তাদের কাছে সবচেয়ে বড় পুঁজি। হ্যালো 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 এখানে একটা সার্ভে করছিল, যার কারণে আমাদেরকে আজকে ইনভাইট করা হয় এবং আমরা
সার্ভে চলাকালীন আমরা এখানে আসি। ব্যাপারটা হলো এটা স্মার্ট সিটির আন্ডারে এই কনস্ট্রাকশন সবটা করা হয়েছে। আমাদের মেইন কথা হচ্ছে যে আমাদের যে এই লেকটা, এটা তো অনেকদিন ধরেই মাইগ্রেটরি বার্ডসরা আসছে, এটা একটা ন্যাচারাল মানে ইকোলজিক্যাল ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এই লেকটা খুব ইম্পর্টেন্ট। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এখানে মাইগ্রেটরি বার্ড আসছে, কিংবা এটা অনেকটা আমাদের এই অত্র এলাকার পুরো ইকোলজিক্যাল ব্যালেন্সটার জন্য মোটামুটি ভালোভাবেই একটা রোল পার্ট প্লে করে। আর এখানটা হচ্ছে কি চতুর্দিক থেকে এনক্রোচমেন্ট হচ্ছে, এখন একটা কমার্শিয়াল ব্যাপার হয়ে গেছে এখানে, ফলে এটার যে মানে পরিচ্ছন্নতাটা আছে লেকটাও আস্তে আস্তে কমে যাবে, মানে এরিয়া কমবে, ডেপনেস কমবে, ফলে এটা একটা ইকোলজিক্যাল একটা ডিস্টারবেন্সের তৈরি হবে। দ্যাটস ওয়াই আমাদের এই স্টেপটা নেওয়া। এটা নিয়ে আমাদের হিউম্যান রাইটস কমিশনে কেস করা হয়েছে। এর যে চেহারা পরিবর্তন হইতেছে, ডাইভারশন বলে আর কি, ওটা যা লেক থাকার কথা, লেকটার মধ্যে কৃত্রিমভাবে কনস্ট্রাকশন তৈরি করা হইতেছে, যেটার জন্য রেভিনিউ ডিপার্টমেন্টের পারমিশন লাগে সেইটাও নেওয়া হয়েছে না, এবং এটা নেওয়ার জন্য যে পৌরসভার পারমিশন লাগে সেইটাও নেওয়া হয়েছে না। আর এর ফলে এইটার লেকটার চরিত্রটাই ধ্বংসাত্মকভাবে শেষ হয়ে যেতেছে। এই লেকটা একটা বিশেষ গুরুত্ব এই কারণে, এটা একটা প্রাকৃতিক লেক ছিল, আর এটা সারা পৃথিবীর যে পরিযায়ী পাখিদের যে পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে পথ, গতিপথ, সেই গতিপথের মধ্যে একটা কিন্তু এটা পড়ে। এটাই এরা এখানে 27-28 ধরনের পাখি এখানে আশ্রয় নিত শীতকালে, এবং এরা প্রজননের পরে বাচ্চাগুলো বড় হইতো, আবার মানে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা আবার তাদের জায়গায় নিজস্ব বাসস্থানে তারা যাইতে গিয়ে সেই বাসস্থানটাই এরা নষ্ট করে দিতেছে এই নির্মাণ কার্যের নামে, ডেভেলপমেন্টের নামে। আসলে এটা ডেভেলপমেন্ট হইতেছে না, এটা হইতেছে ডেভেলপমেন্ট উইথ ডিস্ট্রাকটিভ ডেভেলপমেন্ট যাকে বলে, এটা তাই হইতেছে। এটা যদি আমরা আমাদের হিউম্যান রাইটস কমিশনে অভিযোগ করছি, তারা এটার কগনিশনস নিয়ে সমস্ত দপ্তরগুলিরে তারা ডাকাইছে এবং এটার সম্পর্কে রিপোর্ট চাইছে। আজকে এইটা যে এটা যেই অবস্থায় ছিল এই অবস্থায় আছে কিনা এটা জানবার জন্য এটা আজকে মাপটা নেওয়া হইতেছে। এই জন্য তারা আমাদেরও ডাকাইছে, আমরাও আইছি, এবং তারা মাপটা নিতেছেন, তারা রিপোর্ট নিব। রিপোর্ট দিলে কী দেয় আমরা দেখি। আমরা একটা এটা মানে একটা স্বেচ্ছাসেবী সংস্থা, এটার নাম হচ্ছে ফোরাম ওয়াটার বডিজ অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ জলাশয় এবং পরিবেশ সংরক্ষণ মঞ্চ। তো আমরা যখন এটা প্ল্যান করা হয় তখন একটা স্টেক হোল্ডার্স মিটিং হয়েছিল, এবং সেই স্টেক হোল্ডার্স মিটিংয়ে তারা সেটা বলেছিল এখানে কি কি করা হবে। তখন আমরা বলেছিলাম যে এখানে যদি এই সামনের দিকে যে পন্টুন মেথড করে সামনের জায়গায় ওরা একটা প্ল্যাঙ্ক বানিয়েছে, মানে পাটাতন। তো আমরা তখনই বলেছি যে এটা যদি করা হয় তাহলে অ্যামফিবিয়ান থেকে আরম্ভ করে সমস্ত প্রাণীদের মানে একটা চলাচলের সমস্যা হবে, এবং দ্বিতীয়ত এখানের যে মানে হ্যাবিটেট আছে, হ্যাবিটেটটা যদি নষ্ট হয় তাহলে এই যে মাইগ্রেটরি বার্ডস এখানে আসে, কমপক্ষে 30টা স্পিসিস আরও বেশি আসে, তো সেগুলো এখানে এসে ডিম পাড়ে এবং বাচ্চা ফোটায়, তারপর যখন শীত চলে যায় সেই বাচ্চাগুলো চলে যায়। তো এটা একটা মানে ন্যাচারাল হ্যাবিটেট, মানে ওই পাখিদের একটা বাসস্থান ছিল, তো সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। তারপর এই জায়গাটাতে একটা ব্যাট জোন মানে বাদুর তো একটা এক্সটিংক্ট স্পিসিস হয়ে গেছে এখন, তো এই বাদুরগুলো এই জায়গাটাতে এখন আর থাকতে পারছে না। এই যে এত বড় আর্টিফিশিয়াল একটা এস্টাবলিশমেন্ট হয়েছে এর ফলে। আর এই যে মাঝখান দিয়ে একটা ব্রিজের মতো করা হয়েছে আপনি দেখুন, সেটা হচ্ছে সবচেয়ে খারাপ, কারণ জলটাকে বিভাজিত করা হয়েছে, এবং যার ফলে মানে একটা মহা সমস্যা হয়েছে। অন্যদিকে প্রচুর এনক্রোচমেন্ট আছে,
এবং এই লেকের এরিয়াটা আপনি যদি দেখেন যে মাঝখান দিয়ে ব্রিজ হওয়ার ফলে মানে একটা বাধাপ্রাপ্ত হয়েছে এবং এটা একটা ডিভিশন তৈরি হয়েছে। তো আমরা এটা বলেছিলাম যে ঠিক আছে ডেভেলপমেন্ট করলেও মানে এই যে ব্যাড জোন মানে বাদুড়দের যে বাসস্থান বা মাইগ্রেটরি বার্ড, হ্যাঁ তারা যে এখানে আসবে তাদের বাসস্থানগুলোকে ভালো করে সুন্দর করে রাখার দরকার, তারা সেটা রাখেনি। আর ওই যে পন্টুন মেথড করে যে ওরা পাটাতনের মতো করেছে, তো সেখানেও কিন্তু এই সমস্যাগুলো হয়েছে। তো এর জন্যে আমরা ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশনে একটা কেস ফাইল করেছিলাম এবং হিউম্যান রাইটস কমিশনের তরফ থেকে বিভিন্ন দপ্তরকে নোটিশ দিয়েছে যে এটা কিভাবে করা হলো। হ্যাঁ, তো সেই কারণে আজকে এটা একটা সার্ভে করা হচ্ছে। হ্যাঁ, ল্যান্ড অ্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে সার্ভেটা করা হচ্ছে। তো সেটা করে সেটা তারা রিপোর্ট দেবে। তো এই কারণেই আমরা এখানে এসেছি। হ্যাঁ, পরিচয়টা আমি নিখিল দেবনাথ, প্রেসিডেন্ট, জয়ন্ত পরিচয়জি, সেক্রেটারি। দেখুন এরিয়া অনেক দূর অব্দি এখানে ছিল। হায়দ্রাবাদ আছে কোনো আমরা এটাও ওইখানে শেষ দেখ এটা চিন্তা করতে পারছি না। পয়সা খরচা করতে এইখান থেকে একটা টান দিতে পারো। মাইগ্রেটরি বার্ড আর না না বাংলাদেশ ইয়াদ গেছিলাম বেশিরভাগ আজকের দিনে তো লক্ষ্মী দিনের জিনিস, একটা স্বর্ণের জিনিস ঘরে নিলাম, যে লক্ষ্মীর একটা আশীর্বাদ হিসেবে যাই পারছে তাই নিছে। আজকের দিনে তো এইরকম ভিড়, সবাই লক্ষ্মীরে ঘরে নিতে চায়, ওই আর কি। অ্যাকচুয়ালি ধনতেরাস তো মা লক্ষ্মীর একটা আশীর্বাদ।